তো দেখা গেল যে আমাদের উপর থেকে যদি আসে তেমন কোনো নির্দেশনা আসে যে তোমাদের আইসিটিটা অ্যাড করা হবে, সেক্ষেত্রে দেখা গেলো যে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, হ্যাঁ। আর যাদের এখানে ডাবল কোর্স বা যারা স্পেশাল ঘ ইউনিটে অ্যাড আছো, তাদের তো অলরেডি তোমাদের তো জিকে ক্লাস একটা আছে, তাই না? আর যাদের নেই হয়তো যদি আমাদের যদি তোমাদের কোর্সে অ্যাড করে তাহলে তো তোমরা ক্লাসগুলো করতে পারলে, ঠিক আছে। আর যদি এমন কোনো কিছু আসে তাহলে তোমাদেরকে আমরা পরবর্তীতে জানিয়ে দেবো ভাইয়া। সবাই কি শুনতে পাইছো ভাইয়া? যে তোমাদের যদি এরকম কোনো কিছু আসে সেটা ভাইয়া জানাই দিবে। সো ওটা নিয়ে কিউএনএ তে আর কিছু না বলাটাই ভালো, কিউএনএ বা চ্যাট বক্স, বুঝছো? এর জন্য তোমাদের প্রথমে বলে দিলাম। ওকে ভাই, ভাই কি শুরু করবো? হ্যাঁ জি ভাইয়া, শুরু করতে পারেন আচ্ছা ভাইয়া। ঠিক আছে, ওকে। তোমরা অনেকে সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। আমিও তোমাদেরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আর ইনস্ট্রাকশন তো জানোই ভাইয়া, যদি আমি তোমাদেরকে কোনো কিছু পড়াই, যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে তো অবশ্যই সেটা কিউএনএ বক্সে বলবা। কিউএনএ বক্সে আমাদের সবার প্রিয় জামিউল ভাই আছেন আজকে। আর আমি আছি তো তোমাদের সাথে, এই তোমার ভোকালে আছি। আর আমার সাথে কিছু কথা বলতে চাইলে আমি চ্যাট বক্সে আছি তোমাদের সাথে, সাথে ক্লাসে আছি। যদি কোনো কিছু বলি তাহলে তোমরা চ্যাট বক্সে রিপ্লাই দিও, ঠিক আছে? চ্যাট বক্সে আমি তোমার সাথে কথা বলবো। আর যদি কোনো কিছু প্রবলেম হয় কোনো কিছু বুঝতে, সেটা অবশ্যই তোমরা কিউএনএ বক্সে করবা, ঠিক আছে? ওকে। আর আজকের চ্যাপ্টারটা হলো আমাদের চলতরিৎ। চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট মানে পরীক্ষার জন্য। আবার অনেকেই তোমরা প্রশ্ন করো ভাইয়া যে এটা আসবে কিনা পরীক্ষায়। আসলে এই পরীক্ষায় কি আসবে সেটা তুমি বলতে পারবা না। পরীক্ষায় সবকিছু আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে পরীক্ষায়, বুঝছো? মানে সবকিছুই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে কোনো কিছুই আসতে পারে পরীক্ষায়, সবকিছু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কোনো কিছু ফেলনা না। সো আর আমরা যা পড়াবো তা তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের পড়াবো, তাই না? ওকে, যাই হোক। আর যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই কিউএনএ বক্সে প্রশ্ন করবা। ভাইয়া তো অবশ্যই তোমাকে বুঝাই দিবে। আর সাথে যদি আরো যদি ভালো বুঝতে পারো তাহলে, মানে ভালো বুঝতে চাও, তাহলে অবশ্যই চ্যাট বক্সে বলবা যে ভাইয়া রিপিট করেন, বা যদি দরকার পড়ে আমি রিপিট করবো আবার, ঠিক আছে? ওকে। তবে অবশ্যই কথা হলো যে তোমরা আগে মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। করার পর যদি কোনো কিছু তোমরা অনেকেই কোনো কিছু পড়ানোর আগে প্রশ্ন করে বসো, ঠিক আছে? আগে তাহলে একটু মানে প্রশ্ন মানে তুমি যদি কোনো কিছু প্রশ্ন করতে চাও সেটা আগে জিনিসটা বুঝে, যদি আমি দেখবা যে তুমি যেটা প্রশ্ন করছো সেটা আমি একটু পর সমাধান দিয়ে দিচ্ছি, সো একটু ধৈর্য ধরে ক্লাসটা করো আগে, হ্যাঁ? ওকে। ওকে, চলো। চলতরি শুরু করতেছি। চলতরিতে প্রথমেই চলো আমরা আসলে কি দেখতে, কি ব্যাপার যায় না কেন? ওকে, দেখো, জুলের তাপীয় ও প্রবাহ ঘনত্ব। তো প্রথমেই দেখো যে আমাদের কিছু ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলাগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আমরা জানি, অনেকগুলো আমরা ফর্মুলাগুলো ভুলেও গেছি। সবকিছু মিলিয়ে আমরা ফর্মুলাগুলো দেখো, প্রথম যে ফর্মুলাটা সেটা হলো যে ডাব্লিউর সাথে তাপের যে সম্পর্কটা, ডাব্লিউ। তা আমরা জানি যে ডাব্লিউর সাথে তাপের সম্পর্ক হলো সমানুপাতিক। তুমি যদি সমানুপাতিক ধ্রুবক তুলে দাও, পরবর্তীতে একটা ডাব্লিউ সমান একটা জে পাও, তাই না? যেটাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা, ঠিক আছে? এই ফর্মুলাটা আমরা জানি। আবার তাপ উৎপন্ন অনেকভাবে হতে পারে, যেমন ২ নম্বর ফর্মুলাতে থেকে তুমি যদি ধরো যে ১০ কেজি ভরের পানিকে ৩০ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর হচ্ছ, সেই ক্ষেত্রে তোমার আ সেই ক্ষেত্রে তোমার কি পরিমাণ তাপ উৎপন্ন হবে, সেক্ষেত্রে এমএস ডেল থিটা দিয়েও তুমি বের করতে পারবা। আবার অনেক সময় তুমি তাপটাকে আই স্কয়ার আর টি এটা দিয়ে বের করতে পারো। আই হলো তড়িৎ প্রবাহ, আর হলো রোধ, এবং টি হলো সময়। কোন জায়গায় প্রবাহ যত বেশি হবে তাপ তত বেশি উৎপন্ন হবে। রোধের মান বেশি হলে তাপ হয়। বেশি সময় ধরে প্রবাহিত চলে তাপের পরিমাণ বেশি হবে। এখান থেকেও বের করতে পারবা। আবার এখান থেকে দেখো আমরা একটা ফর্মুলা জানি, সেটা হলো কি যে পি সমান ডাব্লিউ ভাগ টি, মানে এটা। আবার ডাব্লিউ সমান দেখো লেখা যায় ভিআইটি, তাই না? ডাব্লিউ সমান লেখা যায় ভিআইটি, আর নিচে একটা টি। তুমি যদি টি টি কেটে দাও তাহলে পি সমান কত পাও? ভিআই। যে এখান থেকে যে ভিআইটাকে পি দ্বারা রিপ্লেস করা হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। কারণ আমরা যখন বৈদ্যুতিক বিলগুলো বের করব, যেমন কত টাকার বিল হয়েছে বাসায়, বা কত টাকা কত ইউনিট বিদ্যুৎ অপচয় করছে, সেক্ষেত্রে পি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আবার ভি সমান আই আর, আবার ভি সমান আই আর দিয়ে তুমি আই স্কয়ার আর বের করতে পারবা, অথবা আই সমান ভি ভাগ আর ভি স্কয়ার আর, যে কোনোটাই ইউজ করতে পারবা। ওকে। এবার আসো ৫ নম্বর যে ফর্মুলাটা, অর্থাৎ টি সময়ে যদি কিউ পরিমাণ আধান যদি প্রবাহিত হয় তাহলে হয় তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কত? কিউ, যে আই। আর অনেক সময় পি সমান লেখা যায় পি সমান ভিআই, এটা দিয়ে বের করতে পারবা। আর ই হলো তড়িৎ চলক শক্তি, কিউ কুলম্ব চার্জ। যদি কোনো একটা বর্তনীর বা কোনো কোষ সমৃদ্ধ বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী মানে ঘুরে আসতে যে পরিমাণ কাজ হয়, তাকে আমরা কি বলি? ই। ইটা হলো সাধারণত পুরো সম্পূর্ণ বর্তনীর বোঝায়, আর ভি হলো যে একটা রোধের দুই প্রান্ত বোঝায়, ভোল্টেজ। এরপর আই সমান তড়িৎ প্রবাহ, সেটা আসলে এন এ ভি অর্থাৎ নাভি বোঝায়। এটা বোঝায় যে তড়িৎ প্রবাহ আই। এখান থেকে এন বলতে কি বোঝায়?
একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা কি পরিমাণে একটা বস্তুর মধ্যে মুক্ত ইলেকট্রন সংখ্যা রয়েছে, এ হলো তোমার প্রস্তুত ক্ষেত্রফল। সেটা প্রস্থ বরাবর কর্তন করলে যে ক্ষেত্রফলটা দেখতে পাবা কি হলো আধানের মান। আর যেটা হলো যে যে যেটা বলি সেই যেটা হলো আসলে আমাদের মেইনলি প্রবাহ ঘনত্ব, যে অর্থাৎ প্রবাহ ঘনত্ব। ফর্মুলাগুলো তোমাদের জানা। এই যেটা হলো কি, যে হলো আসলে মেইনলি আই ভাগ এ, অর্থাৎ একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, প্রবাহিত তড়িৎ প্রবাহ। একটা একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখান থেকে তুমি যদি আই সমান যে এন এ ভিই নাও এবং সেখান থেকে যদি এ তে ভাগ করো, আলটিমেটলি যে এ কেটে দিলে এন ভিই হয়। এখানে যে ভিটা দেখতে পাও সেটা আসলে মেইনলি বোঝায় তারণ বেগ, অর্থাৎ ইলেকট্রনের ভেলোসিটিটা বোঝায়। ঠিক আছে, তারণ বেগ। ওকে, এটা খুব তোমরা সবাই ভালো করে জানো তারণ বেগ। ওকে, এই ফর্মুলাগুলো সবাই আমরা জানি, এগুলো প্রিলিমিনারি একটা সম্পর্ক, এবং অনেক সময় দেখা যায় কিছু সম্পর্ক তোমাকে ক্রিয়েট করতে বলে যে এইচ এর সাথে আই এর সম্পর্ক, আর এর সম্পর্ক, টি এর সম্পর্ক, এগুলো একটু দেখে নিতে হবে। ওকে, আচ্ছা চলো আমরা প্রথমে শুরু করে দিচ্ছি ম্যাথ দিয়ে। ওকে, দেখো আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি এখানে। সেই ম্যাথে কি, যদি এত ব্যাসার্ধের একটি তারের মধ্য দিয়ে এত তড়িৎ প্রবাহ প্রবাহিত হয়, তাহলে ইলেকট্রনের তারণ বেগ কত? তোমাকে তারণ বেগ বের করতে বলছে, মানে ভি বের করতে বলছে। একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যাও তোমার কি আছে এখানে বলা আছে। তাহলে চলো আমরা ফর্মুলা লিখে ফেলি। ফর্মুলা হলো আই সমান এন এ ভি ই, এটা। তো সেইখান থেকে তোমাকে আমি বের করতে বলছি ভি এর মানটা। ভি সমান আই ভাগ কত, এন এ, আর হলো কি ই। জাস্ট আমরা মানগুলো ইনপুট করবো একটা একটা করে, আর কিছুই না। জাস্ট দেখো আয়ের মান কত, দেখো আয়ের মান বলা আছে তড়িৎ প্রবাহ কত, 1.6 অ্যাম্পিয়ার আয়ের মান। একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা বলা আছে, যে একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা তোমার প্রশ্নে বলা আছে, সেটা কত, 0.5 ইন্টু কত, 10⁹ ওকে, ক্ষেত্রফলের মান বলা নাই, বাট ক্ষেত্রফল আমরা জানি এ সমান কত, কোন প্রস্থের ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ পাই আর স্কয়ার। ওকে, ইন্টু, আর এখানে দেখো ইর মান তো তুমি জানো যে ইলেকট্রনের মান আমাদের প্রশ্নে বলা নাই, বাট আমরা ইলেকট্রনের মান জানি, সেটা কত, 1.6 ইন্টু 10 ইনভার্স কত, 19, এর আমাদের মুখস্থ জানা আছে। তো সেখান থেকে যদি আমরা 1.6 আর 1.6 টা কেটে দিলাম, এখন বাকি ভ্যালুগুলো একটু আমরা চলো একটু বসাই। দেখো, তো এখানে দেখো কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি উপরে কিছুই না, উপরে একটা 1 আছে, এখানে হলো 0.5 ইন্টু 10⁹ ওকে, ইন্টু পাই, আর ইন্টু এখানে একটা আর এর মান দেওয়া আছে। দেখো আমরা ডিরেক্ট ভ্যালুগুলো বসাচ্ছি। এই দেখো আর এর মান দেওয়া আছে কত, এত ব্যাসার্ধ। তারের মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 0.5 ভাগ কত, √পাই, হ্যাঁ, ইন্টু দেখো এখানে মিলিমিটার আছে। তো আমাদের যদি মিলিমিটার এককে থাকে, তাহলে মিটারে যেতে গেলে 10⁻³ দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়। এই যে স্কয়ার করে দিলাম, আর ইন্টু 10⁻³ একটা 19 করে দিলাম। দেখো বুঝতে পারছো আশা করি, খুবই সিম্পল বিষয়, খালি জাস্ট যেই ভ্যালুটা তোমার একটু অজানা থাকবে সেই ভ্যালুটা এখানে বলে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা এরপর দেখো এখন আমরা যাকে বাকি মানগুলো বসাই দিচ্ছি, এখানে হলো 1 আর এখানে হলো কত, 0.5 ইন্টু 10⁹ ইন্টু পাই, হ্যাঁ, ইন্টু দেখো 0.5 কে যদি তুমি স্কোয়ার করো, বি অনেস্ট, দেখো এটা সবাই আমরা জানি খুব সহজভাবে যে 0.5 গুণ 0.5, 5 কত হয় 25, আর 2 ঘর আগে দশমিক, তাহলে 0.5 কে স্কোয়ার মানে 0.25, কত, 0.25। আর পাই কে যদি তুমি স্কোয়ার করো তাহলে শুধু একটা পাই হবে। আর এখানে দেখো 3 কে স্কোয়ার মানে কত, 10⁻6, 3 × 6, আর এখানে পাচ্ছি কত, 10⁻19। ওকে, তাহলে আমরা এখান থেকে কেটে কেটে দিচ্ছি, যে পাই পাই কেটে দিলাম। ওকে, তারপরের লাইনটা আমরা পাশে করতেছি, হ্যাঁ। ওকে, দেখো এখানে কি বলছে, সমান দেখো এই যে 0.5, এই যে 0.5 আর এই যে 0.25, 5 কত হয়, 125, 125 এবং 3 ঘর আগে দশমিক। ওকে, গুণ, আর এখানে দেখো কত আছে, এখানে 9, এখানে 6, এখানে 19, 19 থেকে 9 গেলে কত হয়, 10, 10 আর 6 কত, 16, অর্থাৎ 10 ইনভার্স কত, 16। আর 10 ইনভার্স 16 টাকে যদি উপরে দিকে তুলে দিই, 10⁻16, নিচে হলো কত, 0.125। এখন যদি তুমি পয়েন্টটাকে তুলে দিতে চাও, তো দশমিকের জন্য একটা 1, 3 ঘরের জন্য 3টা শূন্য, মানে 3টা শূন্য, অর্থাৎ আমরা কি বলতে পারি 10⁻19 ভাগ কত, 125, এইটাই তোমার আনসার। এইভাবেই তুমি আনসারে রেখে দিবা, এইভাবেই তোমার আনসার রেখে দিলে হয়ে যাবে। অপশন দেখবে এরকমই থাকবে। আশা করি বুঝতে পারতেছো। এবং এগুলো খুবই কঠিন বিষয় তা না, একদম খুবই সিম্পল বিষয়। জাস্ট প্রশ্নে তোমাকে কি বললো, আর ক্যালকুলেশন গুলো অনেক সময় আমরা ক্যালকুলেশন গুলো ভুলে যাই। তো ক্যালকুলেশন গুলো ভুলে গেলে চলবে না, এখন ক্যালকুলেশন সিস্টেমটাই হলো তোমাকে ভেঙে করতে হবে। যেভাবে থাকুক না কেন একটু ভেঙে করবা। অনেক সময় তোমরা গিভেন দিয়ে লিখতেছো, ওই ক্ষেত্রে অঙ্কগুলো একটু বড় হয়, ডিরেক্ট ফর্মুলা লিখবা। ফর্মুলা লিখার পর তুমি যত শর্ট অঙ্কগুলো করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা কোনো শর্টকাট বিষয় না, এটা সিম্পল একটা ম্যাথ। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে চ্যাট বক্সে একটা ওয়াই লিখে আমাকে জানাই দাও যে তোমরা বুঝতে পারছো। ওকে, ওকে,
আকাশ, রিয়াদ, শোভন, আলো, সাকিয়া সবাই বুঝতে পারছো। গুড, সুন্দর। ওকে, চলো আমরা দ্বিতীয় প্রশ্নটাতে যাচ্ছি। যদি কেউ কোনো কিছু না বুঝো অবশ্যই চ্যাট বক্সে জানাবা, আর ভাইয়া তো কিউ এন্ড বক্সে আছেই। ওকে, আচ্ছা চলো তারপর একটা প্রশ্ন দেখি। এই প্রশ্নটা কিন্তু বলতে গেলে খুবই জনপ্রিয় একটা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় আসে যে বিদ্যুৎ বিল কত হয়, অর্থাৎ তোমার বাসার বিদ্যুৎ বিলটা কত, সেই বিদ্যুৎ বিল বের করতে বলে। তো বিদ্যুৎ বিল বের করতে গেলে সাধারণত বিভিন্ন অ্যাডমিশন টেস্টগুলোতে তারা যে কোনো একটা বিষয় নিয়ে বলে, অর্থাৎ তোমাকে শুধু বলতে পারে যে বাতি নিয়ে, শুধু ফ্যান, বাতি বা ইস্ত্রি এরকম একটা বিষয় নিয়ে বলতে পারে, ঠিক আছে। আবার মানে যে কোনো একটা, এখানে যেমন দুইটা বিষয় নিয়ে বলা আছে, সেটা হলো কি যে যেমন ধরো যে দৈনিক এতটি বাতি আছে, বাতির কথা বলা হয়েছে, আর এখানে কি বলা হয়েছে একটা স্ত্রীর কথা বলা হয়েছে। দুইটার বিষয় কখনো, দুইটার বেশি কখনো আসে না, সাধারণত একটাই বেশিরভাগ আসে। ওকে, চলো আমরা এখানের বিষয়টা হলো এরকম যে সহজভাবে যদি করতে চাও তুমি, যে ডাব্লিউ সমান পিটি এভাবে, তো ডাব্লিউ সমান পিটি, পিটাকে তোমাকে অবশ্যই কিলোওয়াটে নিতে হবে, আর সময়টাকে তোমাকে অবশ্যই ঘন্টায় নিতে হবে। তাহলে মেইনলি আসলে কিলোওয়াট ঘন্টা, আর কিলোওয়াট ঘন্টা মানে বোর্ড অফ ট্রেড অনুসারে, বিওটি অনুসারে এই কিলোওয়াট ঘন্টাটাকে আমরা কিন্তু ইউনিট বলি। সহজ কথা যে তোমাকে জাস্ট ডাব্লিউ সমান পিটি নিয়ে আসতে হবে, পিটাকে কিলোওয়াট, টিটাকে ঘন্টায় নিবা, আর কিচ্ছু না। যেই পি যদি, যে পি যেটাই থাকবে সেটাকে কিলোওয়াটে নিতে হবে। ওকে, আর সময়টাকে ঘন্টায়, তাহলে কিলোওয়াট ঘন্টা, আর কিলোওয়াট ঘন্টায় মানে বোর্ড অফ ট্রেড অনুসারে সেটা ইউনিট আসতেছে। এটা করে তুমি ভেঙে ভেঙে করতে পারো, একটা দুইটা এভাবে ভেঙে, কিন্তু আমরা আসলে একটু ভেঙে না করে একত্রে করে ফেলতে যাচ্ছি একসাথে। একসাথে করতে চাইলে তুমি আসলে, আমরা মোট বিল হিসাব করতেছি যে মোট বিল কত হবে একবারে, মানে কারণ দুই তিনবার ভেঙে ভেঙে করতে এটা সময় সাপেক্ষ বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি এরকম একটা ফর্মুলা ইউজ করতে পারি যে নিচে 1000 দিয়ে ভাগ করলাম, কারণ 1000 দিয়ে ভাগ করার সুবিধাটা হলো যে সরাসরি আমরা কি যাচ্ছে, কিলোওয়াটে যাচ্ছে। আর সেখান থেকে একটা ফর্মুলা লিখলাম যে N1 P1 T1 প্লাস N2 P2 আর হলো কি T2 ইনটু, হ্যাঁ, ইউনিট মূল্য তোমার কত টাকা, এক ইউনিটের মূল্য কত টাকা, ইউনিট মূল্য, আর প্লাস হলো দিন সংখ্যা। মানে তুমি সরাসরি এটা দিয়ে করতে পারবা, ঠিক আছে। এই ফর্মুলাতে, এই ফর্মুলাটাই জাস্ট এইভাবে একটু লিখলাম যে ডাব্লিউশন পিটিটাকে এইভাবে লিখলাম, কারণ এখানে দুইটা আছে, তো দুইটার জন্য N1 P1 T1, আর যদি তিনটা থাকে N1 P1 T1 সমান N2 P2 T2 প্লাস N3 P3 T3। তাহলে চলো আসলে একটু দেখি ঘটনাটা কি আসতেছে। দেখো এই যে, আগে সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলেই বুঝতে পারবা। নিচে হলো আমার 1000, ঠিক আছে, আর N1 আমার এখানে বাতি বলেছে, কয়টা বাতি আছে, এই যে N1 হলো 10টি বাতি আছে, তাহলে N1 এর মান হলো 10, হ্যাঁ। তো একটা বাতি কত ওয়াটের, একটা বাতি হলো আমাদের 60 ওয়াটের, এই যে 60 ওয়াটের। ওকে, আর একটা বাতি দিনে কয় ঘন্টা করে জ্বলে, 5 ঘন্টা করে জ্বলে, এই তো শেষ। দ্বিতীয়টা N2, কয়টা স্ত্রী আছে, হ্যাঁ একটি, তাহলে N1 N2 এর মান 1, আর P2 এর মান দেখো কত ওয়াটের, 1000 ওয়াটের, তো সো আমি এখানে একটা কি লিখলাম, 1000 লিখলাম। ওকে, আর কত ঘন্টা জ্বলে, 3 ঘন্টা জ্বলে, ওকে শেষ। আর ইউনিট মূল্য দেখো, 1 ইউনিটের মূল্য কত টাকা, 5 টাকা, আর কত দিন, 1 মাস, মানে এখানে আসলে বলা হয়েছে কি 1 মাস 30 দিন, এই তো শেষ। এখন তুমি জাস্ট এগুলো একটু ক্যালকুলেট করো, সরাসরি করলেই হয়ে যাচ্ছে যে 1000 যোগ এখানে দেখো 5 6 30, আর এই যে 30 বসালাম, আর এই যে ডাবল জিরো, আর এখানে কত 3000। ওকে, আর এখানে 3 5 কত 15, মানে এটা 150। তাহলে এখানে হয়ে গেল কত, দেখো এখানে 3000 আর 3000 কত হলো 6000, আর নিচে হলো কত 1000। ওকে, আর ইনটু কত 150। তাহলে এখানে আমরা যদি ভাগ করি, এটা 6 হলো যে 5 15 কত, 5 15 হলো 90, 5 15 90, আর এখানে একটা শূন্য, তাহলে অর্থাৎ 900 টাকা। অর্থাৎ তোমার বিদ্যুৎ বিলটা হয়ে গেছে কত, টোটাল বিল হয়েছে 900 টাকা। খুবই সিম্পল, একদমই সহজ, কঠিন কিছুই নাই। তুমি যদি এটাকে, যদি এখানে একটা না জায়গায় যদি যদি একটা চাই, তাহলে তুমি একবার করবা, জাস্ট এই যে এরকম N1 P1 T1 ভাগ 1000, আর এটা। অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই যদি আমাদের এই ওয়াটটা যদি এখানে 60 ওয়াট না থেকে 600 কিলো ওয়াট থাকে, তাহলে তুমি ওইটা নিয়েই করবা। কোনো জায়গায় যদি তোমার এই যে 60 ওয়াট যদি না থাকে, যে 1000 দিয়ে ভাগ, এই 1000 দিয়ে ভাগটা কিন্তু ভাই শুধুমাত্র কিলো ওয়াটে ট্রান্সফার হওয়ার জন্য আমরা করছি। কিন্তু কোনো জায়গায় যদি তোমার প্রশ্নটা এরকমই থাকে যে ধরো যে 1000 বা 100 কিলো ওয়াট, তুমি কিন্তু এই কিলো ওয়াটকে আবার 1000 দিয়ে ভাগ করতে যাও না। যে 100 কিলো ওয়াটের একটা ফ্যান যদি দিনে, ধরো আমি বললাম, বা 100 কিলো ওয়াট একটা মোটর বা একটা ট্রান্সমিটার যদি দিনে 5 ঘন্টা চলে, ঠিক আছে, তাহলে আলটিমেটলি কিন্তু এখানে আসলে ডাব্লিউ সমান পিটি যদি নাও, পির মান এখানে 100ই বসাইতে হবে, কারণ এটা কিলো ওয়াট আছে আর 5 ঘন্টা, কথা বুঝছো। তাহলে সমান আসলে মেইনলি এটা 500 ইউনিট কারেন্ট পড়ছে, কথা বুঝতে পারছো। আমরা 1000 দিয়ে ভাগ করার মেইন কথাটাই হলো যে সেটা কিলো ওয়াটে ট্রান্সফার হতে হবে। ওকে, অনেক সময় অনেক জায়গায় প্রশ্ন থাকে তোমার, এই যে এখানে আমরা যেমন মাস উল্লেখ করে দিছে যে মাসটা আসলে 30 দিনে, যদি এখানে 30 দিন উল্লেখ না করে যদি 1 ওয়াটের আরেকটা কিলো ওয়াটে থাকলো,
তাহলে 1 ওয়াট 8 কিলোওয়াট, তাহলে তুমি যে এখানে বসাবা, যে কি বসাবা, ওই যে মানে কি ফায়াজ বলছো, তাহলে তুমি যে N3 P3 আরটা কত T3 বসাবা। কথা বুঝছো? একদমই সহজ। কথা বুঝছো? এগুলো খুবই সিম্পল প্রশ্ন, এগুলো রিটেনের জন্য ভাই, রিটেনও আসতে পারে, এমসিকিউ তো আসতে পারে, কোনো মানে ঠিক ঠিকানা নাই কখন কোনটা আসবে অ্যাডমিশনে, বুঝছো? ওকে। আর যদি তোমার মনে করো এখানে মাসের কথা উল্লেখ করে দেয়, যেমন জানুয়ারি মাস, তাহলে কিন্তু আবার 30 দেওয়া যাবে না, জানুয়ারি মাসে 31 দিনে, সো এখানে 31 দিতে হবে। আবার ফেব্রুয়ারি মাস, হ্যাঁ ফেব্রুয়ারি মাস 28 দিনে, এজ দিলে 28 দিনে, বাট লিপ ইয়ার যদি আবার উল্লেখ করে দেয় যে 2020 সাল লিপ ইয়ার, তাহলে এখানে কত হবে, 2020 সাল আবার এখানে আসলে 29 দিন হবে। সো এগুলো একটু খেয়াল রাখতে হবে যে প্রশ্নে কি ওখানে তারা ডিরেক্ট মাসের কথাটা উল্লেখ করে দিল, না কোন একটা নির্দিষ্ট মাসের কথা বলে দিল, সেটাও একটু খেয়াল রাখতে হবে, কারণ প্রশ্নকর্তা বিভিন্ন ভাবেই প্রশ্নকে ঘুরাইতে পারে। সো এজ ইউজুয়াল আমরা মাসটা এখানে যেমন মাস 30 দিন বলে দিছে, বাট যদি কোনো মাসের কথা উল্লেখ করে না দিয়ে শুধু মাস বলে, তাও কিন্তু 30 দিনেই ধরবো, কারণ আমরা এক মাস সময় 30 দিনই ধরি। বাট কোনো স্পেসিফিক মাস বলে সেই ক্ষেত্রে ওই মাসটা কত দিনে সেটা আমরা একটু খেয়াল করতে হবে। ওকে, আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কেউ কোনো কিছু না বুঝে তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি তুমি দেখবো যে চেষ্টা করবো আবার মানে বোঝানোর জন্য, ঠিক আছে? ওকে, চলো আমরা সামনের দিকে যাচ্ছি। কিলোওয়াটকে ওয়াটে নিতে পারবো না, জি না ভাই, কারণ আমাদের এটা হলো বোর্ড অফ ট্রেড অনুসারে কিলোওয়াট ঘন্টা রাখতে হবে, উম্মি বলেছ, তাহলে এটা কিলোওয়াটে নিতে হবে, অর্থাৎ ওয়াটে করা যাবে না, এটা কিলোওয়াটে করতে হবে, ঠিক আছে? শুধু শুধু এক মাসে বললে কি, শুধু এক মাসে বললে 30 দিনই নিব, কারণ এক মাস সময় 30 দিন, ঠিক আছে? ওকে, তারপর আসো সামনের দিকে যাচ্ছি। ও, একটা পোল চলে আসছে। আচ্ছা, আমি পোল কোশ্চেন আনসারটা তোমাদের লঞ্চ করতেছি না, বাট তোমরা পোল কোশ্চেনটা সবাই পড়ো এবং চ্যাট বক্সে আনসার দাও, ঠিক আছে? যে প্রবাহ মাত্রা 3 গুণ করা হলে উৎপন্ন তাপ কত গুণ হবে? কেন আমি পোল দিচ্ছি না, কারণ তোমাদের অনেকে পোল দেখতে সমস্যা হয়, অনেকে তোমরা বলো ভাই পোল চলে যায় দেখতে পাচ্ছি না, এর জন্য তোমরা চ্যাট বক্সে আনসার করো, আমি তোমাদের বলে দিচ্ছি। বাহ, সবাই রানা মিজানুর সবাই বলতেছে, আকাশ আবি সবাই বলতেছে 9 গুণ, কেউ বলতেছে আবার 3 গুণ বলছো, খুব দ্রুত চলে যাচ্ছে। ওকে, সুন্দর, সবাই 9 গুণ 9 গুণ 9 গুণ। ওকে, আবার 1 গুণ কে বললো? 1 গুণ তো অপশনে নাই। ওকে, সি সি সি। ওকে, গুড, সুন্দর, সবাই বুঝতে পারছো। চলো আমরা একটু দেখে নিই যে অনেকে আমরা যদি না বুঝে থাকি আসলে কেন বুঝলাম না বা কি হলো না। আমরা আসলে একটা বিষয় খুবই সিম্পলি জানি যে মানে তাপের ক্ষেত্রে এইচ, হ্যাঁ, তো সেই তাপের ক্ষেত্রে ফর্মুলা যদি তুমি সরাসরি জানো যে এইচ হলো টি, মানে তোমার প্রবাহের বর্গের সমানুপাতিক, সেভাবে তুমি লিখতে পারো, অথবা এইচ সমান তুমি লিখতে পারো আই স্কয়ার আর টি, তাই না? এই ফর্মুলা আমরা জানি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এইচ সমান আই স্কয়ার এরকম। তাহলে প্রবাহ যদি আই কে যদি 3 গুণ করো, আলটিমেটলি যে 3 স্কয়ার করবে, তাহলে কত গুণ? 9 গুণ। খুবই সিম্পল, এটা কিন্তু আসলেই জাস্ট একটা সম্পর্ক আর কিচ্ছু না, যে প্রবাহের সাথে তাপের সম্পর্ক কি? প্রবাহের সাথে তাপের বর্গের সমানুপাতিক, আলটিমেটলি আনসার হবে 3 গুণ। আশা করি বুঝতে পারছো সবাই। ওকে, ওকে, তোমরা সবাই সঠিক আনসারই দিছো, এর জন্য সবাই বুঝতে পারছো। ওকে, তারপরে চলো আরো কিছু ফর্মুলা, ওহমের সূত্র এবং রোধ নিয়ে কিছু কথা। তো তোমাদের একটা প্রশ্ন দিচ্ছে আগে, ছোট্ট করে একটা, হ্যাঁ, যেমন আহ ধরো আমি বললাম যে আই সমানুপাতিক ভি, ভি সমানুপাতিক আই, কই গেল, ভি সমানুপাতিক আই, হ্যাঁ, এটা বললাম 1 নাম্বার, এটা ধরো আমি বললাম 2 নাম্বার, ঠিক আছে? তো ধরে আমি তোমাদেরকে চ্যাট বক্সে তোমরা একটা আনসার দেবে এটার, যে আমি তোমাকে বললাম যে 1 এবং 2 এই দুইটার মধ্যে, যেমন আই সমানুপাতিক ভি, ভি সমানুপাতিক আই প্রায় সেম জিনিসই, কিন্তু আমি তোমাকে স্পেসিফিক ভাবে বলতেছি যে নিচের কোনটি, ধরো এই দুইটার মধ্যে কোনটা ওহমের সূত্র। অ্যাকুরেটলি সবাই বলো তো দেখি 1 এবং 2 কোনটা সঠিক হবে? আচ্ছা, ১ কে বলতেছে ১, কে বলতেছে ২, কে বলতেছে ১, কে বলতেছে মুন্না, আকরাম, রিয়াদ, সুজন, সবাই বলতেছে কেউ ১, কেউ ২, কেউ ১, কেউ ২। আবার অনেকে বলতেছে ১, ২, ২টাই। হ্যাঁ, কেউ বলছে ১, ২, ২টাই হবে। গুড, সুন্দর। কেউ বলতেছে ১, ২, ২টাই হবে। আচ্ছা, ঠিক আছে। তো আসলেই স্পেসিফিক ভাবে বলতে গেলে এই জিনিসটা আমাদের অনেক অ্যাডমিশন প্রশ্নে আসে এই জিনিসটা। কিন্তু আমরা বেশিরভাগ স্টুডেন্ট এই জিনিসটা ভুল করি, বা অনেক সময় আমরা বুঝতে একটু ভুল করি, আর কিছু না। যদি তোমাকে বলি যে নিচের কোনটি সঠিক, তাহলে ১ আর ২ দুইটাই সঠিক, যে আই সমানুপাতিক ভি, ভি সমানুপাতিক আই দুইটাই সঠিক। কিন্তু আমি তোমাকে প্রশ্ন কিন্তু এটা বলি না, আমি প্রশ্ন বলছি নিচের কোনটি ওহমের সূত্র সেটা বলতে বলছি। তাহলে ওহমের সূত্র বলতে গেলে তাহলে তোমাকে আগে জানতে হবে ওহম আসলে স্পেসিফিকলি কি বলছে। সে বলেছে যে কোন বর্তনীর বা কোন সার্কিটের যদি তুমি ভোল্টেজের মান বাড়ায় দাও, ভির মান বাড়ায় দাও, তড়িৎ প্রবাহের মান বেড়ে যাবে। ভি বাড়ালে তড়িৎ প্রবাহের মান বাড়বে, অর্থাৎ বিভব পার্থক্য বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহের মান বেড়ে যাবে, এবং বিভব পার্থক্যের মান কমায় দিলে তড়িৎ প্রবাহের মান কমে যাবে। এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে একটা স্বাধীন, মানে একটা তুমি যখন তখন বাড়াতে পারতেছো, যে আরেকটা তোমার কি অধীন। সমানুপাতিকের এই সাইডে যে ভ্যালুগুলো থাকে সেই ভ্যালুগুলোকে আমরা স্বাধীন ভ্যালু বলি, ঠিক আছে? আর বাকি এই ভ্যালুগুলোকে আমরা অধীন ভ্যালু বলি। তাহলে দেখো তুমি
আমরা যদি একটু বুঝি তার ফর্মুলাটা, সে বলেছে যে ভোল্টেজের মান বাড়াইলে তড়িৎ প্রবাহের মান বেড়ে যায়। তাহলে আমরা কিন্তু স্পষ্ট বুঝতেছি যে ভোল্টেজ বাড়াইলে তড়িৎ প্রবাহ বাড়তেছে, ভোল্টেজ কমালে তড়িৎ প্রবাহের মান কমে যাচ্ছে। তাহলে ভিটা হলো স্বাধীন, আইটা হলো অধীন। কিন্তু এখানে দেখো আই স্বাধীন বলতেছে, কিন্তু ওহম কিন্তু আই স্বাধীন বলেনি। ওহম বলেছে কি যে আই সমানুপাতিক ভি, অর্থাৎ ভি স্বাধীন, আই হলো অধীন। বিভব পার্থক্য বাড়াবো তড়িৎ প্রবাহ বেড়ে যাবে, বিভব পার্থক্য কমাবো তড়িৎ প্রবাহের মান কমে যাবে। সো তোমাকে যদি স্পেসিফিক প্রশ্ন করে যে কই গেল, তোমাকে যদি স্পেসিফিক প্রশ্ন করে যে নিচের কোনটি ওহমের সূত্র, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই আই সমানুপাতিক ভি এটা বলতে হবে। ঠিক আছে, জিনিসটা সিম্পল, বাট আমরা তো অনেক সময় ভুল করি। অর্থাৎ সঠিক আনসারটা 1 নাম্বারটা হবে। আচ্ছা, এখন আসো এই আই সমানুপাতিক ভিটাকে যদি আমরা আবার লিখি যে আই সমানুপাতিক তুলে একটা জি ভি লিখলাম। এই যে জিটা, এই জিটা আসলে আমাদের কি বোঝায়? জিটা বোঝায় আসলে পরিবাহকতা। পরিবাহকতা। এটা মানে আল্টিমেটলি আসলে আমাদের কি বোঝায়? এটা মানে বোঝায় যে তুমি একটা সার্কিটে তোমার কতটুকু স্মুথলি কারেন্ট প্রবাহিত হতে পারে। মানে রোধ যেমন বাধা দেয়, ঠিক রোধের উল্টা কথাটাই হলো আমার জিটা। যে রোধ হলো বাধা দিবে, তার উল্টা হলো জি, পরিবাহকতা। কোন তারের যদি পরিবাহকতা ভালো থাকে, মানে বুঝতে হবে সেই তারটা অত্যন্ত ভালো। কারণ পরিবাহকতা ভালো মানে তারটার ভিতর দিয়ে অনেক স্মুথলি কারেন্ট ফ্লো করছে। কথা বুঝতে পারছো? তাহলে জি যদি ভালো থাকে তাহলে কোন তারে পরিবাহকতা বেশি মানে রোধ কম। ঠিক আছে? আর রোধ যদি বেশি থাকে তাহলে পরিবাহকতা কম থাকবে। কোন তারে রোধ বেশি মানে পরিবাহকতা কম থাকবে। ওকে? আশা করি বুঝতে পারছো। ওকে। এরপর আসো দ্বিতীয় যে ফর্মুলাটা, সেটা হলো যে তোমার খুবই সম্পর্ক একটা, যে কোন একটা তারে ডিপেন্ড করে হলো তোমার এল এবং এ দৈর্ঘ্য সমানুপাতিক, ক্ষেত্রফলের প্রস্থের ক্ষেত্রফল হলো ব্যস্তানুপাতিক। ওকে? আর এই যে রোটা হলো আপেক্ষিক রোধ, অর্থাৎ তারের দৈর্ঘ্য যদি তুমি এল এর মান যদি 1 মিটার বলো এবং এটার মান যদি 1 মিটার স্কয়ার বলো, তাহলে দেখো একক দৈর্ঘ্য এবং একক প্রস্থের ক্ষেত্রফলের মধ্যে যেই রোধটা হবে সেই রোধটা আসলে আমাদের আপেক্ষিক রোধ, যেটাকে আমরা রো বলি। আর বাকি যে ৩ নাম্বার সিগমা দেখতে পাচ্ছ সেটা হলো পরিবাহকত্ব, যেটা আপেক্ষিক রোধের উল্টা। একটা হলো পরিবাহকতা আর একটা হলো পরিবাহকত্ব, যেটা আপেক্ষিক রোধের উল্টা ফাংশন বোঝায়। কথা বুঝতে পারছো? আর বাকি ৪ নাম্বার ফর্মুলাটা সেটা তোমাদের গত ক্লাসে বলা হয়েছে। ৪ নাম্বার ফর্মুলাটা রোধের সাথে তাপমাত্রা যে সম্পর্কটা। যে কোনো বস্তুতে যদি তুমি যত বেশি তাপমাত্রা বাড়াবা সেটা রোধের মান বেড়ে যায়। তো সেটার ক্ষেত্রে আসলে আমাদের এই আলফাটার মান বলে দেয় সাধারণত। এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে। সেটা আসলে বুঝায় কি? আলফা বলতে বোঝায় উষ্ণতা সহগ বোঝায়। তো অনেক সময় এটা একটা উষ্ণতা সহগ বলে দেয়। তোমাকে এটা বের করতে বলে। এই ফর্মুলা দিয়ে এত জটিল প্রশ্ন আমি এখন পর্যন্ত দেখিনি, অ্যাডমিশনে আসছে তারপর একটু দেখে রাখলাম। কখন কোনটা আসে বলা যায় না। ওকে। তারপর আসো ৫ নম্বর ফর্মুলা, ৫ নম্বর হলো তড়িৎ প্রবাহ, ই সমান আই বাই আর। ই হলো তড়িৎ চলার শক্তি, আর এবং আর অভ্যন্তরীণও তুমি জানো শ্রেণীতে যদি থাকে, যদি একাধিক থাকে তড়িৎ চলার শক্তি থাকে, সেখানে যোগ করে দেবা শ্রেণীতে থাকলে। আর প্যারালালে থাকলে কি এম ই ভাগ এটা। এম এর সাথে মানে সংখ্যা এম এবং ই দুইটা, এন দুইটাই আসলে সংখ্যা বোঝায়। কতটা সেই সংখ্যাটা বোঝায়। এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা, এই ফর্মুলাটা হলো আর। এই আর এর ফর্মুলাটা আসলে আমাদের একটু বুঝতে হবে। না বুঝলে আমরা এটা সলিউশন করতে পারবো না। দেখো, আমি তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। তো আমরা এই যে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ। ধরো আমরা বললাম এই যে এটা একটা তার, যে তারের মানে এই যে এই পর্যন্ত একটা তার, এই যে এখান থেকে একটা তার, এখান থেকে এরকম তার। এই তারটাকে সাধারণত আমি তোমাকে একটা মানে সবাইকে ভালো করে মনোযোগ দিয়ে একটা কথা বলো, যে আমরা কিন্তু জানি যে এখান থেকে এই ফর্মুলাটা থেকে যে রোধের সাথে দৈর্ঘ্য হলো সমানুপাতিক একটা সম্পর্ক। তুমি যদি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করো, রোধও দ্বিগুণ হয়ে যাবে। তারের দৈর্ঘ্য ৩ গুণ করলে রোধও তোমার কত গুণ হবে? ৩ গুণ হবে। মানে এটা সমানুপাতিক একটা ফাংশন। বাট যদি এই দৈর্ঘ্যটা আমরা যদি টেনে করি, লাইক আমি যদি তোমাকে বলি যে রাবার, তোমরা সবাই রাবার দেখছো? টাকা, যাদের অনেক টাকা তারা টাকাগুলা কি করে রাবারে বেঁধে রাখে। তখন তুমি চিন্তা করে দেখো, এই যে তারটা, এই তারটাকে যদি তুমি রাবারটাকে টান দাও, তাহলে আমরা কিন্তু এই মানে এটা দেখতে পাবো অনেকটা। এই যে অনেকটা এটা। মানে কি হয়েছে ঘটনাটা? তুমি এটা কিন্তু রাবারটা ছিল বা এটা একটা তার ছিল। সেই তারটাকে যখন তুমি টানবা, এই তারটাকে যখন টেনে দিবা, তখন তারটা কিন্তু বড় হয়ে যাবে। কিন্তু প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বড় ন্যারো হয়ে যাবে। প্রস্থচ্ছেদ মানে এই যে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলটা দেখো চিকন হয়ে গেছে, কিন্তু দৈর্ঘ্যটা বড় হয়ে গেছে। কথাটা বুঝতে পারছো? অবশ্যই এটাই বলছে। তাহলে তোমার কখনো প্রশ্ন যদি একটা টেনে কথার উল্লেখ থাকে, টেনে মানে তুমি একটা তারকে টেনে দ্বিগুণ করছো, টেনে ৩ গুণ করছো, টেনে মানে টানছো। টানার কনসেপ্ট একটু ভিন্ন রকম। কারণ কি? যেমন ধরো আমি তোমাকে যদি একটু বুঝাই বলি, একটা তারের দৈর্ঘ্যকে তুমি দ্বিগুণ করছো। ধরো এটা একটা তার, এই যে এটা। এই তারের দৈর্ঘ্যকে দ্বিগুণ করছো কি? সমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য বিশিষ্ট একই উপাদানে আরেকটা তার তুমি যোগ করে দিলে, এই যে দ্বিগুণ হয়ে গেল। তাহলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ, রোধও দ্বিগুণ। কিন্তু তুমি যখন টানবা, টানার কনসেপ্টটা কিন্তু খেয়াল করে দেখো, সে টানলে কিন্তু দৈর্ঘ্য যেমন বড় হয়ে যাচ্ছে, ঠিক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও কিন্তু কি হয়ে যাচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি জিনিসটাকে এভাবে একটু চিন্তা করি যে এটা একটা তার, এই তারের রোধকে আমি বললাম আর। আর এই যে যেটা ন্যারো হয়ে গেল, এই তারের রোধকে বললাম আমি আর প্রাইম। ওকে? তাহলে আমরা যদি এই জিনিসটাকে এভাবে একটু চিন্তা করি যে
এই তারের রোধ যেটা মানে এই তারের রোধকে আমরা বললাম আর সমান ধরো বলে নিলাম রো এল ভাগ এ। এটা হলো এই তারের রোধ যেটা হলো তোমার এই যে এই তারের রোধটা। এখন আর প্রাইমের মানটা আমরা বের করতে যাচ্ছি। তাহলে আর প্রাইমটা কত হবে সেটা যদি আমরা বলি যে একটা তারের টেনে দ্বিগুণ করা হয়েছে, তাহলে বিষয়টাকে আমরা এরকম লিখতে পারি, ভাইয়া এটা সবাই খেয়াল করো যে আর প্রাইম সমান রো দ্বিগুণ করছি 2l। মানে দেখো তো বিষয়টার উপাদান তো সেমই আছে, উপাদানে তো কোনো পরিবর্তন হয় না, একই তার মানে এই যে রো তো সেম, তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে গেল। দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে গেলে প্রস্তুত ক্ষেত্রফল কিন্তু সেমই থাকে না, প্রস্তুত ক্ষেত্রফল কিন্তু হাফ হয়ে গেল। যেই অনুপাতে বৃদ্ধি পাবে সেই একই অনুপাতে হ্রাস পাবে। কিন্তু কেন এটা হবে? কারণ ভলিউমের তো কোনো পরিবর্তন হচ্ছে না, আয়তনের তো কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা কি জানি ভলিউম ইনটু ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। এখন তুমি যদি দৈর্ঘ্য দ্বিগুণ করো তাহলে এই এর সাথে এমন একটা কিছু গুণ করতে হবে যেন ভলিউম আমার সেম থাকে, তাহলে অবশ্যই এর সাথে হাফ গুণ করতে হবে। তাহলে দেখো দৈর্ঘ্য যে অনুপাতে আমার বৃদ্ধি পাচ্ছে, প্রস্তুত ক্ষেত্রফল ঠিক ওই একই অনুপাতে আমার কি হচ্ছে হ্রাস পাচ্ছে। তুমি দৈর্ঘ্যকে যে অনুপাতে বৃদ্ধি করছো প্রস্তুত ক্ষেত্রফল ওই একই অনুপাতে হ্রাস পাইছে। এর জন্য এখানে আমরা 12 হলে এখানে a/2 হবে। তাহলে আলটিমেটলি ঘটনাটা কি আসতেছে? এই 2 টা তো উপরে উঠে যাবে। তাহলে 2 দুগুণে 4, এখানে রো এল ভাগ কত আসতেছে? a। তাহলে আমরা কি লিখতে পারছি এখানে 4r হচ্ছে। মানে r প্রাইম হলো কত? 4r। আচ্ছা, এখানে যদি আমরা দ্বিগুণ না বলে যদি বলতাম n গুণ হবে, তাহলে এখানে একটা nl এখানে একটা a/n হবে। তাহলে n আর n গুণ করে কি হবে? n স্কয়ার। তাহলে আমরা কি ফর্মুলাটা এরকম লিখতে পারি যে r প্রাইম সমান n স্কয়ার r। এটাই কিন্তু আমার এই 8 নাম্বার ফর্মুলাটা। যে কখনো কোনো জায়গায় যদি তোমার একটা তারের দৈর্ঘ্যকে টেনে দ্বিগুণ করা হয়, সেক্ষেত্রে এমনে দ্বিগুণ করলে রোধ দ্বিগুণ করলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ দ্বিগুণ হবে, বাট টেনে বললে সেটা বর্গ আকারে বৃদ্ধি পাবে। বাট তোমরা যারা একটু ইন্টেলেকচুয়াল ভাবে চিন্তা করো তারাও কিন্তু সরাসরি এভাবে বলতে পারো, ভাই দেখো দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়, বা প্রস্তুত ক্ষেত্রফল কমে গেলেও রোধ বৃদ্ধি পায়, দুইটা আবার বৃদ্ধি পাচ্ছে। দৈর্ঘ্য বৃদ্ধির জন্য একবার রোধ বৃদ্ধি পাচ্ছে, প্রস্তুতের ক্ষেত্রফলটা কমে যাওয়ার জন্য রোধ আরেকবার বৃদ্ধি পাচ্ছে। তাই বৃদ্ধি ইনটু বৃদ্ধি মানে বৃদ্ধি স্কয়ার, মানে আমরা বলতে পারি n স্কয়ার। বা আমি তোমাকে একদম পুরোটা ভেঙে দেখালাম যে এটা কিভাবে আসলো, যে r প্রাইম সমান n স্কয়ার। ওকে, এটা যারা বুঝো নাই এখনো তাদের জন্য আমি আরেকটু সহজ করে বলতেছি। দেখো, টেনে বিষয়টা হলে যে যেটা পরিবর্তিত তার হবে তার কি হবে n স্কয়ার গুণ বৃদ্ধি পাবে। একইভাবে যদি আমরা এই তারটাকে এই যে অ্যাশ কালার যে তারটা ছিল এটাকে যদি আমরা কি করি একটা হাতুড়ি দিয়ে পিটাই ছোট করে ফেলছে। মানে ধরো ছিল আগের তারের দৈর্ঘ্যটা ছিল এখান থেকে এই পর্যন্ত তারের দৈর্ঘ্যটা ছিল। এখন আমি এটাকে পিটায়ে ছোট করছি এই পর্যন্ত। মানে আমি বলো চ্যাপ্টা করছি। মানে সহজভাবে বললাম চ্যাপ্টা করলাম। তাহলে তুমি চিন্তা করে দেখো, যখন বড় তারটা ছিল তার যদি রোধ বলি আমি আর, মানে রোধ আর মানে রো এল ভাগ এ। কিন্তু আমি যখন এটাকে চ্যাপ্টা করলাম তখন তার রোধটাকে বললাম আর প্রাইম। তাহলে এই যে চ্যাপ্টা করে দিলাম তার রোধটা কত হবে? এই যে দেখো, তার রোধটা হবে আর প্রাইম সমান দৈর্ঘ্যটাকে তুমি কি করছো? ধরো আমরা বললাম দৈর্ঘ্যটাকে অর্ধেক কইরা দিছি। দৈর্ঘ্যটাকে কি করছি? অর্ধেক করছি। অর্থাৎ রো এল ভাগ 2। আচ্ছা, তুমি যদি দৈর্ঘ্য অর্ধেক করো তাহলে ক্ষেত্রফল কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। কারণ কি দৈর্ঘ্য যে অনুপাতে কমবে প্রচুর ক্ষেত্রফল সেই অনুপাতে বেড়ে যাবে। তাহলে দৈর্ঘ্য যদি অর্ধেক কমায় দাও তাহলে ক্ষেত্রফল কিন্তু কি হবে? দ্বিগুণ হয়ে গেল। তাহলে আল্টিমেটলি আমরা কিন্তু এখানে লিখতে পাচ্ছি এখানে কত 1/4 রো এল ভাগ এ। তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা জিনিস লিখতে পারি যে আর প্রাইম সমান আর ভাগ 4। এখন আমরা যদি এখানে 4 না বলে দ্বিগুণ না বলে যদি n গুণ বলি, সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে কত? আর প্রাইম ভাগ আর ভাগ কত? n স্কয়ার। তাহলে এখানে দেখো এটা। তাহলে খুবই সিম্পলি তোমাকে দুইটা ফর্মুলা বলে দিলাম। প্রথম ফর্মুলা হলো যদি তুমি 10 এ দ্বিগুণ করো তাহলে n স্কয়ার গুণ যত গুণ বলবে তত গুণ n স্কয়ার গুণ হবে। আর যদি চ্যাপ্টা করো তাহলে n স্কয়ার সেটা ভাগ হবে। কারণ সিম্পলি চিন্তা করো দেখো, তুমি যখন চ্যাপ্টা করতেছো তখন তোমার দৈর্ঘ্য কমে যাচ্ছে, আবার প্রস্থ কি প্রস্তুত ক্ষেত্রফলটা কি হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে। ওকে? তাহলে অবশ্যই রোধটা কমে যাবে। আশা করি বুঝতে পারছো এটুক। ওকে, যদি বুঝতে পারো তাহলে চ্যাট বক্সে একটা Y লিখে আমাকে জানায় দাও যে তোমরা বুঝতে পারছো। ওকে, গুড। আচ্ছা, আমি এখন চ্যাট বক্সে একটা প্রশ্ন দিচ্ছি। সেই প্রশ্নটা মানে কি এখানে একটা প্রশ্ন দিচ্ছি দেখি তোমরা একটু আনসার করে দেখাও তো আমাকে। ছোট্ট একটা প্রশ্ন। যে এই প্রশ্নের আনসারটা তোমরা চ্যাট বক্সে আমাকে দিবা। ওকে? ধরো এটা একটা তার। এটা একটা তার, তারের দৈর্ঘ্য L, প্রচুর ক্ষেত্রফল R সবই আছে। এই যে এটা একটা তার যা আছে সব আছে। এই তারের রোধকে আমি R বললাম। এই তারের রোধটা R। এই তারটাকে আমি ঠিক প্রস্থ বরাবর কেটে দিলাম, অর্ধেক করে দিলাম। এই যে প্রস্থ বরাবর আমি অর্ধেক কেটে দিলাম। ওকে? এই যে প্রস্থ বরাবর অর্ধেক কাটছি। প্রস্থ বরাবর অর্ধেক কাটলাম এবং দৈর্ঘ্য বরাবর অর্ধেক কেটে দিলাম। কেটে দেওয়ার পর তারের অংশ থেকে এই অংশটুকু আমি বের করে নিয়ে আসছি। এই যে অংশটুকু আমি মার্ক করে দিলাম। এখন তোমাদের বলতে হবে এই অংশটুকু রোধ কত হবে? ওকে? তাহলে আমাকে একটু চ্যাট বক্সে একটু সবাই জানাও তো যে এই অংশটার অর্ধেক কেটে দিলাম, এদিক দিয়ে অর্ধেক কাটলাম। দৈর্ঘ্য বরাবর অর্ধেক কাটছি এবং কি প্রস্থ বরাবর অর্ধেক কাটছি। তাহলে এই মার্ক করা অংশের
আমাদের রোধটা কত হবে? সবাই একটু বলার চেষ্টা করো তো দেখি। দেখো কই সেম থাকবে, r/4 হবে, সেম থাকবে, আর হবে। আচ্ছা, সবার নাম বলতে পারতেছি না। 2r হবে, 4r হবে, 4 গুণ হবে। আকাশ, শোভন সবাই আনসার করতেছো। সুজন, সাব্বির। ওকে। আচ্ছা, সবাই একটু জিনিসটা বুঝার চেষ্টা করো, তাহলে কিন্তু সবাই সঠিক আনসার দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, ওকে। আমি একটু এখন বলি। তোমরা তো অনেকে বললা। তো ওকে, কেউ বলছো 2r, কেউ বলছো 16 গুণ হবে, কেউ বলছো 16 ভাগ হবে, আবার কেউ বলতেছো যে 2r হবে, অনেকে বলছো। ওকে। আচ্ছা ভাইয়া, আমরা যদি এই r প্রাইমটা নেই, r প্রাইমটার দেখো রো দৈর্ঘ্য আমি কি করছি ভাইয়া? দেখো দৈর্ঘ্য বরাবর অর্ধেক কাটছি। তাহলে l ভাগ 2 হয়ে গেল। আবার প্রস্থ বরাবর তো অর্ধেক করে দিয়েছি। তাহলে a ভাগ 2 হচ্ছে না? তাহলে জিনিসটা কি এরকম হচ্ছে না যে r প্রাইম সমান রো l ভাগ 2, আর এখানে 2 2 উপরে চলে গেল, এটা নিচে হচ্ছে। তাহলে 2 2 কেটে গেলে আমরা পাচ্ছি কত? রো l ভাগ a। এটাই তো তোমার প্রাথমিক রোধ ছিল। তাহলে আল্টিমেটলি r প্রাইমের রোধটা হবে আমার যে ওই পুরো তারের যে রোধটা হবে সেটা। যারা সেম বলেছ তাদেরকে কংগ্রাচুলেশন, তোমরা বুঝতে পারছো বিষয়টা। কথা বুঝতে পারছো? যে কোন জায়গায় একই তারের চিত্র দিয়ে এরকম একটা প্রশ্ন বলে দিল, সেই তারে বলে দিল এই অংশটুকু রোধ কত হবে। আল্টিমেটলি পুরো তারের যে রোধটা হবে এই অংশটুকু রোধটা সেটাই হবে। বাট আমি যদি এই জিনিসটা বাসায় একবার ২-৩ বার প্র্যাকটিস করে যদি অর্ধেক কেটে দেই, সেক্ষেত্রে কি হবে? শুধু অর্ধেক, প্রস্থ বরাবর কাটলাম না, শুধু অর্ধেক করলাম। আর দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর অর্ধেক করলাম। সেই ক্ষেত্রে কি হবে? এগুলো তোমরা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবে যে ঘটনাগুলো কি ঘটতেছে। বিভিন্ন কন্ডিশন চেঞ্জ হওয়ার সাথে সাথেই এগুলো কন্ডিশন গুলো কি হয়ে যাবে? চেঞ্জ হবে। আশা করি বুঝতে পারছো যে এই অংশটুকু কতটুকু হবে। ওকে। চলো আমরা এবার সামনের দিকে যাচ্ছি। উইনার, ওহ সজীব উইনার না? গুড, সুন্দর, উইনার হইছে। আসলেই তুমি সঠিক অ্যান্সার দিছিলা। আচ্ছা, কই সামনের দিকে যাই। ওকে। এবার আসো আমরা এই টাইপের ২ টা ম্যাথ করব। ছোট, ছোট ২ টা ম্যাথ, এবং প্রশ্নগুলো পড়ে আমরা আসলে বুঝবো। দেখো কি বলেছে। প্রশ্নে বলা হয়েছে ২ টি তামার তারের মধ্যে প্রথম তারের দৈর্ঘ্য দ্বিতীয় তারের দ্বিগুণ। প্রথম তারের রোধ 9 ওহম হলে দ্বিতীয় তারের রোধের মান কত হবে? সিম্পল প্রশ্ন। তাহলে রো সমান আমরা কি জানি? আর সমান রো এল ভাগ এ। এখানে তোমার ২ টি তামার তার আর মানে এন এ কোনো কথা বলেনি, মানে ধরে নিতে হবে এটা হলো কনস্ট্যান্ট, মানে এ ও সমান। তাহলে সেই ক্ষেত্রে আর সমানুপাতিক এল। তাহলে এখান থেকে আমরা ফর্মুলা লিখতে পারি R1 ভাগ কত? L1, এভাবে লিখতে পারি না? আবার এখান থেকে লিখতে পারি R2 ভাগ কত? L2। এন্ড বাকি অংশগুলো একটু দেখো প্রশ্ন পড়ে। প্রথম তারের রোধ ৯ ওহম হলে, আবার এখানে বলেছে কি প্রথম তারের দৈর্ঘ্য দ্বিতীয় তারের দ্বিগুণ। তাহলে আমরা কি লিখতে পারি যে R1 প্রথম তারের দৈর্ঘ্য দ্বিতীয় তারের দ্বিগুণ, মানে দ্বিতীয় তারের দ্বিগুণ। আর এখানে হলো R2, আর এখানে হলো L2। তাহলে L2 কেটে দিলাম। আর প্রথম তারের রোধ কত বলছে? প্রথম তারের রোধ হলো 9। এই যে প্রথম তারের রোধ হলো 9, এখানে 2, আর এখানে হলো R2। তাহলে সুতরাং দ্বিতীয় তারের রোধের মান হলো কত? 9 ভাগ 2। এটা কিন্তু আসলে সিম্পল। এটা কিন্তু একেবারেই সিম্পল, কোনো কমপ্লেক্স এর মধ্যে কিছু নাই। যে প্রশ্ন যেটা বললো শুধু তোমার সূত্রটা বসায় তুমি আনসারটা করে দিলা। এখানে কিন্তু তেমন কিচ্ছু নাই। কিন্তু একটু দ্বিতীয় প্রশ্নটা পড়ো। এবার তোমরা দ্বিতীয়টার আনসার চ্যাট বক্সে জানাও তো আমাকে, দ্বিতীয়টার আনসার কত হবে? যেহেতু আমি কনসেপ্টটা তোমাকে বলে ফেলছি। কনসেপ্টটা আমাদের বোঝা শেষ, খালি তোমরা আনসারটা দিবা। 4.5 প্রথমটার আনসার, হ্যাঁ দ্বিতীয়টার আনসার 36, 36 ভোলা। ওকে। তাহলে দ্বিতীয়টার আনসার কিন্তু অলরেডি তোমরা বুঝেই ফেলছো দ্বিতীয়টার আনসার কত হবে। অনেকে বলতেছো। ওকে। তাহলে চলো আমরা এটা দেখে নিই দ্বিতীয়টার আনসার। এখানে কিন্তু বলা হয়েছে যে একটি তামার তারের দৈর্ঘ্য 10 এ দ্বিগুণ করা হলো। তাহলে 10 এর কনসেপ্টটা আসলে আমার পরিবর্তিত যে রোধের মান হবে সেটা কিন্তু এরকম বলছে n স্কয়ার আর এটা হবে। তাহলে এখানে কত গুণ হবে? দ্বিগুণ। n এর মানটা ছিল দ্বিগুণ। দ্বিগুণ কি স্কয়ার করলে 4, আর r এর মান কত? 9, অর্থাৎ 4 নং 36। তোমরা সবাই সঠিক অ্যান্সার দিছো এটা। তাহলে আসলে এই প্রশ্নগুলো খুবই সহজ থাকবে, বাট কনসেপ্ট গুলো তোমার যদি জানা থাকে তাহলে অঙ্কগুলো করতে পারবা। আদারওয়াইজ তুমি ভুল করবা। তুমি যেন কোনোভাবে এগুলো ভুল না হয় সেদিকটা খেয়াল রাখবা যে আলটিমেটলি কি বলেছে প্রশ্নে। যে প্রশ্নে কি টেনে এই কথাগুলো উল্লেখ আছে না সরাসরি কোনো ফর্মুলা আছে। ঠিক আছে? ওকে। আশা করি বুঝতে পারছো। ওকে, চলো সামনের দিকে যাচ্ছি। ওকে, এবার আসো তুল্য রোধ। তুল্য রোধ কিন্তু ভাই খুবই সহজ একটা বিষয়। তুল্য রোধ একদমই সহজ বিষয়। সেটা তোমরা সবাই জানো যে তুল্য রোধের ক্ষেত্রে যদি শ্রেণীতে থাকে, শ্রেণীতে থাকা মানে কি এক তারে থাকা। সেই ক্ষেত্রে আসলে আমাদের ফর্মুলা হবে যে যখন তোমার রোধগুলো একটা তারেই থাকবে, একটা তারে কোনো তার ভাগ হচ্ছে না, তখন সেটা শ্রেণীর ফর্মুলা। আর আরপি মানে তারটা যখন কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। যেমন একটা তার যখন ২ টা তারে ভাগ হয়ে যায় এরকম, বা ৩ টা তারে ভাগ হয়ে যায়। যখনই একটা তার ২-৩ টা তারে ভাগ হয়ে যাবে তখন আমরা সেগুলোর বলি কি সমান্তরাল, প্যারালাল হয়ে গেছে। ওকে? আচ্ছা, চলো আমরা এই তুল্যরোধ বিষয়গুলো আমরা সবাই জানি। তারপর এই কনসেপ্ট থেকে ২-১ টা প্রশ্নের আনসার করি। তাহলে আসলেই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো এজ ইউজুয়ালি তুল্যরোধ বের করার সিস্টেম আমরা সবাই জানি, যে তুল্যরোধ বের করার মানে ফাংশন গুলো আমরা সবাই জানি। বাট এই শর্ট সার্কিটের ফাংশন গুলো আমরা একটু সবাই জেনে নিই, তাহলে ভালো হবে। দেখো
প্রশ্ন আমাদের কি বলেছে? প্রশ্ন আমাদের বলেছে যে এ ও বি বিন্দু, এ বিন্দুটা হলো যে এখানে এবং বি বিন্দুটা হলো এখানে, এদের মধ্যে তুল্যরোধটা বের করতে বলছে। তো এই ধরনের ফাংশন গুলাকে বলা হয় শর্ট সার্কিট ফাংশন। শর্ট সার্কিট ফাংশন মানে যেই রোডে খুবই প্রবাহটা খুবই ফাস্ট যাবে, মানে তাড়াতাড়ি যাবে। মানে কোনো হবে না তোমার এই কি বলে যে ধারকের সলিউশন না, ধারকের রিলেশন না। ধারকের সাথে রোধের ফাংশনটা হলো উল্টা ফাংশন। একজন কে যেন বলছে ধারক, না না ধারক না। ধারকের সাথে রোধের সূত্রগুলো হলো উল্টা সূত্র। তো এ এবং বি এর মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে হবে। তো এই ফাংশনগুলো হলো শর্ট সার্কিট ফাংশন। শর্ট সার্কিট ফাংশনগুলোর মধ্যে একটা ফর্মুলা এপ্লাই করতে হয়, সেটা হলো বিন্দু বসিয়ে বসিয়ে আমাদের করতে হয়। তো আমি তোমাকে সিস্টেমগুলো শিখাই দিচ্ছি। এই সিস্টেমটা তুমি যদি ভালো করে বুঝতে পারো তাহলে আলটিমেটলি কোনো সমস্যা হবে না। ওকে। সিস্টেমটা হলো তুমি প্রথমে বিন্দুগুলা ফাইন্ড আউট করার চেষ্টা করবা। যেমন এখানে প্রথমেই তুমি একটা বিন্দু পাচ্ছ, এই বিন্দুটা। এই যে দেখো। হয়ে গেল এই যে এই বিন্দুটা। তাহলে দেখো আমরা এই বিন্দুটাকে একটা নাম দিব, সেই নামটা দিলাম পি নাম। তুমি তোমার নামের প্রথম অক্ষর দিয়ে বলতে পারো। তোমার নাম যদি মর্জিনা হয় তাহলে এম দিতে পারো, তোমার নাম যদি কুলসুম হয় কে দিতে পারো, তোমার নাম বক্কর হলে তুমি বি দিতে পারো, কোনো সমস্যা নাই। তুমি এখানে একটা নাম দিলে, সেটা হলো পি নাম দিলা। এখানের যে ভোল্টেজটা হবে তুমি চিন্তা করে দেখো, এই তারটা কিন্তু এদিক দিয়ে গেছে, মানে এই তারের মধ্যে কোনো বাধা নাই, কোনো রোধ নাই, মানে এই বিন্দুতেরও এখানের যে ভোল্টেজটা হবে এখানেরও ভোল্টেজটা সেম হবে। তুমি অ্যাজ ইউজুয়ালি খুব সহজভাবে চিন্তা করো, কমপ্লেক্সে যাওয়ার কোনো দরকার নাই, অত কিছু মানে একদম সহজভাবে যাও। এই যে এগুলো হলো শর্ট সার্কিট, মানে যেই তারগুলোর সাথে কোনো রোধ থাকবে না এগুলোর বলে শর্ট সার্কিট, অর্থাৎ কোনো বাধা নাই, কারেন্টের ফ্লো একদম শর্টে চলে যাবে। ঠিক আছে? তো কোনো জায়গায় যদি শর্ট সার্কিট থাকে প্রথম অবস্থায় তুমি যেই বিন্দু নিবা, দ্বিতীয় অবস্থায় তুমি হুবহু সেই একই বিন্দু নিবা। এটা হলো আমি ফর্মুলা শিখাই দিচ্ছি, এইভাবেই তুমি করবা অল টাইম। তাহলে এই বিন্দুটা হলো পি, এই বিন্দুটা তোমার পি। এবার তুমি দেখো দ্বিতীয় একটা শর্ট সার্কিট পাচ্ছ, এই যে বিন্দুটা। ঠিক আছে? তো এই বিন্দুটাকে আমি নাম দিলাম, এটাকে পি দিলাম, এটাকে আমি কিউ নাম দিলাম। তো এটাকে কিউ নাম দিলে এটার এই শর্টটা শেষ হয়েছে কিন্তু এখানে গিয়ে, তাহলে এই নামটাকে আমি পি দিলাম, কিউ দিলাম। এই নামটাকে পি দিলাম, এটার শেষ প্রান্ত হয়েছে এখানে, এর জন্য এই নামটাও পি। এই নামটাকে আমি কিউ দিলাম কারণ এটা অন্য একটা শর্ট। এখানে কয়টা শর্ট? একটা শর্ট, এই যে একটা, এবং এদিকে একটা, দুইটা শর্ট। অর্থাৎ নাম ও বিন্দুও কিন্তু আমার দুই রকম, পি এবং কিউ, তাছাড়া কোনোটা নাই। ঠিক আছে? একটা বিন্দু পি, এই বিন্দুটাও পি, এই বিন্দুটাও কিউ, এই বিন্দুটাও কিউ। জাস্ট তুমি বিন্দুগুলো প্রথমে বসাই দিলাম। ওকে। এবার তুমি সবসময় যাবা একদম স্ট্রেট লাইন বরাবর, এই যেমন পি কিউ পি এভাবে যাবা। প্রথম বিন্দুটা কি তোমার? প্রথম বিন্দুটা হলো তোমার পি বিন্দু। এই যে প্রথম বিন্দুটা নিয়ে নিলাম আমরা পি বিন্দু, এই যে বিন্দুটা। এই বিন্দু তো প্রথমে আছে, তারপর বাট আমরা এই মানে ধারা রোধের ভেতরের অংশটুকু আগে বোঝার চেষ্টা করব। প্রথম বিন্দুটা পি, তারপরের বিন্দুটা কি? কিউ। দেখো ভালো করে খেয়াল করবে, এই বিন্দুটা পি, হ্যাঁ? এর পরের বিন্দুটা কিন্তু এখানে কিউ বিন্দু। তাহলে আমরা পি এবং কিউ, তাই না? এই পি এবং কিউ এর মাঝখানে একটা রোধ দেখতে পাচ্ছ। এই যে পি, এই যে একটা কিউ, তাই রোধটা হলো আমার R1 রোধ। দেখো প্রথম বিন্দুটা হলো পি, পরের বিন্দুটা কিউ। আমরা কিন্তু এই পি এবং এই কিউ নিচ্ছি, আমরা কিন্তু স্ট্রেট লাইন বরাবর যাব। তুমি স্ট্রেট লাইন বরাবর না গেলে এটা আনসার করতে পারবে না, এটা হলো একটা প্রসিডিউর। আমি যে সিস্টেম শিখেছি এই সিস্টেমে তোমরা যাবা। তো প্রথম হলো পি, পরের বিন্দুটা কিউ। পি এবং কিউ এর মাঝখানে রোধ আছে, সেটা হলো R1। তুমি কিন্তু এখন এই কিউ বিন্দুতে আসো, এখন তোমার এই কিউ থেকে এই পি তে যেতে হবে। তাহলে আবার চিন্তা করো, কি থেকে কিউ থেকে পি। তো কিউ থেকে পি এর মাঝখানে একটা রোধ আছে, সেই রোধের মান কত? R2। এই যে কিউ থেকে পি এর মাঝখানে একটা রোধ আছে, সেই মানটা কত? R2। দেখছো? ওকে। দেখো চিত্রটা সুন্দর হয় নাই। ওকে। এরপর আসো পি থেকে আবার কিউ। তুমি কিন্তু এখন এখানে আছো, এখান থেকে আবার কিউ তে যাবা। তাহলে আবারও পি থেকে কিউ, কিউ থেকে পি, পি থেকে কিউ, ভাই সেম কথা। এখান থেকে তুমি একটা রোধ পাচ্ছ, সেই রোধের মানটা কত তোমার? R3। আর এই যে এখানে প্রথমে যদি একটা বিন্দু দাও এ এবং এটার শেষে যদি একটা বিন্দু দাও বি, আলটিমেটলি এটা। তাহলে আলটিমেটলি পি এবং কিউ এই দুইটা বিন্দুর মধ্যে এই যে তিনটা রোধ সবগুলো চলে আসছে না? R1 রোধ চলে আসছে, R2 রোধ চলে আসছে। এই তিনটা রোধ দেখো আলটিমেটলি কিসে আছে? প্যারালাল আছে। এখন তুমি এই তিনটা রোধকে যদি প্যারালালে করো, যেমন 1/Rp মানে পাচ্ছ 1/R1। R1 এর মান প্রশ্ন দেওয়া আছে 100, 1/R2, R2 এর মান দেওয়া আছে 100, 1/R3 সেটার মানও দেওয়া আছে কত? 100। তাহলে আলটিমেটলি তুমি যদি লসাগু নাও 100, 1 যোগ 1 যোগ বুঝতেই পারছো, সবগুলো 1 করলাম। তাহলে এখানে Rp এর মান পাচ্ছ উপরে 100, নিচে কত? যোগ করলাম 3, মানে 33.3 ওহম রোধ। এটাই তোমার আনসার। মানে এটার তুল্যরোধ কত? তুল্যরোধ হলো এটা। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই চ্যাট বক্সে জানাও যে ভাই বুঝতে পারিনি। তাহলে আমি আবার বলব। ভাই আরেকবার না? আচ্ছা ঠিক আছে। আমি আরেকবার বলতেছি, যারা একটু খেয়াল করো নাই ভালো করে খেয়াল করো। সবার উদ্দেশ্যে আমি আবার বলতেছি। কথাটা কিছুই নাই। কথাটা হলো তুমি প্রথমে যে বিন্দুটা পাবা সেটা, অর্থাৎ পি বিন্দু। প্রথম বিন্দুটা হলো তোমার প্রথম বিন্দুটা পি। পি এর পরের বিন্দুটা কিউ। তাহলে পি এর পরের বিন্দুটা হলো তোমার কিউ। এই যে কিউ বিন্দু। ওকে? এবং পি এবং কিউ এর মাঝখানে রোধ আছে R1 এবং দেখো কিউ এবং তারপর আরেকটা বিন্দু আছে, সেটা হলো পি। পি কিউ এবং কিউ পি সেম কথা। এই যে পি থেকে কিউ এবং কিউ থেকে পি, এখানে একটা রোধ আছে, সেটা হলো কত? R2। তুমি প্রথমে পি বিন্দু ছিলা, পরে কিউ বিন্দু,
এই যে কিউ থেকে আবার পি, আবার পি থেকে কত কিউ, আবার এই যে পি থেকে কিউ। আলটিমেটলি আমরা চক্ষু দৃষ্টিতে দেখতেছি, চোখে যা দেখি তা কিন্তু সত্য নয়। আমরা অনেক সময় চোখের দেখাটাকে সত্য ধরে নেই। আমরা চোখে যা দেখি সবসময় সত্য দেখি না। কিছু, কিছু সময় মিথ্যাও দেখি, ভুলও দেখি। ঠিক আছে? দেখো চক্ষু দৃষ্টিতে আমরা দেখতেছি যে ৩ টা জিনিস শ্রেণীতে আছে। আলটিমেটলি এই শর্ট দেওয়ার কারণে, মানে এই শর্ট সার্কিটটার কারণে ৩ টা রোধ আসলে শ্রেণীতে নাই। ৩ টা রোধ কিসে আছে? সমান্তরালে। অর্থাৎ তার তুল্য রোধের মান হবে 33.33। আলটিমেটলি কথাটা একদমই সহজভাবে বললাম। দেখো বুঝতে পারছো না? যদি বুঝো চ্যাট বক্সে একটা ওয়াই লিখো দাও, আমরা সহজ তাহলে বুঝতে পারবো। ওকে? গুড, বুঝতে পারছো, বুঝতে পারছো। ওকে, ডান। যদি বুঝতে পারো, এখন আমি একটা সার্কিট দিব। সেই সার্কিট এখন তোমরা নিজেরা সবাই খাতায় এখন করবা। আর যদি না বুক করো, আমি তো করেই দিব অবশ্যই। তারপরেও আচ্ছা, দেখো কই? ওকে, এই সার্কিটটা সবাই চোখে আগে ভালো করে লক্ষ্য করে দেখো। সবাই সার্কিটটাকে দেখো। দেখার পর তোমার সার্কিটটা মানে একদম শর্ট সার্কিট না থাকলে শ্রেণীতে করতে, হ্যাঁ অবশ্যই শর্ট সার্কিট না থাকলে শ্রেণীতেই হবে। তো শর্ট সার্কিট সবগুলো একই শ্রেণীতে আছে না, একটা লাইনে। যদি না থাকে তাহলে আলটিমেটলি তুমি অন্যটা ইউজ করবা। ওকে, আচ্ছা দেখো এই যে আমি একটা সার্কিট দিলাম, এই সার্কিটটা সবাই একটু ভালো করে খেয়াল করো। তাহলে যারা আগের বার কনসেপ্টটা বুঝো নাই, তারা এইবার কনসেপ্টটা ভালো করে বুঝতে পারবা। ঠিক আছে? ওকে, দেখো কিভাবে এটা, এখানে শর্ট আছে কয়টা আগে সেটা ফাইন্ড আউট করো। শর্ট আছে ৩টে। এই যে একটা শর্ট, এই যে ১ নাম্বার শর্ট যদি বলি এটা ১, ধরো বললাম আমি এটা ২ নাম্বার শর্ট, এখানে এটা ৩ নাম্বার শর্ট। মানে শর্ট যতগুলো থাকবে তোমার বিন্দুও কিন্তু ততগুলাই থাকবে। ঠিক আছে? ওকে, তাহলে চলো আসলে এটা যারা বুঝতেছো তারা অলরেডি খাতায় বসে, বসে করে ফেলো। আর আমি এখন তোমাদের বোঝাচ্ছি। প্রথমে বিন্দু বসানোর চেষ্টা করবো। ধরো এই যে শর্টের এই বিন্দুটা বললাম আমি এ বিন্দু। তাহলে এই বিন্দুটাও কিন্তু এ হবে। আর এই বিন্দুটা এ মানে এই বিন্দুটাও এ। আবার যদি বলি এই বিন্দুটা বি, তাহলে আমার এই বিন্দুটাও কিন্তু বি হবে। কথা বুঝতেছো? আর তাহলে আমার এই বিন্দুটা কিন্তু আমি যদি বলি সি, তাহলে এই বিন্দুটা হবে আমার সি। দেখো আগে বিন্দুগুলো বসানো বুঝছো কিনা? তাহলে চ্যাট বক্সে আমাকে জানাও যে ভাই বিন্দু বসানো বুঝছি, বা ওয়াই লিখে জানাও যে বিন্দু বসানো বুঝছি। তাহলে আমি সামনের দিকে অগ্রসর হতে পারবো যে এ যে প্রান্ত থেকে শুরু হয়েছে ওই প্রান্ত, অপর প্রান্তটা হলো এ। আবার জি শর্টের যে প্রান্ত শুরু হয়েছে শেষ প্রান্ত আমরা বি, এবং সি শর্টের যে প্রান্ত শুরু হয়েছে শেষ প্রান্ত আমরা কি সি ধরছি। ওকে, গুড। এখন আসো, এটা আমি চিত্র আঁকাচ্ছি। দেখো চিত্র আঁকানোর ক্ষেত্রে প্রথমেই তুমি একদমই সহজভাবে একদমই স্ট্রেট বরাবর যাবা। ধরো প্রথম বিন্দুটা কি ছিল তোমার? প্রথম বিন্দুটা ছিল আমার এ। এই যে প্রথম বিন্দু আমি লিখলাম এ। তাহলে এই যে প্রথম বিন্দুর পরে দ্বিতীয় বিন্দুটা আমরা স্ট্রেট লাইন বরাবর যাব। এরপরে এই বিন্দুটা কি বিন্দু? আমার সি বিন্দু। খেয়াল করছো? তাহলে এরপর একটা বিন্দু পাচ্ছি আমি সি। আমি এই সি বিন্দুটা এখানে আগেই আগায় নিলাম। তাহলে এ এবং সি তাদের মাঝখানে রোধ আছে, সেই রোধের মানটা আমি ধরে নিলাম এ এবং সি তার মাঝখানে একটা রোধ আছে, সেটা আমি বললাম R1। ঠিক আছে? এবার দেখো সি এর পরের বিন্দুটা কোনটা? সি এর পরের বিন্দুটা হলো এ। তাহলে এবং সি এর পরের বিন্দুটা দেখো, এই যে সি এর পরে সি এবং এ, এ এবং সি সেম কথা। এবং তাদের মাঝখানে একটা রোধ আছে, সেই রোধের মানটা R2। দেখো এটুকু আগে বুঝছে কিনা? দেখো এ এবং সি, সি এ, এ সি সেম কথা। এ এবং সি তাদের মাঝখানে রোধ আছে R1, এবং সি এ তাদের মাঝখানে রোধ আছে কত? R2। এবার দেখো পরে একটা বিন্দু পাইছো বি। তাহলে এ সি, তারপরে একটা বিন্দু বসালাম আমি বি বিন্দু। ওরা স্ট্রেট লাইনে যাবে, তুমি একটা বিন্দু, এই যে আরেকটা বিন্দু পাইছো বি। এই যে এই বিন্দুটা, এটা কি এ এবং বি। তাহলে এই যে দেখো এ আর ওই যে বি, তাই না? এ এবং বি তাদের মাঝখানে একটা রোধ আছে। এই যে দেখো এ এবং তাদের মাঝখানে একটা রোধ আছে, সেই বিন্দুটা হলো কি বি বিন্দু, এবং সেটা হলো R3 রোধ। দেখো বুঝতে পারছো কিনা? এ এবং বি, এই যে আমি লিখলাম এ এবং বি তাদের মাঝখানে রোধ আছে কত? R3। এবার আমরা চলে আসছি এই বি বিন্দুতে। এখন বি থেকে সি তে যাব। ওকে, ডান। এই যে বি আর এই যে সি তাদের মাঝখানে রোধ আছে, সেটা হলো কত? R4। আবার দেখো সি থেকে বি, আবার এই যে সি থেকে বি তাদের মাঝখানে রোধ আছে কত? এই যে R5। দেখো বুঝতে পারছো কিনা? এটাই হলো তোমার ওই সার্কিটের একটা আপডেট ভার্সন, মানে মানে মেইন ভার্সন যেটা। এটা থেকে তোমাকে এটা করতে হবে। এখন দেখো R1 আর R2 প্যারালাল, আবার R4 R5 প্যারালাল। দুইটাকে প্যারালাল করে একটা করবা, দুইটাকে প্যারালাল করে একটা করবা, তারপর দুইটা শ্রেণী করে একটা করবা, ওটার সাথে R3 কিসে আসবে? আবারও প্যারালাল আসবে। দেখো একটু যদি না বুঝো আমাকে চ্যাট বক্সে জানাও, আমি তাহলে আবার বলবো। ভাই আরেকবার বলেন, ভাই আরেকবার জোস। আচ্ছা আরেকবার বলেন, আমি একটু আচ্ছা আবার একটু আচ্ছা আমি আবার বলতেছি। ওকে, তোমরা একটু ভালো করে খেয়াল করবা, কারণ এই জিনিসগুলো খুব সহজ। পরীক্ষায় মাঝে মাঝে দেখা যায় যদিও ৩টা ফাংশনের প্রশ্ন পরীক্ষায় আসে না, বেশিরভাগ 2টা শর্টের প্রশ্ন থাকে, বাট আমি তোমাকে ভালো করে বোঝানোর জন্য 3টা নিয়ে আসছি। আমরা প্রথম বিন্দুটা কি? প্রথম বিন্দুটা হলো এ বিন্দু। তাহলে প্রথম বিন্দুটা তুমি নাও এই যে এ বিন্দু, এবং এর পরের বিন্দুটা কি? সি বিন্দু। এই যে তারপরের বিন্দুটা আমি সি নিলাম, এবং এ এবং সি তাদের মাঝখানে রোধ আছে কত? তাদের মাঝখানে রোধ আছে এই যে R1। এবং সি এর পরে আবার কি বিন্দু? এ বিন্দু। এবং সি এবং এ তাদের মাঝখানে রোধ আছে কত? এই যে দেখো একটা, এই যে দেখো আমি যেভাবে করতেছি দেখো এই যে R2। এবং
সি, এখন চলে আসলাম, দেখো এই যে এ থেকে সি, সি থেকে এতে আসলাম, এ পর্যন্ত চলে আসলাম, বি বিন্দু, এই যে একটা বিন্দু নিলাম বি বিন্দু, এবং সেই এ এবং বি, এই যে দেখো এ বিন্দু এবং এই যে বলতে পারো বি বিন্দু, ঠিক আছে, এই যে বি, এ এবং বি তাদের মাঝখানে রোধটা আছে কোথায়, এই যে দেখো R3, এই যে দেখো R3 রোধ। ওকে, এখন দেখো তুমি আসছো বি বিন্দু, বি থেকে সি, এই যে বি থেকে সি, এই যে বি থেকে সি তাদের মাঝখানে রোধ হলো কত, R4, এবং আবারও দেখো সি থেকে বি তাদের মাঝখানে রোধ আছে কত, R5, ঠিক আছে। অনেকে বলতে পারে ভাই বি বিন্দুটা এই সাইডে না দিয়ে এই সাইডে দিব, ভাই এই সাইডে দিলে হবে না, কানেকশন পাবে না, কারণ সি আর বি তুমি স্ট্রেট লাইন করতে পারবে না, তোমাকে সবসময় এরকম স্ট্রেট লাইন আঁকাতে হবে। এরপরে যদি মনে করো নতুন কোনো বিন্দু পাই যাচ্ছে, সেটা এই যে এর পরের বিন্দু দিতে হয়, যেমন এ বি সি, এর পরের বিন্দু নিয়ে আসতা। কথা বুঝতে পারছো, যে বিন্দুগুলো সবসময় কি নেবে, একটা বরাবর লাইন বরাবর নিয়ে যাবে, তাহলে তোমার সার্কিটটা সুন্দর হবে, আদারওয়াইজ তোমার সার্কিট কমপ্লেক্স হবে, তুমি আনসার মিলাতে পারবে না, তোমার জন্য কঠিন হবে। কথা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। চ্যাট বক্সে একটা ওয়াই লিখে আমাকে জানাই দাও, ভাই বুঝছি। হ্যাঁ, R3 তো প্যারালালই হবে। R1 R2 দুইটা প্যারালাল করবা, আবার R4 R5 দুইটা প্যারালাল করবা। ওই দুইটাকে একটা, আবার এই দুইটাকে একটা। মানে এই যে এই দুইটাকে করে একটা, এই দুইটাকে প্যারালাল করে একটা বানাবা, এবং এই দুইটাকে প্যারালাল করে আবার একটা বানাবা। তারপর এটার সাথে এটা আবার শ্রেণীতে করে ওটার সাথে আবার R3 প্যারালাল করবা। ওকে? গুড, সুন্দর। ওকে, চলো সামনের দিকে অগ্রসর হই। কই যায় না কেন? ওকে। ওকে, এখন দেখো আরেকটা মানে এটা আমি চিত্র আগে থেকে আঁকাই দেওয়ার কারণটা হলো যে তোমার যেন বুঝতে একদমই সহজ হয়। মানে চিত্র যেন আগে থেকে আঁকাই দিছি এর জন্য। ওকে, আমার আবার চিত্র তো সুন্দর হয় না, আমার লেখা একটু অত সুন্দর না। দেখো, এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ বের করতে বলছে। এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ বের করতে বলছে। চিত্র আঁকানো দরকার নাই। তোমার যদি মনে হয় যে ভাই চিত্র আমি আঁকাবো না, ওকে ডান, তুমি চিত্র আঁকায় না। চিত্র ছাড়াই যদি তুমি প্রশ্ন করতে পারো, খুব সুন্দর। চিত্র ছাড়াই তুমি প্রশ্ন আনসার করবা। কথা বুঝতে পারছো? ওকে, তাহলে এখন আসো। আচ্ছা, একজন বলেছো স্বামী প্যারালাল হবে কেন? ভাই R3 প্যারালাল হবে কেন? তুমি চিত্র বুঝতেছো না আগের প্রশ্নটায়? দেখো তো ভাই R3 প্যারালাল হবে কেন, দেখো তো একটু। এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে না, এখান থেকে আলটিমেটলি এখান থেকে তারটা ভাগ হয়ে এখান থেকে দুই তারে ভাগ হলো। এই দুইটাকে আলাদা করে ওই তারের সাথে এই তার তো দুইটা আলাদা তার ভাই, এখানে তো দুইটা আলাদা তার, এখান থেকে যাওয়ার পর দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তো নিচের অংশের সাথে উপরের অংশ, এর জন্য প্যারালাল হবে। ওকে, দেখো তুল্য রোধের ক্ষেত্রে এখন আমরা এখানে বের করছি তুল্য রোধ। দেখো তুল্য রোধের ক্ষেত্রে আমাদের এখানে দুইটা আলাদা আলাদা করে ভাগ ভাগ করে, যদিও এই জিনিসগুলো তোমরা অনেক ভালো করে জানো যে রোধের বিষয়গুলো, তারপর আমি যেহেতু ধারকও করেছো, তুল্য ধারক বের করছে, একই কনসেপ্ট। দেখো প্রথমে এই যে R1 এবং এই যে আমার R2, এই দুইটা কিসে আছে, একই তার, যেমন এই যে একটা তারে আছে না, একটা তার, দুইটা আছে শ্রেণীতে। তো দুইটা যদি আমার শ্রেণীতে থাকে, শ্রেণীতে করতে গেলে দুইটা আমাদের কি করতে হবে, যোগ হবে, শ্রেণী মানে যোগ। তাহলে আমরা যদি RS নেই, তাহলে R1 প্লাস কত R2, অর্থাৎ R1 এর মান 3 আর R2 এর মান 9, তাহলে যোগ করলে কত হয়, 12 হয়। এই যে RS এর মান 12। কথা বুঝতে পারছো? এই যে RS এর মান কত লিখলাম আমরা, 12 লিখলাম। এই কালারটা একটু কম দেখা যায়, দাঁড়াও অন্য একটা কালার নেই, রেড নিলে ভালো, কিন্তু রেড এটা নিয়ে দেখি কেমন দেখা যায়। ওকে, তাহলে RS এর মানটা আমরা বের করে ফেললাম। আচ্ছা, এবার দেখো তুমি ভালো করে যে এই RS টা এই R3 এর সাথে দেখো, এদিকে একটা তার এদিকে একটা তার, দুইটা আলাদা তার না, দুইটা তারে ভাগ হয়ে গেছে। আবার এখানে দুইটা তার জয়েন করছে, মানে কি দুইটা প্যারালাল আছে। প্যারালাল থাকলে আমরা প্যারালাল করে ফেলবো। 1 ভাগ RP সমান কত, 1 ভাগ R3 এর মান কত, দেখো R3 এর মান, এই যে R3 এর মান হলো কত, 4। ঠিক আছে, 1 ভাগ R3 মানে 1 ভাগ 4 প্লাস 1 ভাগ RP, RP এর মান কত, 1 ভাগ 12। তাহলে আমরা লসগু নিলাম, এখানে 12, এখানে 3 এবং এখানে 1। তাহলে RP এর মান কত আসলো, উপরে 12, নিচে 3 এর 1 কত, 4, হলো কত, 3। তাহলে আমাদের এই যে RP এর মান, সেই RP এর মান পেয়ে গেলাম কত, 3 পেয়ে গেলাম। ওকে, দেখো প্রথমে RS এর মান 12 এবং ওই RS এর সাথে RP কত পেলাম, 3 পাইলাম। ওকে, আচ্ছা এবার আসো এই আর বেস দেখো, এখান থেকে আবার কিন্তু ভাগ হয়ে গেছে, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা। এখান থেকে যখন তারটা আসছে, তখন এই এক তারেই কিন্তু এটা গেছে। তাহলে আরপির সাথে আর আর এস এটা কিসে আছে, প্যারালালে আছে। তাহলে আমরা যদি লিখি আরপি প্রাইম, কারণ একবার তো প্রি লিখছি, তাহলে আরপি প্রাইম মানে আরপি প্লাস কত, R4। তাহলে আরপি এর মান কত পেয়েছে, 3। আর R4 এর মান কত, দেখো R4, এই যে R4 আমার, এই যে R4, R4 এর মান কত, 17। তাহলে 3 আর 17 যোগ করলে কত হয়, 20 হয়ে গেল। তাহলে আরপি এর মান কত পাইলা, 17 পাইলা। কথা বুঝতে পারছো? দেখো বুঝতে পারছো কিনা, খুবই সিম্পল বিষয়, এখানে কমপ্লেক্স কিছুই না। সরি, আমি আরপি লিখলাম কেন, এখানে আরএস তো লিখবো, দুটো যোগ না, সরি আরএস। ওকে, আরএস তো দুটো যোগ করে দিলাম। ওকে, এখন দেখো এই আরএস এর মান 20 পাইলাম। এখন দেখো এই যখন আমরা এই আরএস টা বের করতাম, এখানে তো একটা পয়েন্ট ছিল, এই পয়েন্ট থেকে ভাগ হয়ে, তাহলে এখান থেকে ভাগ হয়েছে কয়টা, এখান থেকে ভাগ হয়ে গেল দুইটা, একটা হলো R5 আর একটা হলো RS। এই দুইটা আবার কিসে আছে, প্যারালাল আছে। এই দুইটা যদি প্যারালাল থাকে, তাহলে আমরা যে এই জিনিসটা একটু নিচে করে ফেলি, একটু নিচে করতেছি, এই যে এখানে যে 1 ভাগ RP, তুমি দেখো একবার RP লিখছি দেখে এখানে আমি RP ডাবল প্রাইম দিচ্ছি। তাহলে একবার হলো 1 ভাগ 20 প্লাস ওটার R5 এর মান কত, এই যে R5 এর মান হলো 5।
প্লাস 1/5। তাহলে আমরা 20 আর 5 এর লসাগু নিলে হয় 20, এখানে 1 আর এখানে কত 4। তাহলে আমরা বাকি অংশটুকু এখানে লিখি যে rp প্রাইম সমান 20 ভাগ কত 4 আর 1 কত 5। তাহলে আলটিমেটলি এখানে কত আসলো 4। তাহলে আমার আনসারটা কত 4। দেখো, বিষয়টা যদি বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই বলো যে ভাই আমি বুঝতে পারি নাই, বা বুঝতে যদি পারো তাহলে অবশ্যই বলো। আমি আরেকবার একটু রিপিট করে দিচ্ছি তোমাদের জন্য, তাহলে যেন তোমরা বুঝতে সহজ হয়। যেমন খুবই সহজভাবে বলেছি যে এখানে প্রথমে R1 এবং R2 এই দুটো শ্রেণীতে আছে, স্পষ্ট বুঝতে পারতেছো। শ্রেণীতে থাকা মানে আমরা যোগ করে দিলাম। যোগ করার পর এই R এর সাথে R3 প্যারালাল আছে, এই যে প্যারালাল করে দিলাম। তারপরে এই R3 এর সাথে R4 আবার শ্রেণীতে আছে, যোগ করে দিলাম। এই RS এর সাথে আবার R5 টা কিসে আছে, প্যারালাল আছে, প্যারালাল করে দিলাম। জাস্ট সিম্পল, একদম সিম্পল। তুমি যদি এটা বাসায় আবার একবার দেখো ভালো করে, মানে অর্থাৎ আমার লেকচারটা তো আমি দিয়ে দিব, দেখার পরে দেখবা যে একদমই সহজ হয়ে গেছে, খুবই সহজ হয়ে গেছে। RS প্রাইমটা আবার একটু বলেন। আচ্ছা ভাই, এখানে RS প্রাইমটা কি বলছে দেখো তো, এই যে দেখো RP টা কই গেল, মার্কারের কালিটা আসো আসো, এই যে দেখো এখান থেকে এইভাবে যে এটা তো ভাই একতার না, এই যে এটা একতার না, দেখো তো। তাহলে এখানে RP আর R4, তাহলে দুটো যোগ হচ্ছে না শ্রেণীতে না, এর জন্য যে এখানে আমরা লিখছি RS প্রাইম। হ্যাঁ, তাহলে এখানে জাস্ট যোগ করে দিলাম, এই তো। আর বাকিটা উল্টাই দিলাম। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো অবশ্যই চ্যাট বক্সে আমাকে জানাও যে ভাই বুঝতে পারিনি। ওকে, আর যদি বুঝতে পারো তাহলে ওয়াই লিখে আমাকে জানাই দাও যে ভাই বুঝতে পারছি। গুড, সুন্দর। ওকে, আর যদি না বুঝো তাহলে অবশ্যই অ্যান্সার নাবা, তাহলে আমি রিপিট করবো। ওকে, গুড, সুন্দর। ওকে, তারপর প্রশ্নটা চলো। ওকে, এটা একটু একটু ভিন্ন টাইপের প্রশ্ন, বাট এটার জন্য আমি আসলে তোমাদের আনসার বলেই দিছি, যার কারণে আসলে তোমাদের দুই একজন বলছো ভাই বুঝি নাই। আচ্ছা তুমি বুঝো নাই, আচ্ছা তুমি আমার আশা করি বুঝতে পারবা। যে একজন দুইজন বলছো বুঝি নাই, তুমি অবশ্যই বুঝতে পারবে, একটু মনোযোগ দাও, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে প্রশ্নটা, আমি যে প্রশ্নটা তোমাকে আমি এখন যেটা দেখতে পাচ্ছ, এটা প্রশ্নটা আসলে সমাধানটা তুমি আগে দেখো না, আগে জিনিসটা পড়ো। এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। ঠিক আছে, মানে এই যে এ বিন্দু, এই যে এ বিন্দু এবং এই যে বি বিন্দু, এবং এই দুইটা বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে বলছে। তাহলে তুল্য রোধ নির্ণয় করার সময় দেখো এখানে ভালো করে একটা জিনিস খেয়াল করবা, এটা একটু একটু ভিন্ন টাইপের, ভিন্ন ধাঁচের ম্যাথ। এবং এটার জন্য তোমরা যে পাশে সলিউশন করে দেখতে পাচ্ছ, যার কারণে তোমার কাছে সহজ মনে হতে পারে, কিন্তু অ্যাজ ইউজুয়ালি আসলে এত সহজ না এটা। ঠিক আছে, কিন্তু এটা একটু বুঝতে হয়, আর কিছু না। এই ধরনের প্রশ্ন পরীক্ষা একটু কম দেখা যায়, বাট তোমার একটু বুঝে নিলে সহজ হবে। যেমন এ থেকে এগুলো কিন্তু সব ভাগ হয়ে গেছে, মানে আমরা একটু বুঝছি যে এগুলো আবার এখানে দেখো আবার একটা পয়েন্টে সেট হয়েছে, এই যে এখানে একটা পয়েন্টে সেট হয়েছে। তা আসলে যখন কোনো পয়েন্ট বা নোডে সেট হয় তখন সেগুলোরে একটা সিস্টেমে যেতে হবে। কিভাবে দেখো, আমি যদি এই পুরো সার্কিটটাকে এটাকে এই রোডটাকে অর্ধেক করে ঠিক মাঝ বরাবর কেটে দেই, অর্ধেক করে দেই, তাহলে চিন্তা করে দেখো এই রোধের মান কত ছিল 100, এটাকে অর্ধেক করলাম, এদিকে 50 দিলাম, এদিকে 50 দিলাম। নিচের রোধটার মান কত ছিল 100, তাহলে এদিকে 50 পাইলো, এদিকে 50 পাইলো। তাহলে তুমি একটা চিন্তা করে দেখো, উপরের 100 রোধটা 50 হয়ে গেল, এবং সেটাকে সেট করে দিলাম সি বিন্দুতে। এই যে এটাই কিন্তু আমাদের সি বিন্দু যেটা। হুম, আর এই যে উপরের 100, সেই 100টা হলো এটা, আর নিচের যে 100টা সেই 100টা হলো এটা, আর এখানে 50 অর্ধেক 50 এদিকে। একইভাবে অপর প্রান্তে এই 50টা হলো উপরে 50, আর এই যে 100 100, এই যে 100 আর এই যে 100টা, আর নিচের এই 50টা হলো এই 50টা। তাহলে তুমি চিন্তা করে দেখো, এই সার্কিটটা যখন তোমাকে প্রথম দেখানো হয়েছিল তখন তুমি ভাবছিলে এটা কিভাবে সমাধান করা যায়। কোন জায়গায় যদি এরকম নোড ফাংশন থাকে, অর্থাৎ বিন্দু জাতীয় কোনো ফাংশন থাকে, সেগুলোর তুমি বিন্দুগুলোকে কি করবা, স্পেসিফিক করে নেবে আগে। ঠিক আছে, এটার জন্য দেখো এই রোধটাকে আমার কাটতে হয়েছে, এবং এই রোধটাকে কেটে অর্ধেক করতে হয়েছে। অর্ধেক করে তারপর আমাকে এটা সিস্টেমে মানে দাঁড় করাতে। এখন তুমি দেখো টোটাল বিন্দু হয়ে গেছে কয়টা, তিনটা। একটা হলো এই বিন্দু, একটা হলো বি বিন্দু, সি বিন্দু, একটা কি বি বিন্দু। তো প্রথমে তুমি দেখো এ এবং বি এর মাঝখানে যতগুলো রোধ পাচ্ছ সবগুলো রোধই কিন্তু প্যারালাল আছে, কারণ তারা শুরু করছে একটা বিন্দু থেকে এবং শেষ করছে একটা বিন্দুতে। যতগুলো রাস্তা হবে সবগুলো রোধই কি প্যারালাল আছে। তাহলে আমরা যদি প্রথমে এসি অংশটুকু নেই, তাহলে এসি অংশ যতগুলো রোধ পাচ্ছ, যেমন 1 ভাগ আরপি, সবগুলো রোধই কিন্তু প্যারালাল আছে। যেমন 1 ভাগ 50 প্লাস কত 1 ভাগ 100 প্লাস কত 1 ভাগ 100 প্লাস কত 1 ভাগ 50। এখন তুমি যদি এগুলো সবগুলো লসাগু নাও, লসাগু নিলে কত হবে, নিচে হলো 100, তাহলে এখানে হবে 2 যোগ 1 যোগ 1 যোগ কত 2, তাহলে উপরে যে সবগুলো 6, নিচে কত 100, তাই না? কাটলে হয় 3 ভাগ কত 50। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা আরপির মান পেয়ে গেলাম যে 50 ভাগ কত 3। ওকে, এটা হলো আমার আরপির মানটা। এটা আমার কি, যে জাস্ট আরপির মানটা কত পাইলাম, সেই আরপির মানটা আমরা বের করে ফেললাম, যে আরপির মান। তাহলে এখন এই আরপিটা কিন্তু এ থেকে সি পর্যন্ত। আবার দেখো বি থেকে সি কিন্তু সেমই রোধ 50 100 100, তাহলে এই সাইডের মানও কত হবে, এই সাইডের মানও হবে কত 50 ভাগ 3। তাহলে টোটাল
এ থেকে বি পর্যন্ত প্রথম একটা আরপি, এখানে এদিকে একটা আরপি এবং এদিকেও একটা আরপি। তাহলে দুইটা আরপি আলটিমেটলি এখন কিসে আছে? দুইটা আরপি আলটিমেটলি শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে যদি আমি বের করতে চাই, সেক্ষেত্রে আরএস এর মান প্রথম আরপির মান হলো কত? 50/3, দ্বিতীয় আরপির মানও হচ্ছে কত? 50/3। আলটিমেটলি তুমি যদি এখন লসাগু নাও, তাহলে 3 আর এখানে 50 যোগ করে দিলাম 100। তাহলে আলটিমেটলি আনসার হলো 33.3। তাহলে আবার তোমার রোধের মান হলো 33, তুল্য রোধের মান এত। দেখো আলটিমেটলি বুঝতে পারছো কিনা? এটা একটা স্পেশাল টাইপের ম্যাথ। এই স্পেশাল টাইপের ম্যাথ সাধারণত কম দেখতে পাবা। তারপর এটা জেনে রাখতে পারো যে আসলে আলটিমেটলি এখানে কি করতে হবে। কথা বুঝতে পারছো? ওকে, যদি বুঝতে পারো তাহলে চ্যাট বক্সে একটা ওয়াই জানাই দাও আমাকে। ওকে, বুঝছি। লামিয়া, রাজু, শাকিলা, মুন্না। আচ্ছা, তোমরা যেই নামগুলো আমি পড়ি সেই নামগুলো বারবার আসে। অনেকেই যারা মনে করো নাম মানে দেখতে পাচ্ছেন না। ওকে, দিলীপ বলেছো নো। কেন দিলীপ ভাই তুমি নো কেন বললা? আচ্ছা, প্যারালা করি কি আচ্ছা কেটে হলো না, না কেটে করা যাবে না ভাই, না কেটে করতে পারবে না, কারণ তুমি এখানে না কেটে কিভাবে করবো বলো? এগুলো তো একটা বিন্দুটাকে আনতে হবে তোমাকে, তাই না? যে কোনো একটা বিন্দুতে আনতে হবে। আর উপরের রোধটাকে না কাটলে তুমি দুইটাকে মানে এই যে দুইটা পার্টে কিভাবে আলাদা করবা? তুমি দেখো এই বিন্দুগুলো যেমন আলাদা আলাদা আছে, যেমন 100 এদিকে 100 বাট উপরে এবং নিচে কিন্তু আলাদা নেই। তাহলে যদি আলাদা না থাকে, তোমাকে আলাদা না করলে তো হবে না। এর জন্য তোমাকে এটা কাটতে হবে। কাটার পর তুমি বলতে পারবে এটা আলাদা। এর জন্য তোমাকে বললাম কিছু কিছু জিনিস ব্যতিক্রম থাকবে। ব্যতিক্রমগুলো একটু আমাদের দেখে নিতে হবে ভালো করে। ওকে, ওকে, ওকে। এবার আসো তোমাদের আরেকটা পোল কোশ্চেন দিচ্ছি। তো এই পোল কোশ্চেনটা তোমরা মানে ওই সবাই একটু পড়ো, পড়ে চ্যাট বক্সে আনসার দাও। ওকে, সবাই প্রশ্নটাকে পড়ো, পড়ে চ্যাট বক্সে আমাকে আনসার দাও যে পোল কোশ্চেন আমি লঞ্চ করব না, তোমরা চ্যাটে আনসার দাও, কারণ তোমাদের মধ্যে অনেকেরই যে পোল দেখতে সমস্যা হয়, ভাই পোল দেখতে পাচ্ছি না। দুইটা তারের দৈর্ঘ্য, ব্যাস এবং আপেক্ষিক রোধ এর অনুপাত দেওয়া আছে। সবগুলো অনুপাত দেওয়া আছে হাফ। তো সরু তারের রোধ 100 হলে অপরটির রোধ কত? মানে রোধকের মান কত? কেউ বলেছে 10, 8। আচ্ছা 10, আচ্ছা ওকে 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 10 ওহম 8 ওকে। আচ্ছা, তোমরা আগে একটু জিনিসটা প্রশ্নটা পড়ো ভালো করে, তারপর আনসার দিও চ্যাট বক্সে। আমি চ্যাট বক্সে সবার আনসার দেখতেছি। আদিব, রানা, রুমানা 10, 16, কেউ বলতেছে 10, কেউ 16, কেউ 8, মানে বাদ দিচ্ছ না একটাও। ঠিক আছে, ওকে। চলো, তো আমরা দেখে নিই এই বিষয়টা আসলে কি বলেছে। তো এই বিষয়টা বোঝার জন্য আলটিমেটলি আমাদের ফর্মুলাতে যেতে হবে। তো ফর্মুলাটা থেকে সরাসরি আমরা আনসার করতে পারো। তোমরা ফর্মুলাটা কি জানো? যে এখানে রোধের ফর্মুলা, তাহলে রোধের ফর্মুলা আর সমান কই লিখে না কেন? দেখো, আর সমান আমরা জানি রো এল ভাগ এ। ঠিক আছে, আমরা এখান থেকে ডিরেক্ট সূত্রতে চলে যাব। এখান থেকে ডিরেক্ট কিসে যাব? সূত্রতে চলো। আচ্ছা, যে আর সমান রো এল ভাগ কত এ, এটা মানে ডিরেক্ট আমরা সূত্রতে যাব। এখন এই ফর্মুলার সূত্রটাতে লিখার আগে আমাদের এই অনুপাতগুলো একটু লিখে রাখি। দৈর্ঘ্যের অনুপাত, মানে আমরা যদি বলি যে এখানে দৈর্ঘ্যের অনুপাতটা কত, এই যে সবই অনুপাত, L1 ভাগ কত L2 হাফ। ঠিক আছে, যে দৈর্ঘ্যের অনুপাত L1 ভাগ L2 হাফ। ঠিক আছে, তারপর বলেছে ব্যাস। আচ্ছা, ব্যাসের আগে বলি আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ মানে ρ1 ভাগ কত ρ2, সবগুলাই হাফ বলেছে, এই যে হাফ। এখন আমাদের জানতে হবে ক্ষেত্রফলের কথাটা। শুধু ক্ষেত্রফলের কথাটা একটু জেনে রাখি। এখানে ব্যাস বলেছে, কিন্তু আমাদের ফর্মুলাতে কিন্তু ব্যাস নয়, ফর্মুলাতে আছে এ। তাহলে আমরা জিনিসটাকে যদি একটু এভাবে একটু চিন্তা করি যে ধরো A1 ভাগ A2, প্রশ্নে এ নিয়ে কোনো কথা নাই, কিন্তু এ সমান আমরা কি জানি? এ সমান আমরা জানি পাই আর স্কোয়ার। এই যে পাই, এই যে আর স্কোয়ার, এই যে এখানে 1 দিলাম, আর এখানেও যদি আমরা লিখি পাই আর 2 স্কোয়ার এরকম। ঠিক আছে, তাহলে উভয় পক্ষে পাই পাই কেটে দিলাম, বাট আমাদের কিন্তু এখানে ব্যাস বলেছে। তাহলে আমাদের আরে গেলে চলবে না, আমাদের যেতে হবে ব্যাসে। আর ব্যাস মানে কত? D/2। ঠিক আছে, D/2। তাহলে আমরা কিন্তু ওই যে তোমাদের যখন আমরা পড়েছি, ওই যে কি বলো ওটা, ওই যে আ আদর্শ গ্যাস, সেখানে কিন্তু একটা প্রশ্ন ছিল, মানে তোমরা করেছিলে বায়ু বুদবুদ কোনো পানির তল দেশ থেকে উপরে আসায়। সেখানে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে এই বিষয়গুলো সেমই থাকে। মানে আর এবং ডি কিন্তু সেমই থাকে। তারপর যদি না বুঝো তাহলে আমাকে এইভাবে লিখতে হবে যে D1 ভাগ 2 হোল স্কয়ার, আবার এখানে লিখতে হবে যে D2 ভাগ 2 হোল স্কয়ার। দেখো নিচে 2 কিন্তু স্কয়ার করলে কেটে যাবে। তাহলে আল্টিমেটলি আমরা পাবো D1 স্কয়ার ভাগ কত D2 স্কয়ার, এটা পাচ্ছে। কথা বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো এই D1 আর D2 এটার অনুপাত বলা আছে কত? 1:2, তাই না? তাহলে 1:2 মানে এটাকে আমরা স্কয়ার করে দেবো। যেমন 1 কে স্কয়ার করলে 1 আর 2 কে স্কয়ার করলে কত? 4। কথা বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি A1 আর A2 এটা সরাসরি ভ্যালুটা আমরা লিখে ফেলতেছি কত? 1/4।
এখন আমরা যদি ইকুয়েশনটা সেট করি, ইকুয়েশনটা যদি লিখি যে অপর রোধটির মান কত, ধরো আমরা লিখলাম অপর রোধটি হলো, ধরো আমরা লিখে ফেলতেছি, ধরো এরকম ভাবে যে R1 ভাগ R2। দেখো সবসময় ফর্মুলাতে যাওয়া মানে একদম ভেঙে ভেঙে না করে সরাসরি এইভাবে করা যায়। দেখো আর এর সাথে রো এর সম্পর্ক হলো সমানুপাতিক, তাহলে উপরে 1 মানে আমরা লিখবো এখানে রো 1 ভাগ কত, রো 2, এভাবে। ঠিক আছে, যেহেতু উপরে R1 উপরে রো 1, আর এর সাথে এল এর সম্পর্ক হলো সমানুপাতিক, উপরে L1 ভাগ কত এখানে L2। বাট ক্ষেত্রফলের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক, মানে উপরে হবে A2 নিচে হবে A1। দেখো তো এই জিনিসটা বুঝছো কিনা, সরাসরি লিখলাম ঘনত্ব সমানুপাতিক, উপরে আর এর সাথে সমানুপাতিক, মানে উপরে R1 উপরে রো 1, উপরে R1 উপরে L1, বাট ব্যস্তানুপাতিক উপরে R1 উপরে কি A2। তো রো 1 ভাগ রো 2 এটার মান কত, হাফ, আর L1 আর L2 এর মান কত, হাফ। আর দেখো তুমি এখানে A2 ভাগ A1, তাহলে এখানে A1 ভাগ A2, তাহলে A2 ভাগ যদি A1 করো তাহলে এখানে পাবা 4 ভাগ কত 1, তাহলে এখানে হবে 4 ভাগ কত 1। তাহলে এই যে দেখো এটা কাটলে কত হয়ে যায়, সবগুলো ভ্যালু 1 এসে যায়, মানে R1 আর R2 কি হবে তোমার সমান হবে। তাহলে R1 আর R2 যদি সমান হয় তাহলে আলটিমেটলি দেখো তারের রোধ কত 10 ওহম, তাহলে এটার মানে R1 এর R2 মান সমান, তাহলে 10 ইনটু সমান। তাহলে আলটিমেটলি যারা বি আনসার দিছো তারা সঠিক আনসার দিছো, আর বাকি যারা আনসার দিছো তারা আসলে একটু ভুল আনসার দিয়ে দিছো। দেখো বুঝতে পারছো কিনা, যদি না বুঝো চ্যাট বক্সে আমাকে জানাতে হবে। ওকে, আমারটা হইছে, হ্যাঁ তোমারটা হইছে, ওকে সমস্যা নাই। উইনার, ও বা উইনার, আচ্ছা ঠিক আছে, পারছি, গুড, সুন্দর। আচ্ছা তোমরা অংশগ্রহণ করবা চ্যাট বক্সে, আমি আজকে পোলগুলো তোমাদের চ্যাটে আনসার দেখবো, ঠিক আছে? কারণ পোলে যে তোমরা দেখতে পারো না অনেকেই, সেটা বলো যে ভাই পোল দেখতে পারি না। ওই যে পোল দেন না কেন বললা, ভাই পোলটাই দিছি, তুমি চ্যাট বক্সে আনসার দাও, সমস্যা নাই। কারণ পোল দিলে তোমার ওই যে প্রশ্ন পড়তে পারো না, দেখতে সমস্যা, এর জন্য। ওকে, দেখো জাস্ট ফর্মুলাটা লিখে ফর্মুলাটার ওই অনুপাতে মানগুলো বসাই গেছে, যে আর এর সাথে তার সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলো আমরা লিখে দিছি, যে সম্পর্কগুলো কি কি হবে সম্পর্কগুলো লিখলাম, আর প্রশ্নতে বলে দিছে যে দৈর্ঘ্য এটা সম্পর্ক, আর এটা আমরা একটা বের করে এটা বের করে নিয়ে আসলাম, ঠিক আছে? ওকে, চলো সামনের দিকে যাওয়া যায়। আচ্ছা, কোথায় আসলাম আমরা? এই লেখা দেখা যাচ্ছে না কেন উপরে, কিরশফের সূত্র। ওকে, তো কিরশফের সূত্র, এটা থেকে প্রশ্ন আসলেই একটু বড় টাইপের প্রশ্ন হয়, দেখে থিওরিটিক্যালি দুটো ছোট ছোট প্রশ্ন আসে পরীক্ষায়। তো ওই প্রশ্নগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে ঘটনাগুলো আসলে কি কি। আমরা ব্রেক একটু পরে যাব, যখন দরকার হবে তখন আমি নিচেই দিয়ে দেবো, ঠিক আছে? দেখো কিরশফের সেই সূত্রটা, প্রথম সূত্র হলো তড়িৎ প্রবাহের বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়, দ্বিতীয়টা হলো কোনো বদ্ধকুণ্ডলী তড়িৎ প্রবাহ রোধের গুণফলের বীজগাণিতিক সমষ্টি মোট তড়িৎচালক শক্তি সমান হবে। কিন্তু এখানের মধ্যে মজার একটা জিনিস লক্ষ্য করবা, যেমন ধরো যে এদিক থেকে একটা তার, সেই তারের মধ্যে I1 তড়িৎ প্রবাহিত হচ্ছে, এদিক থেকে একটা তার, সেই তারের মধ্যে ধরো I2 তড়িৎ প্রবাহিত হচ্ছে, আবার এখান থেকে একটা তার বের হয়ে যাচ্ছে, সেটা থেকে I3 তার প্রবাহ বের হয়ে যাচ্ছে। তো আমি যদি এখানে একটা অপশন লিখি, ধরো অপশন 1 নিয়ে বললাম যে I1 প্লাস I2 সমান I3, যেমন ইনপুট আউটপুট সমান লিখে দিলাম। দ্বিতীয়টা লিখলাম I1 প্লাস I2 মাইনাস I3 ইকুয়াল টু 0। আর 3 নম্বর অপশন লিখলাম 1 ও 2 উভয়ই, এবং 4 নম্বর অপশন লিখলাম যে সবগুলা। ঠিক আছে, এই সব লিখলাম। এখন তোমরা একটু দয়া করে আমাকে একটা আনসার দিবে এখানে চ্যাট বক্সে। আনসারটা হলো যে এই 4টা অপশনের মধ্যে নিচের কোনটি কিরশফের প্রথম সূত্র? ওকে, তাহলে দেখি সবাই একটু আনসারটা দাও তো, এই 4টা অপশনের মধ্যে নিচের কোনটি কিরশফের প্রথম সূত্র? ওকে, আচ্ছা সবাই একটু দেওয়ার চেষ্টা করো, যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার না জানো, অনেকে বলতেছে ভাই 1 আর 2 তো সেম, তাহলে আসলে বিষয়টা কি? অনেকে বলতেছে 4 নাম্বার, ওকে সবাই বেশিরভাগই 4 নাম্বার, একটাও না, ওকে একটাও না, আচ্ছা ঠিক আছে 4 নাম্বারটা ওকে, 2 নাম্বার 1 নাম্বার অনেকে বলতেছো। এই দেখো তোমাদের পোলের আনসারগুলো আমি আজকে চ্যাটে নিচ্ছি, সো এটা পোল না, এমনি প্রশ্ন দিচ্ছি, দেখি আনসারটা দাও। 1 2 সবাই দেওয়ার চেষ্টা করো, সবাই দাও। 2 2 আচ্ছা আচ্ছা, অনেকে 1 বলছে। ওকে, চলো আমরা একটা বিষয়টা জেনে নেই, যে আসলে এখানের মধ্যে বেসিক কি পার্থক্য বিষয়টা, সেটা এখন জানতে হবে। কথাটা হলো কি, শোনো ভাইয়া, যদি তোমাকে বলতো যে নিচের কোনটি সঠিক, তাহলে তুমি বলতে হ্যাঁ সবগুলাই সঠিক, ভুল নাই। কারণ এটা তো সেম, কারণ এটাকে যদি তুমি এদিক নিয়ে আসো তাহলে শূন্য হয়ে যাচ্ছে, আবার এদিকে নিলে শূন্য হয়ে যাচ্ছে। বাট আমি তোমাকে প্রশ্ন করছি নিচের কোনটি কিরশফের প্রথম সূত্র। কিরশফের সূত্রটা কি ছিল? কিরশফের সূত্রটা ছিল যে তড়িৎ প্রবাহের বীজগাণিতিক সমষ্টি শূন্য হতে হবে। কি বলেছে? বীজগাণিতিক সমষ্টি শূন্য হতে হবে। তাহলে মানে বুঝতেই পারতেছো যে 2 নাম্বারটা সঠিক হবে। তোমার এই যে বীজগাণিতিক সমষ্টি শূন্য, মানে এটাই বলতে হবে, অন্য কোনো কিছু বলা যাবে না। কথা বুঝছো? এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে। বাট আমরা বেশিরভাগ কিছু নিয়ে ভুল করে বেশিরভাগ সময় সব দাগাই দেই। কারণ সবই তো সঠিক। কোনটা কিছু ভুল দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের বেশিরভাগ সময়টা ভুল হয়। তো খেয়াল রাখবা যে তড়িৎ প্রবাহের বীজগাণিতিক সমষ্টি শূন্য হতে হবে, মানে ডানে শূন্য থাকতে হবে। মানে কথা একটা, ডান সাইডে আমার কি থাকতে হবে? শূন্য থাকতে হবে। একইভাবে দ্বিতীয় সূত্র, যে কোন তড়িৎ প্রবাহের বীজগাণিতিক সমষ্টি তড়িৎ প্রবাহ রোধ, যেমন I1 R1
যেমন I2 R2 অনেক সময় ঘড়ির দিকে ঘড়ির বিপরীত দিকে ধরো আমরা যেটাকে আমরা লিখে দিচ্ছি এমনে যে I3 R3 ইকুয়াল টু আমরা এই যে মাইনাস ই ইকুয়াল টু 0 যদি থাকে এটা একটা যদি অপশনে থাকে এটা হবে না ইটাকে ওদিকে হবে যেমন I1 R1 প্লাস I2 R2 মাইনাস I3 R3 ইকুয়াল টু ই মানে দ্বিতীয় সূত্রটা বলা হয়েছে তড়িৎ প্রবাহ ও রোধের গুণফলের বীজগাণিতিক সমষ্টি মোট তড়িৎচালক শক্তি সমান হবে। তাহলে মোট তড়িৎচালক শক্তি সমান হয় মানে দুইটা জিনিসটা ভালো করে খেয়াল রাখবা। এই দুইটা দিয়ে ভালো মানের কিছু প্রশ্ন পরীক্ষায় দেখা যায় যে জাস্ট এই দুইটা ইকুয়েশন দিয়ে যে বিষয়টা আমরা ভুল করি বেশ অনেকেই কেন ভুল করি কারণ আমাদের কনসেপ্টটা একটু বুঝতে হবে যে তড়িৎ প্রবাহের বীজগাণিতিক সমষ্টি শূন্য আর হলো তড়িৎ প্রবাহ রোধের গুণফলের বীজগাণিতিক সমষ্টি মোট তড়িৎচালক শক্তি সমান। ঠিক আছে, ওকে, এই দুটো জিনিস এখান থেকে দেখে রাখলেই হবে। এরপর আসো আর একটা সুন্দর একটা বিষয় সেটা হলো এই বিষয়টা ভোল্টেজ ডিভাইডেড রুল ল বা বিভব বিভাজন নীতি। এই জিনিসটা বোঝার আগে আমরা কি একটা ব্রেক দিব এখন? আচ্ছা চ্যাট বক্সে জানাও তো দেখি এখনই ব্রেক চাও না একটু পরে জানতে চাও? ভাই ব্রেক দেন প্লিজ। জানাও তো দেখি তোমরা যেটা বললো সেটা। আচ্ছা না বলছে, একজন না বলছে। ওকে তাহলে আমি এটা পড়াই দিচ্ছি। ওকে, আমি এটা পড়ানোর পরে দিচ্ছি। ওকে, দেখো বিভব বিভাজন নীতি অর্থাৎ ভোল্টেজ ডিভাইডেড রুল। তো আমাদের একটি জিনিস খুব ভালো করে জানতে হবে যে কখন বিভবটা আসলেই কি হয় যে ভাগ হয়। আচ্ছা, কখন বিভবটা কি হয় ভাগ হয় আমি এটা পড়ানোর পরেই তোমাকে ব্রেক দিব। ওকে, দেখো বিভব কখন ভাগ হয় সেই জিনিসটা যদি না বুঝতে পারি তাহলে কিন্তু সমস্যা। বিভবটা ভাগ হয় কোন ক্ষেত্রে শ্রেণী না সমান্তরালে সেটাকে জানতে হবে। যখন কোন সার্কিট শ্রেণীতে থাকে তখনই আমাদের ভোল্টেজ ভিন্ন হয় এই জিনিসটা একটু জানতে হবে। যেমন এখানে বিভব মানে অর্থাৎ আসলে VDR মানে ভোল্টেজ ডিভাইডেড ল, ঠিক আছে, বা ভোল্টেজ ডিভাইডেড রুল যেভাবে তুমি VDL বা VDR বা ভোল্টেজ ডিভাইডেড রুল যেভাবে তুমি বলো। তো VDR কখন হবে যখন শ্রেণীতে থাকবে, মানে যখন কোন সার্কিট গুলা শ্রেণীতে থাকবে, শ্রেণীতে যখন কোন সার্কিট থাকবে তখন সেগুলোর মধ্যে ভোল্টেজ ভিন্ন হবে। যেমন এখানে R1 R2 R3 এগুলোর জন্য প্রত্যেকটার প্রবাহ সমান থাকে। মানে শ্রেণীতে থাকলে যখন আমরা বলবো যে ভোল্টেজ হবে ভিন্ন আর প্রবাহ হবে একই। এই হলো আসলে মেইন ঘটনা যে এই জিনিসটা একটু জেনে রাখতে হবে যে শ্রেণীতে যদি থাকে তখন আসলে আমাদের ভোল্টেজ গুলো হবে ভিন্ন ভিন্ন কিন্তু প্রবাহ হবে একই। যেমন এখানে প্লাস প্লাস থেকে এখান থেকে যে প্রবাহ যাবে এখান থেকেও তুমি সেম প্রবাহে পাবা, বাট ভোল্টেজটা কিন্তু ভিন্ন হবে। এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য ভিন্ন হবে। যদি রোধের মান সমান হয় তাহলে আবার কথা অন্যরকম, এই রোধের মান সমান হয়ে গেলে তাহলে ভোল্টেজ আবার প্রত্যেকটার জন্য সমান হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভিডিআর অ্যাপ্লাই করব কোন ক্ষেত্রে? ভিডিআর অ্যাপ্লাই করব শুধুমাত্র শ্রেণীর ক্ষেত্রে। কারণ শ্রেণীতে ভোল্টেজ আমার কি হয়? ভিন্ন হয়। তাহলে চলো একটু দেখে নেই যে ভিডিআর এর ফর্মুলাটা কি? আসলে ভিডিআর কোনো মানে ফর্মুলা জাস্ট আসলে আমাদের সহজভাবে ম্যাথ করার জন্য এই ফর্মুলাটা এপ্লাই করা হয়। সেটা কি দেখো আমি লিখে দিচ্ছি। ভি সমান তুমি ভিডিআর এপ্লাই করতেছো কোন ক্ষেত্রে? শ্রেণীর ক্ষেত্রে। মানে নিচে একটা আরএস লিখবা আর উপরে একটা আর। ঠিক আছে? ইনটু ভি টোটাল। এটা শর্ট ফর্মুলা লিখে দিলাম। একদম এই ফর্মুলায় অঙ্কগুলা করবা আর কিচ্ছু না। এটা হলো আমাদের ভিডিআর এর ফর্মুলা অর্থাৎ ভোল্টেজ ডিভাইডেড রুল অর্থাৎ ভোল্টেজ ডিভাইডেড যে লটা হবে সেটাই হলো এটাই হলো আমাদের ভিডিআর। এই ফর্মুলা দিয়েই তুমি ম্যাথ গুলো খুব সহজে করে ফেলতে পারবা। তাহলে ভিডিআর এর ফর্মুলা কোনটা কি বোঝায়? আরএস মানে সিরিজে যে রোধের মানটা থাকবে তার মান, আর হলো তুমি যেই রোধের সাপেক্ষে মান বের করতে চাও সেটা। কথা বুঝতে পারছো? তুমি যেই রোধের সাপেক্ষে মান বের করবা সেটা হলো এই উপরের আরটা আর নিচের আরএস এর মান যতগুলো রোধ থাকবে সবগুলো শ্রেণীতে যে রোধের মানটা সেটা। তাহলে চলো আমরা একটা ম্যাথ করে ফেলি তাহলে কনসেপ্টটা সহজেই বুঝতে পারবো। ধরো আমি বললাম এখানে ধরো আমি বললাম এখানে টোটাল ভোল্টেজ আছে ধরো বললাম 6 ভোল্ট। এখানে আমি বলে দিলাম এই সার্কিটের টোটাল ভোল্টেজ আছে 6 ভোল্ট। এখানে আমি কতগুলো রোধের মান বললাম ধরো R3 রোধের মান হলো 1, R2 এর মান ধরো বললাম 2 আর 1 2 আর এটা বললাম 3, হ্যাঁ 1 2 3 ওকে। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন হলো যে এই R3 বা 1 ওহম রোধের ভোল্টেজ কত হবে? এই রোধের দুই প্রান্তের ভোল্টেজের মান কত? মানে R3 রোধের দুই প্রান্তের ভোল্টেজের মান কত এটা আমি তোমাদের প্রশ্ন বলেছি। ওকে, তাহলে চলো আসলে এটা দেখে নেই যে এটা আসলে কিভাবে করা যায়। ফর্মুলা দিয়ে এক লাইনে করে ফেলতে পারবা। দেখো দেখো প্রথমে কথাটা হলো আমরা ভি R3 এর জন্য বের করব। ওকে, আমরা একটা ভি লিখলাম। ওকে, সমান নিচে কি বলেছে আরএস, তাহলে তোমাকে একটা আরএস বের করতে হবে। তাহলে চলো আগে আমরা আরএস এর মানটা এখানে বের করে নিই। আরএস যদি সবগুলো প্যারালাল শ্রেণীতে আছে মানে যোগ করব 1 যোগ 2 যোগ 3, তাহলে যোগ করলে কত হয় 6। তা ঠিক ঠিক আছে, নিচে হবে আরএস, আরএস এর মান কত 6। উপরে হলো তুমি কার বের করতে চাও? তুমি R3 রোধের মান কত? এই যে R3 রোধের মান লিখে রাখছি 1, তাহলে উপরে হলো 1
ইনটু এই পুরো সার্কিটের টোটাল ভোল্টেজের মান কত 6। হ্যাঁ, তাহলে আমাদের এখানে 1 ভোল্টেজ হলো। কথা বুঝছো? তাহলে R3 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের মান কত? R3 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের মান 1 ভোল্টেজ। একইভাবে যদি তোমাকে বলে R2 রোধের বিভব পার্থক্যের মান কত হবে? ওকে ডান, একই ফর্মুলা। যদি R2 এর জন্য বের করতে চাও, ওকে ডান, V নিচে হলো RS, RS এর মান 6, তার নিজের রোধের মান কত 2, টোটাল ভোল্টেজ কত 6, তাহলে তার মান হলো 2 ভোল্টেজ। একইভাবে তুমি যখন 3 বের করবা তার মানও 3 হবে। তুমি যখন R3 এর মান বের করবা তাহলে নিচে হলো কি দেখো, নিচে হলো আহ টোটাল শ্রেণীর মান RS এর মান, তার নিজের রোধের মান কত 3, আর এখানে হলো 6, তাহলে কত হলো 3। আলটিমেটলি 3 যোগ 2 যোগ 1 মানে কত হলো টোটাল 6 ভোল্ট। এটার জন্য 1 ভোল্ট, এখানে 1 ভোল্টেজ যাবে, এখানে 2 ভোল্টেজ, এখানে 3 ভোল্ট, ওটা টোটাল ভোল্টেজ হতো কত 6। এটাই হলো আসলে ভিডিআর। তুমি দেখো ভিডিআর অ্যাপ্লাই করে খুব সহজে ম্যাথগুলো করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, কোনো যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে চ্যাট বক্সে জানাও যে ভাই আমি বুঝতে পারি নাই। বুঝতে পারছো? ওকে, সবাই তো আনসার দিয়ে দিছো, গুড, সুন্দর, এক্সিলেন্ট। ওকে, তাহলে চলো আমরা এখন এরপরে আরেকটা ছোট রুলস আছে, এটা পড়ানোর পরে ব্রেক দেবো। একই জিনিস তো, রিলেটেড বিষয়গুলো একত্রে না পড়লে একটু সমস্যা হয়ে যায়। যেমন এই যেটা, এটা হলো কারেন্ট ডিভাইডেড রুল অর্থাৎ সিরিয়াল। ওকে, আমি এটা পড়ানোর পরে ব্রেক দিচ্ছি। কই কই, এই যে কারেন্ট নাম। ওকে, দেখো এটা হলো আমাদের সিডিআর। হ্যাঁ, এই যে সিডিআর। তো সিডিআর হলো কারেন্ট ডিভাইডেড রুল। আগে ছিল ভিডিআর। ভিডিআর তুমি অ্যাপ্লাই করবা, এই জিনিসগুলো একটু মনে রাখবা ভাই, তোমরা অনেক সময় ভুলে যাও যে ভিডিআর আর সিডিআর কোথায় অ্যাপ্লাই করতে হয়। ভিডিআর অ্যাপ্লাই করতে হয় শ্রেণীতে, সিডিআর অ্যাপ্লাই করবা সমান্তরালে। কোথায়? সমান্তরাল। সমান্তরাল। সমান্তরালের ক্ষেত্রে তুমি কি জানো? সমান্তরালের ক্ষেত্রে আমরা জানি যে এই R1, R2 এবং R3 এদের প্রথম বিন্দু একই জায়গায়, মানে ভোল্টেজ তাদের সেম। মানে সমান্তরালের ক্ষেত্রে আমরা বলবো ভোল্টেজ সেম। হ্যাঁ, আর প্রবাহ, তড়িৎ প্রবাহ যেটা, প্রবাহ ভিন্ন। যখন প্রবাহ ভিন্ন হবে তখন সিডিআর অ্যাপ্লাই করবা, আর যখন ভোল্টেজ ভিন্ন হবে তখন ভিডিআর অ্যাপ্লাই করো। খুবই সিম্পল এক জিনিস। তো প্রবাহ কখন ভিন্ন হয়? সমান্তরালে। আর সমান্তরালের জন্য সিডিআর। আর যখন কারেন্ট কখন ভিন্ন হবে? সমান্তরালের ক্ষেত্রেই। তাহলে চলো সিডিআরটাকে দেখে নেই। দেখো সিডিআর, এই ফর্মুলাটা কি? আগের ফর্মুলা এই ফর্মুলাতে কোনো পার্থক্য নাই। আগে ছিল প্রবাহ দেখে আই লিখছো, ভি লিখছো, এখন প্রবাহ দেখে আই লিখবা। টান দাও একটা, টান দিয়ে নিচে লিখবা কি দেখো, আগে তুমি শ্রেণীতে, এটা কিন্তু শ্রেণীতে, দেখো আগেরটা ছিল শ্রেণীতে দেখে আর এস লিখছি, আর এখন সমান্তরাল মানে আরপি লিখবো। আর শ্রেণী সমান্তরালের মধ্যে পার্থক্য হলো উল্টা। এই যে উপরে আরপি লিখবো, নিচে আর লিখবো, আর এখানে আই লিখবো টোটাল। টোটাল তোমার প্রবাহটা কত? আগে ছিল ভি দেখে টোটাল ভি লিখছো, ভি টোটাল, আর এখানে আই লিখলাম মানে আই টোটাল। এই তো এই ফর্মুলা শেষ। তাহলে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করে মানগুলো করতে পারবে খুব সহজেই। যেমন আমরা যদি এখানে একটা মান মানে দেই, যেমন ধরো একটা ম্যাথ দিচ্ছি, আহ ধরো বললাম R1 এর মান 2, R2 এর মান ধরো বললাম 4 বললাম, এবং R3 এর মান সেটাও বললাম আমি 4। ঠিক আছে, 2 4 4 বলে দিলাম। আর ধরো যে টোটাল তড়িৎ প্রবাহের মান আমি বলে দিলাম ধরো 12 অ্যাম্পিয়ার। যদি টোটাল তড়িৎ প্রবাহের মান নাও বলে, তুমি তখন V সমান I আর দাও, I এর মান বের করতে পারবা। ঠিক আছে? তো এখন তোমাকে প্রশ্নটা হলো যে, যেমন দেখো এখান থেকে প্রবাহটা 3টা রোডে ভাগ হয়ে যাবে, 3 ভাগে, যে প্রথম রোড, দ্বিতীয় রোড, 3 ভাগে 3টা ভাগ হয়ে যাবে। তাহলে আমার প্রশ্নটা হলো, এই যে ধরো আমি যদি তোমাকে প্রশ্ন করি যে R3 যে রোডটা, এই যে রোডটা, এই যে রোডটা, এই রোডের মধ্য দিয়ে কি পরিমাণ প্রবাহ যাবে? তাহলে এখান থেকে কারেন্টটা, এই 12 কারেন্ট 3টা রাস্তায় ভাগ হয়ে যাচ্ছে। তাহলে সমান্তরালে কারেন্ট ভাগ হলে সেটার মানটা কত হবে? ফর্মুলা যেটাই দেখো, যে I, ঠিক আছে, সমান তার নিজের রোধের মান কত। আচ্ছা, তার আগে বের করে নিয়ে আসতে হবে আমাদের আরপি, এই তিনটার আরপি বের করতে হবে। তাহলে আমরা চলো আগে আরপি বের করি। 1 ভাগ আরপি সমান 1 ভাগ 2 প্লাস 1 ভাগ 4 প্লাস 1 ভাগ 4। তাহলে কত হয়ে গেল? 2 4 4 লসগু নিলাম 4, এখানে 2, এখানে 1, এখানে 1, তাহলে আলটিমেটলি 4 ভাগ 4। তাহলে আরপির মান কত? আরপির মান 1। তাহলে আরপির মান আমি ফাইন্ড আউট করলাম। তাহলে আরপি কত হবে? 1 হবে উপরে। আর আর এর মান তুমি কার জন্য বের করতে চাও? তার নিজের মান। তার নিজের রোধের মান কত? 4। আর আই টোটাল কত দিয়েছিলাম? 12। তাহলে আনসার হলো কত? 3। কথা কি বুঝতে পারছো না বুঝো নাই? ওকে। এবার তোমরা জাস্ট ওই 1 এরটা আনসার বলো তো। R1 এর এটার আনসারটা কত হবে? এই যে R1 এর এটার ভিতরে কতটুকু প্রবাহ যাবে বলো তো দেখি। চ্যাট বক্সে আমাকে জানাও তো দেখি। উপরে তো আরপির মান সেমই থাকতেছে, নিচে হলো 2 হবে, আর এখানে কত হবে? 6। এক্সেলেন্ট, সুন্দর, বাহ, অস্থির, তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, কারণ জাস্ট এখানে জিনিসটা সেমই, কিন্তু তুমি দেখো এক লাইনের মাধ্যমে আনসার বের করে ফেলতেছো। ঠিক আছে, যে আমরা যদি এখানে বলি যে হুম, এটা আসতে লেট করে কেন? যেমন ধরো এই যে এই ক্ষেত্রে আমরা যদি 2 এর জন্য বের করি, তাহলে এখানে 2 লিখবো, এখানে আরপির মান 1, এখানে 12, তাহলে কত হলো? 6 হয়ে গেল। ওকে, এই তো আনসার। কথা বুঝতে পারছো? তাহলে তুমি দেখো এখান থেকে যাবে 6, এখানে যাবে 3, এখানে 3, তাহলে টোটাল কত হয়ে গেল? 12।
কথা বুঝতে পারছো? এই যে সিম্পল বিষয়, এই সিম্পলটাই আসলেই কিন্তু আমাদের পরীক্ষায় আসে। খুব সহজ সহজ আমরা ব্রেকে যাচ্ছি এখন। ব্রেক থেকে এসে এরপর একটু কমপ্লেক্স ফাংশনের একটা কথা বলবো। তখন আসলে বুঝতে পারবো। এখন বাজে ৮টা ৪৪, হ্যাঁ? ৮টা ৪৪ আর আমরা আসবো হলো কটায় আসা যায়? আ ৮টা ৪৫, আচ্ছা ৮টা ৫০ আসে, হ্যাঁ? ওকে। বরাবর ৮টা ৫০ এ চলে আসবো। তোমরা এই সময়ের মধ্যে একটা ব্রেক টাইম কাটাও। ওকে? আমি ক্যামেরা মানে মাইকটা অফ রাখতেছি। তোমরা আবার ভাইবা না ভাইয়া হারায় গেছে। ভাইয়া হারায় যায়নি। ভাইয়া এখানেই আছি। ওকে? কিন্তু মাইকটা অফ থাকতেছে। রিটেনে একজন বলছে রিটেনে কিভাবে এপ্লাই করা যায়? জি ভাই, এটা রিটেনে এপ্লাই করতে পারবা। রিটেনে তুমি খালি আনসার মিলাবা, আর কিচ্ছু না ভাই। এত টেনশন নেওয়ার দরকার নাই, এত প্যারা নিবা না। আচ্ছা মিম ব্রো, তুমি একটু রেস্ট নাও, তাহলে আমি ওদেরকে একটু কথা বলি। তুমি তাহলে একটু রেস্ট নাও। আচ্ছা। জি ভাই, অবশ্যই হ্যালো। অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ মিম। আচ্ছা ঠিক আছে, এখন এখানে একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে যে অনেকক্ষণ ধরে তোমরা ক্লাস করেছো মনোযোগ সহকারে এবং ভাইয়া খুব সুন্দর করে বুঝাচ্ছে। তো এখানে বেসিক্যালি যেই কয়েকটা ঝামেলার কোশ্চেন কি আসছে কয়েকজনের, যেমন কমন কোশ্চেন যেগুলা, যে ভাইয়া শর্টকাট গুলা ভাইয়া আপনি যা দেখাচ্ছেন এগুলা কি আমরা রিটেনে অ্যাপ্লাই করতে পারবো কিনা, এটা আমি আজকে বলি। এরপরে এটা নিয়ে যেন এইখানে এই ব্যাচে যারা যারা ক্লাস করছো বা যারা যাদের কানে আমার আওয়াজটা যাচ্ছে তাদেরকে একটু বলি। সেটা হচ্ছে শর্টকাট গুলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি বেসিক্যালি তোমার যেন অবজেক্টিভ যেগুলো আসবে পরীক্ষায় সেই অবজেক্টিভ গুলো সলভ করতে তোমার যেন কোনো বেগ পেতে না হয়, ঠিক আছে? আচ্ছা, যে সকল রিটেন আমরা অবজেক্টিভ গুলা, যে সকল শর্টকাট গুলা দেখাচ্ছি, এই শর্টকাট গুলা দিয়ে তুমি যদি চাও তাহলে তুমি রিটেনে অবশ্যই এগুলা দিয়ে অঙ্ক করতে পারবা, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এখন কথা হচ্ছে কারো যদি মনের মধ্যে খুঁত খুঁত থেকে থাকে যে আমি যে রিটেনে এই অবজেক্টিভ এই শর্টকাটটা লিখবো, এটা ভাই আমার আসলে মন থেকে চাচ্ছি না, আমি চাচ্ছি বড় করে ভেঙে ভেঙে অঙ্ক করব। তো আমাদের রিটেনের ওখানে কিন্তু জায়গাটাও কম দিবে তোমাকে, ম্যাথ করার জন্য স্পেসিং যেটা থাকবে সে ম্যাথ করার ব্ল্যাঙ্ক স্পেসিংটা খুব কম থাকে। সেইখানে তুমি যদি এখন তপন স্যার ইসাক স্যারের বইয়ে অঙ্কগুলাকে যেরকম ডেসক্রিপটিভ ওয়েতে বলা সেভাবে করে অঙ্ক করতে যাও, দ্যাট উড বি আ কমপ্লিট ডিজাস্টার। তুমি যদি এত বড় করে অঙ্ক করতে যাও ততক্ষণে তোমার আশেপাশে অনেকেই শর্টকাট দিয়ে অঙ্ক করে 10-12টা অঙ্ক সলভ করে ফেলবে, যেখানে তুমি একটা বা দুইটা অঙ্ক নিয়ে বসে থাকবা। নাও এই কোশ্চেনটা কখনোই কোনো ভাইয়াকে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি কাউকে আর করবা না যে ভাইয়া আমরা কি শর্টকাট গুলা কি রিটেনে অ্যাপ্লাই করতে পারবো কিনা। ওয়াই নট? আমার কথা হচ্ছে যে একটা অঙ্ক করার পর লাস্টের অ্যান্সারটা আসার কথা 10, তো অঙ্ক তুমি শর্টকাট করে 10 আনো আর একদম ভেঙে ভেঙে অঙ্ক করে 10 আনো, ইট ডাজন্ট অ্যাকচুয়ালি ম্যাটার। হোয়াট ম্যাটার ইজ লাস্টের লাইনে 10 লেখার পর তুমি এককটা ঠিক মতো লিখে আসছো কিনা। যদি এটুকু লেখা থাকে ইন দ্যাট কেস তোমাদের নাম্বার নিয়ে কোনো টেনশন করতে হবে না, ইনশাল্লাহ তোমাদেরকে নাম্বার দেয়া হবে। তো শর্টকাট কি রিটেনে অ্যাপ্লাই করা যাবে কিনা, এইটা এত এত কমন একটা কোশ্চেন, একদম আমাদের এই উদ্ভাসের অনলাইন ক্লাসে প্রথম ক্লাস থেকে নিয়ে আজ অবধি যারা যারা ক্লাস করছো প্রত্যেকটা ব্যাচেই এই কমন কোশ্চেনটা একটা করে পাওয়া যায়, এটা একটা কথা। 2 নাম্বারে এখানে আজকে কোনো সেরকম কোনো মানে অঙ্ক যেগুলা যেগুলা ভাইয়া দেখিয়েছে অলরেডি এগুলাতে কোনো অ্যাকচুয়ালি ঝামেলাই নেই। সো বেসিক্যালি যেখানে ঝামেলা হয়েছে এটা একটা কথা। আর 2 নাম্বার কথা হচ্ছে অনেকে কোশ্চেন করছো যে ভাইয়া এই যে সিরিজ আর প্যারালালটা দেখালেন, এই সিরিজ আর প্যারালালটা আমি বুঝি না বা আমি ধরতে পারি না কে সিরিজে আছে কে প্যারালালে আছে। এই কোশ্চেনটা বা এখন এই অবস্থানে থাকাটা এটা একটু এটা একটু কি বলবো, এটা একটু রিস্কি অবস্থা হয়ে যায়, কারণ তুমি অলরেডি 2.5 বছর এই সিরিজ প্যারালাল ধরে নিয়ে আছো এবং এটা 2.5 বছর বেসিক্যালি না, আমি যদি সত্যিকারের হিসাব বলি তুমি ক্লাস 9 এর ফিজিক্স বইটা হাতে পাওয়ার পর থেকে নিয়ে রোধ পড়ো, চলতরিৎ চ্যাপ্টার পড়ো, সেখান থেকে তোমাকে সিরিজ প্যারালাল শেখানো হয়েছে। তো 9, 10, 11, 12 এবং তোমরা মোটামুটি 2.5 বছরের মতো পড়েছো এএসসি, সো 2.5 বছরেরও বেশি। সো এত পরে এসে হচ্ছে গিয়ে তোমরা যদি এখন সিরিজ প্যারালাল রোধ ধরতে না পারো তাহলে কিন্তু একটু ঝামেলাই। তো এই জন্য ইউটিউবে এবং গুগলে প্রচুর পরিমাণ লিঙ্কস আছে, তুমি ইউটিউবে যাবা, যে বলবা ইজি সার্কিটস অফ সিরিজ এন্ড প্যারালাল ইকুইভ্যালেন্ট অর সিরিজ এন্ড প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সার্কিটস, এটুকু লিখে ইউটিউবে সার্চ দিবা,
খুবই সুন্দর করে একদম বিগিনার লেভেল থেকে বাচ্চাদের মতো করে অ্যানিমেশন দিয়ে সিরিজ প্যারালাল সার্কিট কিভাবে ধরতে হয়, সার্কিট কিভাবে সলভিং করতে হয়, এই জিনিসগুলো ওখানে দেয়া আছে। সো তোমরা একটু কাইন্ডলি ইউটিউব আর গুগলটা একটু ঘাটাঘাটি করা শিখবা, বিকজ এখানে আসলে একটা ক্লাসের মধ্যে এত কিছু ব্যাখ্যা করে বলার মতো আমাদের সময় থাকে না। ঠিক আছে, সো এটা একটু কাইন্ডলি নিজ দায়িত্বে একটু দেখে নিবা। এখনো যদি কারো থিওরিতে কোনো ঝামেলা থাকে, অনেকেই কোশ্চেন করেছো ভাই এই দুইটা চ্যাপ্টারের বেসিক, চলতরিতের বেসিক ক্লিয়ার না। সো যদি বেসিক কারো ক্লিয়ার না থাকে, গো ব্যাক টু তপন স্যারের বই, একদম তপন স্যারের বই ধরে আজকে রাত্রে না ঘুমায় পুরো বইয়ের চলতের চ্যাপ্টারটা শেষ করে ফেলো, তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আজকে শেষ না হলে কালকের দিনটাও সারাদিন নাও, আগে বই পড়ো তারপর এখানে আসো, আদারওয়াইজ এইখানে যা যা আছে এগুলো বই না পড়লে কিচ্ছু বুঝবা না। তড়িৎ বিভাজন, কারেন্ট বিভাজন সবগুলা প্রমাণ সহকারে, প্রুফ সহ, লাইন বাই লাইন, বাংলা কথায় তপন স্যারের নতুন বই, পুরানো বই, মাঝখানের বই, সব বই লেখা আছে। সো কাইন্ডলি বইগুলো একটু পড়তে হবে। আমার কথা শেষ এখানে। আচ্ছা মিম, তুমি ক্লাস নিতে পারো। হ্যাঁ জামিল ভাই, ওকে ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। তোমার জন্য অনেক ইনফরমেটিভ কিছু কথা ভাই বলছে, ভাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে চলো আমরা সামনে দিকে যাচ্ছি। ও কই সামনে যায় না কেন? ওকে, ও একটা পোল কোশ্চেন চলে আসছে, আমি পোলটাকে আজকে লঞ্চ করতেছি না। তোমরা এই পোল কোশ্চেন আনসার আমার চ্যাট বক্সে দিবা, কারণ প্রশ্নটা যেন তোমার চোখের সামনে থাকে এবং যেন তুমি ভালো করে পড়ে তারপর দিতে পারো। এর জন্য পোল আজকে আর লঞ্চ করতেছি না। তুমি শুধু পোলগুলা আনসার চ্যাট বক্সে আমাকে জানাও। প্রশ্নটা কি দেখছো? চিত্রে I2 এর মান কত হবে? আমি একটু আগে যে জিনিসগুলো পড়ালাম এবং ওই জিনিসগুলো কিন্তু তোমার সামনে এতক্ষণ ধরে ছিল, তো সো এটা অ্যাপ্লাই করে I2 এর মধ্যে I2 এর মান কত সেটা বের করতে হবে। ওকে, তো সবাই আমাকে চ্যাট বক্সে একটু জানাতে পারো, একটু আস্তে আস্তে করে বুঝে বুঝে আনসার গুলো করে জানাও, ঠিক আছে? ওকে, প্রশ্ন কি বুঝতে পারছো তো? ওকে, আচ্ছা, সি এ, আচ্ছা সি বলছো কেউ, এ বলতেছে কেউ। আচ্ছা আগে একটু ভালো করে পড়ো, পড়ার পরে বুঝতে পারবা ঘটনাটা কি। আমি কারণ এর জন্য ওই স্লাইডটা তোমার চোখের সামনে রেখে দিয়েছি যেন তুমি পরবর্তীতে আনসারটা মিলাতে পারো সহজভাবে। ওকে, আচ্ছা, ওকে 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 ওকে, সি হবে না? আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটু দেখে নিই যারা সঠিক অ্যান্সার দিছো তাদের, আর যারা দিতে পারতেছো না বা ভুল করতেছো সবার জন্য আসলে অ্যান্সারটা আমি এখন করে দিচ্ছি। দেখো প্রশ্নটার জন্য আগে আমরা একটা জিনিস বুঝে নেই যে সেটা আসলে এখানে কিন্তু কি আছে। একটু আগে যে জিনিসগুলো আমি তোমাদের বলছি সেই জিনিসগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে, আর কিচ্ছু না, জাস্ট শর্টকাটে ফর্মুলা অ্যাপ্লাই করবা। তুমি দেখো এখানে কিন্তু আলটিমেটলি ঘটনাটা কিন্তু দুইটা রাস্তায় ঘটে গেছে, মানে এটা কিন্তু প্যারালাল হয়েছে, তাই না? তো প্যারালাল হলে তো অবশ্যই কারেন্ট ভিন্ন হয়, তাই না? কারেন্ট কি হয়? ভিন্ন হয়। তাহলে কারেন্ট যদি ভিন্ন হয় তাহলে অবশ্যই আমাদের কি অ্যাপ্লাই করতে হবে? কারেন্ট ভিন্ন হলে আমাদের কারেন্ট ডিভাইডেড যে রুলটা সেটা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ সিডিআর এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, সিডিআর ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমাদের আসলে প্রথমেই কি লাগবে? সিডিআর ফর্মুলা যদি আমরা যেহেতু কারেন্ট ডিভাইডেড রুল, তাহলে আমরা প্রথমেই সিডিআর ফর্মুলাটা এখানে লিখে রাখি যেন তোমার জন্য বুঝতে সুবিধা হয়। ফর্মুলা কি ছিল? আই। দেখো এই যে একটু আগে আমি করলাম তোমাদের সিডিআর ফর্মুলা, উপরে হবে আরপি, নিচে হলো আর। তাহলে আমরা লিখবো উপরে কি আরপি, নিচে হলো আর, আর এখানে আই হলো টোটাল। ঠিক আছে, আই হলো আমার কি টোটাল। তো টোটাল প্রবাহের মান কিন্তু প্রশ্ন বলে দিছে 5 অ্যাম্পিয়ার, এটা কিন্তু প্রশ্ন বলে দিছে। আর আর এর মান তুমি কার জন্য বের করতে হচ্ছে? I2। I2 এর মান কত? I2 এর মান হলো এই যে 4, দেখছো? তাহলে শুধু লাগবে আরপি এর মানটা কত। তাহলে আমরা এটা লিখি 1 ভাগ আরপি সমান কত? 1 ভাগ 3 প্লাস কত 1 ভাগ কত 4, কারণ এই 3 আর 4 তো প্যারালাল আছে। তাহলে আমরা এখানে করলে 3 আর 4 এর লসাগু কত? 12, আর 3 আর 4 যোগ করলে হয় 7। সরাসরি বুঝতে পারছো। তাহলে আরপি এর মান এখানে কত আসলো? 12 ভাগ কত 7। ওকে, তাহলে আরপি এর মানটা আমরা পেয়ে গেলাম। আরপি এর মানটা হলো 12 ভাগ হলো 7। আর তুমি কার জন্য বের করতে চাও? 4 এর জন্য, এই যে 4। আর টোটাল আই কত? টোটাল প্রবাহ কত? 5। এই তো শেষ। এখন তুমি জাস্ট এই জিনিসগুলো একটু সুন্দর করে বসাও, যে 12 ভাগ 7 গুণ 1 ভাগ 4 আর গুণ 5। তাহলে 5 বরং কত? 60, আর উপর হলো 4 শত কত? 28। আর আমরা যদি এখানে 4 দিয়ে কাটি, 4 15 আর এখানে কত? 4 7 28। তাহলে আনসার হলো 15 ভাগ 7। তাহলে তুমি চিন্তা করে দেখো, যদি তুমি কারেন্ট ডিভাইড রুলটা জানা থাকে, সিজিআরটা জানা থাকে, তুমি জাস্ট খালি জাস্ট ফর্মুলাটা বসাই দিলেই হয়ে যাচ্ছে এবং খুবই দ্রুত হয়ে যাবে। একদমই মানে স্লো হবে না, খুবই দ্রুত আনসারটা বের করতে পারবা। আশা করি বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যাট বক্সে আমাকে জানাতে হবে যে ভাই আমি বুঝি নাই। ঠিক আছে? ওকে। একদম না বুঝার এখানে কিছুই নাই। জাস্ট আগে তোমাকে সিডিআর যে জিনিসটা শিখালাম সেই জিনিসটা এখানে এপ্লাই করা হয়েছে। গুড। ওকে। ওকে। এরপর চলো তারপর একটা কমপ্লেক্স ফাংশন নিয়ে কথা বলি। সাধারণত কমপ্লেক্স ফাংশন গুলো করার কারণে সুবিধা হলো যে তুমি যখন কোনো কমপ্লেক্স ভ্যালু গুলো জানলে অনেকগুলো সহজ ভ্যালু গুলো বের করা যায়। ওকে? তাহলে চলো আমরা আসলে এই জিনিসটা এখন জেনে নেই। দেখো প্রশ্নটা কি বলেছে, যে প্রশ্নটা বলা হয়েছে যে 4 ওহম, হ্যাঁ এই যে 4 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ, 4 ওহম কোথায় আছে? এই যে 4 ওহম এখানে আছে, এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ বের করতে বলছে। প্রশ্নে বলা আছে যে ভি ইকুয়াল টু 30 ভোল্ট, এই যে ভোল্টেজের মান এখানে বলা আছে 30 ভোল্ট।
তাহলে প্রথমে টার্গেট হলো যে আমাদের তড়িৎ প্রবাহ বের করতে হলে ওই একইভাবে কারেন্ট ডিভাইডার রুলটা তুমি অ্যাপ্লাই করবা। তাহলে তার আগে আসলে আমাদের পুরো সার্কিটের কি বের করতে হয়, আরপির মানটা কত বা পুরো তুল্য রোধের মানটা বের করতে হবে। তুমি দেখো এখানে এই যে 1 ওহম এবং এই যে 5 ওহম এই দুটো কিসে আছে, তারা শ্রেণীতে আছে। তাহলে আমরা যদি শ্রেণীটা বের করি যে RS সমান 1 যোগ 5 তাহলে কত হলো 6। তাহলে RS এর মানটা আমার কত আসলো 6 আসছে। ওকে, আচ্ছা তাহলে এই যে RS এর মানটা 6, এখন এই RS 6, এই যে 4 এবং এই যে 12, এই তিনটা ফাংশন কিসে আছে? এই তিনটা ফাংশন কিন্তু আসলে ভাই প্যারালালে আছে। দেখতেই পাচ্ছ সুন্দর প্যারালালে আছে। এই তিনটা যদি প্যারালালে থাকে তাহলে প্যারালালের মানটাকে বের করে ফেলি। তাহলে 1 ভাগ RP সমান দেখো 1 ভাগ 12 প্লাস কত 1 ভাগ 4 প্লাস কত RS এর মান কত 1 ভাগ 6। তাহলে 4 12 6 লসগু কত 12, এখানে কত 1, এখানে কত 3 আর এখানে কত 2। তাহলে 3 2 5, 5 আর 1 কত 6, তাহলে 6 ভাগ 12। তাহলে এখানে আরপির মানটা কত আসতেছে, আরপির মান আসতেছে 2, উল্টাই দিলে 2 হচ্ছে। তাহলে এই যে আরপির মানটা, সেই আরপির মানটা 2, তাহলে এই 2 এবং 1 যোগ করলে কত হয় আরএস। তাহলে এই দুটো আরএস এর মান কত, আরএস টা একবার বের করলাম। তাহলে এখানে আমি আরএস প্রাইম করি। তা আরএস প্রাইম মানে আরপি প্লাস কত একটা ওই 1, তাহলে ওই যে 1 ওহম, আরপির মান হলো 2 আর এটা হলো 1, তাহলে টোটাল হলো 3 ওহম। তাহলে আমাদের টোটাল তুল্য রোধের মানটাকে ফাইন্ড আউট করলাম। যে টোটাল তুল্য রোধের মানটা আমরা কি করছি ফাইন্ড আউট করছি, বাট আমাদের প্রশ্ন বের করতে হবে কি যে টোটাল তড়িৎ প্রবাহের মান কত। তড়িৎ প্রবাহ বের করতে গেলে তো আমাদের কারেন্ট ডিভাইডেড রুল লাগে। তাহলে কারেন্ট ডিভাইডেড রুলটা যদি আমরা এখানে একটু বসাই, দেখো ভালো করে সবাই খেয়াল করো। কারেন্ট ডিভাইডেড রুলটা হলো আই সমান, দেখো এই জিনিসগুলো যেন কোনোভাবে ভুলে না যাও যে কারেন্ট ডিভাইডেড রুলের উপরে কিন্তু আরপি, ঠিক আছে? তো উপরে আরপি, তাহলে আমরা উপরে একটা আরপি বসাই দিলাম আর নিচে হলো তার আর, আর এখানে টোটাল তড়িৎ প্রবাহ। তুমি কার জন্য বের করতে চাও, তুমি 4 এর জন্য বের করতে চাও, মানে আর এর মান তোমার জানা, আরবির মানও তোমার জানা। যে দেখো আরবির মানটা আমরা বের করে রাখছি, কিন্তু আমাদের অজানা কোনটা আছে, শুধু অজানা হলো আই। তাহলে আইটা তো আমরা বের করতে পারি ভি সমান কি আই আর। তাহলে সেখান থেকে আই সমান আমরা কি লিখতে পারি, ভি ভাগ কত আর। তাহলে দেখো টোটাল ভোল্টেজের মান কিন্তু প্রশ্ন বলে দিছে কত 30। তাহলে টোটাল ভোল্টেজের মান 30 এবং এখানে যে আরটা সেটা কিন্তু তুল্য রোধ, বি কেয়ারফুল। এইখানের আরটা কিন্তু তুল্য রোধ, সেই তুল্য রোধের মান কত 3। তাহলে এখানে কত হয় 10। তাহলে টোটাল তড়িৎ প্রবাহের মান আমরা যদি এখান থেকে বলি যে আমাদের টোটাল যে তড়িৎ প্রবাহটা যাচ্ছে সেটা হলো 10 অ্যাম্পিয়ার। এটা কিন্তু প্রশ্নের দেওয়া নাই, প্রশ্ন ছিল ভির মান। ভি থেকে তোমাকে আগে আই ফাইন্ড আউট করতে হয়েছে, কথাটা বুঝতে পারছো? তাহলে ভি থেকে যদি আমরা আই ফাইন্ড আউট করলাম, এখন জাস্ট মান বসাবো। আরপির মান কত, আরপির মান 2। কত ওহম রোধের মান বের করতে চাই, 4 ওহম রোধের মান বের করতে চাই। আয়ের মান কত, আয়ের মান হলো 10। 10 গুণ 2 মানে কত 20, 20 কে 4 দিয়ে ভাগ করলাম, আনসার কত 5। তাহলে আমার আনসারটা হলো 5। 4 ওহম রোধের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে, সেটা হলো 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। খুবই সিম্পল, কিন্তু তুমি যদি ফর্মুলাটা কোনোভাবে ভুলে যাও তাহলে কিন্তু তুমি এই আনসারটা করতে তোমার জন্য অনেক কষ্ট হবে। ওকে, যদি কেউ না বোঝো অবশ্যই আমাকে চ্যাট বক্সে জানাও যে ভাই আমি বুঝতে পারিনি, তাহলে আমি আবার বলবো। আর যদি বুঝে থাকো তাহলে তো ওকে ডান ওয়াই লিখে আমাকে জানাই দিবা। সিম্পল কিছুই করা হয় নাই, লেখা হয়েছে কি এখানে যে তুল্যরোধটাকে ফাইন্ড আউট করছে। বি কেয়ারফুল, তুল্যরোধটাকে ফাইন্ড আউট করছি। তুল্যরোধের মানটা আমার প্রথমে প্যারালালের মানটা, তুমি দেখো এখানে অনেকে বলতে পারো ভাইয়া আপনি এখানে এই তুল্যরোধটা কেন নিলেন না, কারণ তুল্যরোধ তো ভাই আমাদের টার্গেট না। কারণ কারেন্ট ডিভাইডেড রুল কখন ব্যবহার করা হয়, কারেন্ট ডিভাইডেড রুল ব্যবহার করা হয় আরপির ক্ষেত্রে। এর জন্য কিন্তু আমরা আরপির মানটা নিব, এর জন্য এখানে আমি 2 লিখছি। আর তার কত ওহম রোধের জন্য 4 ওহম, আর আই এই যে আই। আর এখানে আরএস টা এই ফর্মুলাটার ক্ষেত্রে মনে রাখবা, এই যে ভি সমান আই আর এই ফর্মুলাটার ক্ষেত্রে ভি হলো টোটাল ভোল্টেজ, আই হলো টোটাল প্রবাহ, আর হলো তুল্য রোধ। এটার ক্ষেত্রে সবগুলোই মেইন ভ্যালুগুলা। ভি হলো তোমার টোটাল কত ভোল্টেজ বলে দিছে, আই হলো তোমার এখানে কতটুকু টোটাল প্রবাহটা কত, আর এখানে আরটা হলো কি তোমার টোটাল তুল্য রোধের মান কত। সো এখানের আর এর জন্য আমাকে আরএস টা ফাইন্ড আউট করতে হয়েছে, এটাই হলো আমার টোটাল তুল্য রোধের মানটা। কথা বুঝছো? এখান থেকে আমি আয়ের মান বের করে দেন আইটা ইনপুট করলাম। আশা করি বুঝতে পারছো। ওকে, নেক্সট কই যাই। ওকে, এবার আসো আমাদের এই চ্যাপ্টারে কিছু খুঁটিনাটি কিছু ব্রিজ আছে, হুইস্টন ব্রিজ, মিটার ব্রিজ, অ্যামিটার, গ্যালভানোমিটার, তাই না? অনেক কিছু আছে, সেই বিষয়গুলো একটু জেনে নেই। ওকে দেখো আচ্ছা কেউ কিছু বলতেছে না? না ঠিক আছে, আরপি না আরএস হবে বলে দিলাম তো, আরপি না আরএস হবে। ওকে, আরপি হবে আরএস হবে ইয়ের ক্ষেত্রে টোটাল তুল্য রোধের ক্ষেত্রে। যে এখানে একজন প্রশ্ন করলা যে আরপি না আরএস হবে, ভাই এই যে খেয়াল করো এখানে এই যে যেটা আছে না তোমার, এই যে আরএস টা যেটা কিন্তু বারবার বলছি এটা তুল্য রোধ, এই যে এটা হবে, এটা এই আরটাই আমার আরএস, হ্যাঁ এই আরটাই আমার আরএস, আর এখানে আমার আরপি, এই আরপির ভ্যালুটা আমি বসাইছি। ওকে ওকে, দেখো হুইস্টন ব্রিজের ক্ষেত্রে আমরা যে প্রথম যে ফর্মুলাটা নিচ্ছি সেটা হলো হুইস্টন ব্রিজের পি কিউ আর এস। এই যে দেখো পি, এই যে পি, এই যে কিউ আর এস। হুইস্টন ব্রিজের চারটা রোধ যখন তোমার স্টেবল থাকে তখন এই সাম্য অবস্থায়, আমাদের গ্যালভানোমিটার যে কাঁটাটা থাকে সেটা সাম্য অবস্থায় থাকে।
আর 2 নাম্বার প্রশ্নটা এটা হলো যে আমাদের শান্টের ব্যবহার, যে শান্টের ভিতর দিয়ে কতটুকু প্রবাহ প্রবাহিত হচ্ছে। আর এখানে প্রবাহ দেখো শান্টের মধ্য দিয়ে আর গ্যালভানোমিটারের ভিতর দিয়ে প্রবাহের মানটার ক্ষেত্রে আমরা উপরে আইএস এবং আইজি সেমই হচ্ছে, বাট নিচে হচ্ছে জি প্লাস এস, এখানে নিচে প্লাস এস, বাট এখানে যখন এস হচ্ছে ভালো করে খেয়াল করো, উপর হচ্ছে জি, নিচে যখন এস, আবার এখানে যখন জি হচ্ছে তখন উপর হচ্ছে আমার কি এস। একটু খেয়াল রাখতে হবে, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, এখানে আইএস এর উপর ওটা। আর 4 নাম্বার যে ফর্মুলাটা হলো সেই ফর্মুলাটা হলো আমার কতটুকু শান্ট যুক্ত করতে হয়, ঠিক আছে। এখানে যে আর এর মানটা, এই আর এর মানটা অনেক সময় আমরা গ্যালভানোমিটার রোধের মানটা বলে দেই, গ্যালভানোমিটার যে রোধটা থাকে সেই রোধের মানটা। আর এখানে যে কতটুকু শান্ট যুক্ত করবা, এই আই এর ভ্যালুটা, এন এর ভ্যালুটা আসলে তড়িৎ প্রবাহ আর আমার গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহ তাদের অনুপাতটা বোঝায় আমার এই এনটা, ঠিক আছে। তো এই এনটার ভিতর দিয়ে তুমি শান্টের মানটা বের করতে পারো, যদি এটা দেখো প্রশ্ন পরীক্ষায় দেখা যায় না বললেও চলে, তাও একটু জেনে রাখবা। 5 নাম্বার যে ফর্মুলাটা সেটা হলো আমাদের মিটার ব্রিজের ফর্মুলা। তুমি যদি কোনো মিটার ব্রিজ নাও, সেই মিটার ব্রিজের জন্য সেই মিটার ব্রিজের, আর মিটার ব্রিজের যে পিটা হলো আমাদের বাম প্রান্তের পি, যে যেমন আর এর জায়গায় আমরা পি যদি রিপ্লেস করি, এখানে পি এবং এটা কিউ, এই যে বাম প্রান্তের রোধের মান, কিউ হলো ডান প্রান্তের রোধের মান, আর আই হলো মানে বাম প্রান্ত থেকে কতটুকু দূরত্ব, আর 100 মাইনাস এল হলো আমাদের ডান প্রান্ত থেকে কতটুকু দূরত্ব, মানে কোথায় আমার স্টেবল বিন্দুটা হচ্ছে। অনেকে প্রশ্ন করবে না যে মিটার ব্রিজের সাহায্যে আসলে আমরা কি করতে পারি। মিটার ব্রিজের সাহায্যে আমরা একটি জানা রোধের সাহায্যে একটি অজানা রোধের মান বের করতে পারি। যেমন তুমি যদি পি এর মান জানো, কিউ এর মান বের করতে পারবা, ঠিক আছে। ওকে। আর 5 নম্বর যে ফর্মুলাটা সেটা হলো পটেনশিওমিটার। এই পটেনশিওমিটার, হ্যাঁ, এই পটেনশিওমিটার দিয়ে তুমি কি করতে পারবে অনেক সময়, যে কোন জায়গার স্টেবল বিন্দু বিন্দু একটা সাহায্যে আরেকটা মানে ইর মান বের করতে পারবা, যে একটা সাহায্যে তুমি আরেকটা ইর মান বের করতে পারবা। এই যে এন দিয়ে সেটা তো আসলে বের করা যায় কি, অ্যামিটারের পাল্লা এন গুণ বৃদ্ধি করতে গেলে অ্যামিটারের রোধের যে পরিবর্তন হয় সেটাই আসলে এটা ব্যবহার করতে হয়, 4 নম্বর ফর্মুলাটা। আর 5 নম্বর ফর্মুলাটা যেটা হলো পটেনশিওমিটার, এটা হলো মিটার ব্রিজ। ওকে, চলো এগুলোতে আমরা কিছু ম্যাথ করে ফেলি। ওকে, খুবই কমন একটা ম্যাথ, যে ম্যাথ এখন দেখতে হচ্ছে, এটা হলো সবচেয়ে কমন একটা ম্যাথ, একদম ইজি ক্যাটাগরি একটা ম্যাথ এবং সহজ ক্যাটাগরি একটা ম্যাথ। দেখো, একটি হুইস্টন ব্রিজের 4 বাহুতে, হুইস্টন ব্রিজের 4টা বাহু, একটা পি কিউ আর এর 4টা বাহু। এই যে আমরা যদি বলি যে এই বাহুটা হলো পি, এরপরটা হলো কিউ, এরপরটা হলো আর, এবং এর বাহুটা হলো কি এস, এটা হলো এস। তাহলে এই রোধ যুক্ত চতুর্থ বাহুতে কত মানের রোধ, মানের একটি রোধ যুক্ত করলে ব্রিজটি সাম্য অবস্থায় আসবে। বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে যে আমার এই হুইস্টন ব্রিজটা কিন্তু স্টেবল নাই, মানে এই হুইস্টন ব্রিজটা আমার কি নাই, স্টেবল নাই, মানে মানে আমার এই পুরো ব্রিজটা গ্যালভানোমিটারের কাঁটাটা তোমার স্টেবল জায়গায় নাই, মানে যে জায়গাটা থাকার কথা একদম জিরো বিন্দুতে সেখানে নাই। কারণ কি, এখানে প্রশ্ন বলা হয়েছে যে কত মানে রোধ যুক্ত করলে ব্রিজটি সাম্য অবস্থায় হবে, কিন্তু আমার ত্রুটি আছে কোন বিন্দুতে, চতুর্থ বিন্দুতে। তাহলে আমি যদি ব্রিজটাকে একটু বোঝানোর চেষ্টা করি, ধরো আমি বললাম এই যে একটা রোধ, এই যে একটা মানে হুইস্টন ব্রিজটা একটু এরকম ভাবে দেখালাম। ওকে, ওহো! চিত্র সুন্দর না হলে কি বোঝানো মুশকিল। যাই হোক, তোমরা বুঝে নাও। ঠিক আছে? তো দেখো এই যে ৪ টা রোধ, এই রোধের মান হলো P বললাম। মানে ধরো আমি বললাম P, এটা Q, এটা হলো R এবং এটা হলো S। তাহলে এই রোধটাতে আমাদের প্রবলেম আছে। এই রোধটাতে। তাহলে আমরা যদি বিষয়টা ফর্মুলা আকারে লিখি যে P ভাগ Q, R ভাগ কত S। ওকে? তো আমাকে আগে জানতে হবে যে এখানে যে গ্যালভানোমিটারের যে কাঁটাটা বসাবো, সেই গ্যালভানোমিটারের কাঁটাটা আসলে কত রোধ আসলে আমাদের লাগবে এখানে ৪ বাহুতে। একটু দাঁড়াও তো ভাই, আমি এটা আ একটু মিশায়ে দেখাই, তাহলে না হলে গিজিবিজি হিজিবিজি হিজিবিজি হয়ে গেছে কেমন জানি। ওকে, দেখো আসলে হুইস্টন ব্রিজের ৪ নাম্বার যে বাহুটা অর্থাৎ এস যে বাহুটা, সেই বাহুটা স্টেবল জায়গায় নাই। যদি স্টেবল জায়গায় না থাকে তাহলে আসলে ঘটনাটা কি হবে সেটা একটা দেখতে হবে। আগে আমাদের জানতে হবে যে এই হুইস্টন ব্রিজের অ্যাকুরেটলি চতুর্থ বাহুতে কত মানের রোধ যুক্ত করলে ব্রিজটা সাম্যাবস্থায় হয়। পির মান ৬, কিউ এর মান কত ১৮, আর এর মান কত ১০ এবং এস এর মান আমরা বের করতে চাই। তাহলে এখানে গুণ করে ভাগ করলাম, ৩ হলো, আর এস এর মান হলো ৩০। মানে আমরা একটা জিনিস ফাইন্ড আউট করে ফেলছি যে চতুর্থ বাহুতে দেওয়া আছে ৬০, আসলে ৬০ না, চতুর্থ বাহুতে যদি ৩০ থাকতো তাহলে আমার ব্রিজটা সাম্য অবস্থায় রূপান্তর হতো। কথাটা এটাই যে চতুর্থ বাহুতে যদি ৬০ না থেকে ৩০ থাকতো তাহলে আমাদের ব্রিজটা কি হতো, সাম্য অবস্থায় রূপান্তর হতো। তাহলে বেশি দেওয়া আছে না কম দেওয়া আছে, দেওয়া আছে বেশি, আমার লাগবে কত ৩০, তাহলে কমাইতে হবে। তাহলে এখানে একটা জিনিস লিখে রাখতেছি তোমাদের, যে এটা মনে রাখবা। ওকে, যে কোন জায়গায় যদি তুমি কমাতে চাও, হ্যাঁ, কমাতে কমাতে চাইলে সমান্তরাল, এটা আমরা সবাই জানি, তারপর আমি একটু লিখে দিলাম। হ্যাঁ, আর যদি বাড়াতে চাও, হ্যাঁ, তাহলে শ্রেণীতে। এই যে এই কথাটা, কোন জায়গায় তুমি রোধের মান যদি কমাতে চাও তাহলে তোমাকে সমান্তরালে যুক্ত করতে হয়।
আর কোনো জায়গায় যদি তুমি রোধের মান বাড়াতে চাও তাহলে তোমাকে শ্রেণীতে যুক্ত করতে হবে। যেমন চতুর্থ বাহুতে আমার লাগবে হলো 30, আমার আছে কত 60, তাহলে 60 টাকে কি করতে হবে, আমার কমাতে হবে। কথা বুঝতে পারছো না বুঝো নাই? অনেকে আমরা যে জিনিসটা ভুল করি, যে ভুল করার মানে ভুলবশত বলে ফেলি যে ভাই চতুর্থ বাহুতে 60 আছে, আচ্ছা ঠিক আছে 60 টাকে কেটে ফেলে দেই, ফেলে এখানে 30 মানে একটা রোধ লাগাই দেই। ভাই এটা করা যাবে না। যা আছে তার সাথে তুমি শ্রেণী না সমান্তরালে কিভাবে অন্য একটা রোধ যুক্ত করতে হবে। যেমন আমরা যদি বলি আমার কিন্তু লাগবে হলো 30, লাগবে কত 30, আছে কত আমার 60, এই যে দেখো লাগবে হলো 30, আছে 60। এই 60 এর সাথে অতিরিক্ত একটা রোধ, কি মানে রোধ, এক্স মানে রোধ যদি আমরা সমান্তরালে যুক্ত করি তাহলে ব্রিজটা সাম্যাবস্থায় রূপান্তর হবে। আমার লাগবে হলো 30, অ্যাকুরেট লাগবে কত 30, কিন্তু আমার আছে কত 60। এই 60 এর সাথে আমরা এক্সটাকে সমান্তরালে যুক্ত করব। কেন সমান্তরালে যুক্ত করব? কারণ আমাদের অতিরিক্ত দেওয়া আছে, অতিরিক্ত কত 60, লাগবে কত 30 এর জন্য। তাহলে আমরা এখন এক্স এর মান বের করব। 1 ভাগ এক্স সমান কত, 1 ভাগ 30 মাইনাস 1 ভাগ 60। তাহলে আমরা যদি এটা লসাগু নেই 60, এখানে 2 এখানে 1, তাহলে আলটিমেটলি হলো কত, এক্স ইকুয়াল টু 60। 2 থেকে 1 বাদ দিলে তো এখানে হবে 1 ভাগ 60, তাই না? তাহলে এটা উল্টাই দিলে x এর মান 60। তাহলে এই যে চতুর্থ বাহুতে এই বাহুর এই রোধের মান কিন্তু আমার 60, তাই না? এই 60 ওহম রোধের সাথে অতিরিক্ত একটা রোধ যে এরকম সমান্তরালে যেটা ছিল x, এটার মান হলো 60, যদি যুক্ত করি তাহলে আলটিমেটলি এখানের জন্য ব্রিজটা সাম্যাবস্থায় রূপান্তর হবে। আনসারটা বুঝছো? অনেকে আবার আনসার কোনটা হবে, আনসার 30 না কিন্তু ভাইয়া, আনসার হলো কত 60 এবং কি সেটা সমান্তরালে। এই 30 ওহম রোধটা হলো আমার অ্যাকুরেটলি, এই ব্রিজটাকে যদি আমি সাম্য অবস্থায় রূপান্তর করতে চাই তাহলে আমার অ্যাকুরেটলি 30 লাগবে। এই 30 হওয়ার জন্য আমার যে প্রশ্নে 60 দেওয়া আছে এর সাথে কত ওহম রোধ যুক্ত করতে হবে, এই যে সমান্তরালে x ওহম রোধ যুক্ত করতে হবে। কথা বুঝতে পারছো? এই প্রশ্নটাই যদি এভাবে থাকতো যে ওই s এর মান 60 দেওয়া নাই, ধরো এই s এর মান দেওয়া আছে 20, s এর মান কত দেওয়া আছে 20 দেওয়া আছে, কিন্তু এইখানে ব্রিজটাকে স্টেবল করার জন্য লাগবে কত তোমার 30, তাহলে এখন লাগবে 30, আছে কত 20, তাহলে কি করতে হবে বাড়াইতে হবে। তাহলে তোমার কি করতে হবে, এই 30 এর সাথে এই 20 অতিরিক্ত একটা x ওহম রোধ শ্রেণীতে যুক্ত কর, শ্রেণীতে মানে যোগ করতে হবে। তাহলে তখন অতিরিক্ত একটা 10 ওহম রোধ তোমার শ্রেণীতে যুক্ত করতে হয়েছে। কথা বুঝতে পারছো? দুইটা দুই কন্ডিশন, খেয়াল রাখবা যে তোমার প্রশ্নে কত দেওয়া আছে আর লাগবে কত। ওকে, যদি বুঝে থাকো তাহলে আমাকে চ্যাট বক্সে একটা ওয়াই লিখে আমাকে জানাই দাও যে ভাইয়া আমি বুঝতে পারছি। আর যদি না বুঝো তাহলে আমাকে বলো, আমি আবার বলবো। ওকে, কই কই বলতেছো তোমরা? ও ভাই তোমরা কি বলতেছো? আচ্ছা বুঝছি ভাই স্যার, কই 30 জন, আচ্ছা ও আসছে, হ্যাঁ একটু স্লো আসছে, হ্যাঁ ও ইজি, হ্যাঁ গুড সুন্দর, বাহ। আবার আমি তো 2 বার বলছি অলরেডি, আচ্ছা ঠিক আছে আমি আবার বলবো। শ্রেণীতে যুক্ত হলে বর্তনী কি রকম হবে, আচ্ছা শ্রেণীতে যুক্ত হলে বর্তনী কি রকম হবে, আচ্ছা শ্রেণীতে যুক্ত হলে আচ্ছা বর্তনী কি রকম হবে এটা জানতে চাইছো, জাস্ট ওটার সাথে শ্রেণীতে যুক্ত করে দাও আর কিছু না। মানে ওই এস এর যে 60টা ছিল না, তো এই যে ধরো এই যে এরকম থাকবে, এই যে এরকম, এই যে এরকম হবে, এই যে বাকিটা এদিকে এদিকে থাকবে আর এটা এদিকে থাকবে, মানে এই যে দেখো এটার এটা, তাহলে একটা ছিল 20 আর একটা হলো 10, এই যে শ্রেণীতে হয়ে যোগ করে দুটা 30 হয়ে গেল। এই তো, কথা বুঝতে পারছো? খেয়াল রাখবা সেটা কমাতে হচ্ছে না বাড়াইতে হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে সামনে। ওকে, দেখো এখানের প্রশ্নটা আরো সহজ, এখনকার প্রশ্নগুলো খুবই সহজ এবং এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে মাঝে মাঝে দেখা যায়, এর জন্য আমাদের পড়তে হবে। দেখো প্রশ্নটা কি বলেছে যে 1000 ওহম রোধ, হ্যাঁ, একটি গ্যালভানোমিটারের সাথে কত রোধের একটি শান যুক্ত করলে, কি যুক্ত করতে হবে, একটি শান যুক্ত করতে হবে। এত ওহম রোধ, এটি কি গ্যালভানোমিটার রোধ বলছে, দিলে মোট তড়িৎ প্রবাহের 10% মোট তড়িৎ প্রবাহের 10% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে। তাহলে ঘটনাটা কি আমাদের এটা বললো যে গ্যালভানোমিটারের দিয়ে তড়িৎ প্রবাহ হবে মোট তড়িৎ প্রবাহ এর 10%। মানে ঘটনাটা কি এটা বলছে না যে গ্যালভানোমিটারের ভিতর প্রবাহিত তড়িৎ প্রবাহ আইজি, সেটা হলো মোট তড়িৎ প্রবাহের 10%। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আইজি ভাগ আই, হ্যাঁ, আর 10% মানে কত 10 ভাগ 100, আর 10 ভাগ 100 মানে কত 1 ভাগ 10। এই তো এটা, কথা বুঝতে পারছো যে আইজি হলো মোট তড়িৎ মানে গ্যালভানোমিটারের প্রবাহ মোট তড়িৎ প্রবাহের 10%। ওকে 10%, এখানে আইজি ভাগ আই ইকুয়াল টু 1 ভাগ 10। আচ্ছা, তাহলে এখন আমাদের বের করতে হবে শান্টের মান কত। তাহলে ফর্মুলাতে যাচ্ছি, ফর্মুলা হলো আইজি সমান, আর নিচে হবে এস প্লাস জি, এটা তো তোমরা জানো এস প্লাস জি ইনটু এখানে একটা আই ছিল, যদি এখানে আইজি থাকে তাহলে এখানে এস বসাতে হয়। ওকে, তাহলে এখন আমরা মান বসাচ্ছি যে আইজি ভাগ আই, আর এখানে শান্ট,
শান্টের মান বের করতে বলছে এস প্লাস কত একটা জি, তা আই জি ভাগ আই এটার মান কত 1/10। ওকে, আর শান্টের মান আমাকে বের করতে বলছে, শান্টের মান বের করব। আর জির মান কত বলা আছে, জির মান বলা আছে 1000। ওকে, এখন আমরা আর গুণ করতেছি যে এখানে হলো 10s প্লাস একটা এস প্লাস হলো কত 1000। ওকে, তাহলে এখানে 10 এস থেকে যদি একটা এস বাদ দেই তাহলে হবে 9s সমান কত 1000। তো সুতরাং এস এর মান শান্টের মান হবে 1000 ভাগ 9। 1000 ভাগ কত 9। তুমি চাইলে এটাকে ক্যালকুলেট করে ফ্র্যাকশন ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারবা অথবা এভাবে রাখতে পারবা, কোনো সমস্যা নাই। 1000 ভাগ 9, কথা বুঝতে পারছো? এগুলো কিন্তু খুব কঠিন অঙ্ক না, এগুলো কিন্তু খুবই সহজ ম্যাথ, একদমই সহজ ম্যাথ। তুমি চাইলে একদম মানে টিচার প্রশ্ন করতে দেরি তোমার আনসার করতে দেরি হবে না। ওকে, আশা করি বুঝতে পারছো এবং খুবই সহজ এটা। ওকে, চলো সামনের দিকে যাচ্ছে। ওকে, দেখো প্রশ্ন কি বলছে, পটেনশিওমিটার। ওকে, একটি পটেনশিওমিটার দ্বারা দুটি বিদ্যুৎ কোষে বিদ্যুৎচালক শক্তির পরীক্ষা করা। আচ্ছা, প্রশ্নটাকে পড়ো। দেখো প্রশ্নটা কি বলেছে, এগুলো সবই সহজ বিষয়, একদমই সহজ বিষয়। পটেনশিওমিটার এগুলো খুবই সহজ বিষয়, খালি জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারলে অঙ্ক হয়ে যায়। ওকে, একটি পটেনশিওমিটারের দ্বারা দুটি বিদ্যুৎ কোষের বিদ্যুৎ চালক শক্তি পরীক্ষাকালে প্রথম ও দ্বিতীয় কোষের সমবিন্দু দূরত্ব, মানে প্রথমটার যে সমবিন্দু দূরত্ব এল এর মান দেওয়া আছে, হ্যাঁ, দ্বিতীয় কোষের জন্য শক্তির মান বলা আছে 1.2, আর আমাকে বের করতে হবে প্রথম বিদ্যুৎ চালক শক্তির মান কত। তাহলে জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই তো হয়ে যাচ্ছে, তাই না? যে দ্বিতীয়টির মান বলা আছে প্রথমটা, আচ্ছা প্রথমটির জন্য আমরা E1 দিলাম, নিচে কত E2, আর এখানে হলো L1 ভাগ কত L2। ওকে, এখন মান ইনপুট করলে হয়ে যাচ্ছে। তাহলে দেখো E1 এর মান আর E2 এর মান, দ্বিতীয়টার জন্য শক্তির মান কত E2 এর মান, দেখো E2 এর মান প্রশ্ন বলা আছে, E2 এর মান কত 1.2, E2 এর মান 1.2 সমান L1 এর মান, L1 এর মান দেখো প্রথমটার জন্য কত 5 এবং এটার মান কত 4, কথা বুঝতে পারছো? তো ওকে, এখন আমরা জাস্ট একটু ক্যালকুলেট করলে হয়ে যাবে, সহজ ক্যালকুলেশন। U1 সমান 5 গুণ 1.2 ভাগ কত 4, তাহলে 5, এই দেখো এটা 12 যদি ধরি তাহলে 5 বরং 60, তাহলে এক ঘর আগে দশমিক, এখানে হলো 4, তাহলে আনসারটা হলো 6 ভাগ 4। আর 6 ভাগ 4 মানে যদি আমরা একটু ক্যালকুলেট করেও করি যে 4 এককে কত 4, এখানে 2, এখানে একটা দশমিক, এখানে একটা শূন্য, তাহলে 4 5 20 অর্থাৎ 1.5 বললে এটা আনসার শেষ। তোমার এই ধরনের কিছু ছোট ছোট ক্যালকুলেশন থাকবে, সেগুলোতে দেখা যাবে যে তোমার একদম আনসার ডিরেক্টলি যাচ্ছে যে 1.5 1.4 1.3 1.6 এরকম থাকবে। কিছু কিছু জায়গায় একদম ফ্র্যাকশনটাকে ওরা একদমই স্পেসিফিক ভাবে ফ্র্যাকশনটাকে ধরে নেয়, যেমন এখানে স্পেসিফিক ভাবে ফ্র্যাকশনটাকে ধরে নিয়েছে, সেটা হলো কত 1.5। ওকে, আচ্ছা ওকে, এবার আসো এই পোলের আনসারটা। তো এই পোলের আনসারটা তোমরা করবা, করে আমাকে চ্যাট বক্সে জানাও যে এটার আনসারটা কত হবে। আমি চ্যাট বক্সে আছি তোমাদের সাথে। ওকে, বলতে থাকো, সবাই করো, বলের প্রশ্নটা পড়ে আনসার করো। আমি এটা বলছি তোমাদেরকে একটু আগেও, তারপর তোমরা এটা করবা। ওকে, বলো সবাই বলো, প্রশ্নটা কি দেখছো তো? 2 ওহম রোধের প্রবাহিত তড়িৎ প্রবাহ কত, মানে 2 ওহম রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হবে। সবাই একটু বুঝে আনসার করবা, ঠিক আছে? বুঝে আনসার করলে আশা করি পারবা সবাই। ওকে, 0 2.5, সি বলতেছো 2.5, ডি বলতেছো 0। ওকে, 0 হবে। আচ্ছা, আবির বলতেছো ডি, মুস্তফা বলতেছো সি। আচ্ছা, সবাই একটু চিন্তা করো, অবশ্যই পারবা। ফাহিম বলতেছো 1 হবে। আচ্ছা, নিলয় বলতেছো 0 হবে। আমি কিন্তু আজকে পোল দেই নাই, কারণ হলো যে পোলে তোমাদের ঝামেলা হয় দেখে পোল দিচ্ছি না আজকে। তোমরা চ্যাট বক্সে আনসার দাও সবাই, চ্যাট বক্সে তোমাদের জন্য কমফোর্ট জোন। ওকে, কারণ প্রশ্নটা থাকে একদম ফ্রন্টে, মোবাইলে থাকে প্রশ্নটা, সাথে সাথে তোমরা একদম চ্যাট বক্সে আনসার দিতে পারো। ওকে, তো যাই হোক, আসলে 2.5 কেউ বলতেছো, কেউ বলতেছো 1, কেউ বলতেছো 0, বিভিন্ন রকম আনসার দিচ্ছ। তো আসলে এটার জন্য তোমার ক্যালকুলেট করতে হয় না, এটা ক্যালকুলেশন করতে হয় না, একদমই সহজ, ক্যালকুলেশন ছাড়াই তুমি আনসারটা দিতে পারবা, ঠিক আছে? তো কারণ যদি আমার আগের কনসেপ্ট গুলো বুঝে থাকো, তাহলে এই কনসেপ্টটা বোঝার জন্য তোমার ক্যালকুলেটর লাগবে না, এমনি সরাসরি বলতে পারবা যে আনসারটা কত হবে। দেখো ভাইয়া, এখানে সবাই একটু ভালো করে খেয়াল করো। আমরা যদি এই 20 ওহমের কথা যদি বলি, হ্যাঁ, তাহলে এখান থেকে একটা পজিটিভ প্রান্ত, প্রবাহটা এদিক দিয়ে যাচ্ছে, যে এখানে রোধ পাইলো, রোধ পেয়ে এখানে আসলো, এই জায়গাটায় আসলো। এখানে আসার পর তুমি চিন্তা করে দেখো, এখানে কিন্তু দুইটা রাস্তা, একটা হলো এদিকে রাস্তাটা আর একটা হলো এদিকে রাস্তা। তুমি কিন্তু অ্যাজ ইউজুয়ালি বুঝতে পারতেছো না এই রাস্তায় যাবে, কারণ এই রাস্তায় কোনো বাধা নাই, এই রাস্তায় একটা বাধা আছে, তাহলে অবশ্যই প্রবাহটা এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আবার চলে যাচ্ছে, ঠিক আছে? 10 এর জন্য যদি বলি এটা পজিটিভ প্রান্ত, তাহলে এই প্রান্ত দিয়ে প্রবাহ যাচ্ছে, যে এখান থেকে 5 ওহম আসার পর যখন এখানে আসতেছে, তখন কিন্তু দুইটা রাস্তা, একটা এদিকে আর একটা কোনটা এদিকে, কিন্তু এদিকে কিন্তু যাবে কারণ এদিকে বাধা। তাহলে দেখো দুই ভাবেই চিন্তা করলে আসলে দুইয়ের ভিতরে তো কোনো প্রবাহ যাচ্ছেই না,
2 এর ভিতর দিয়ে কোনো এই যে 2 ওহম রোধের ভিতর দিয়ে কোনো তো প্রবাহ যাচ্ছেই না এখানে। কারণ কি? তুমি চিন্তা করতেছো এখানে যে আমরা যে এখানে যে এই যে রাস্তা এবং এই যে রাস্তা, 2টা রাস্তার ভিতর দিয়ে প্রবাহ চলে যাচ্ছে, তাহলে 2 এর ভিতর দিয়ে কোনো প্রবাহ যাবে না। কথা বুঝতে পারছো? তো আমাদের আনসারটা কত হবে? সবাই তো হয়তো বুঝতেই পারছো, আনসারটা হবে আসলে ডি। কথাটা বুঝছো? খুব সহজভাবে চিন্তা করবা। আর ওই আমরা যে শর্ট জিনিসটা পড়ছি, জিনিসটা মাথায় রাখবা, তাহলেই হয়ে যাবে। ওকে। ওকে, এরপর আসো অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। তো এই অ্যামিটারের পাল্লা বৃদ্ধির বিষয়টা কি আগে সেটা একটু বুঝাই বলি তোমাদের, তারপরে আসলে পাল্লা বৃদ্ধির কনসেপ্টে আমরা যাব। ও নাকিব উইনার, হ্যাঁ ফাহিম উইনার। আচ্ছা, হাফসা ভুল করছিলা, তুমি এ বলছিলা, আনসার হবে ডি। ওকে, যাই হোক, দেখো তো আমাদের অ্যামিটারের পাল্লা বৃদ্ধি বলতে আসলে আমরা কি বুঝি, তোমাকে আমি একটা নর্মাল আগে একটা কথা বলি। যেমন আমাদের বাসায় যে বা বিভিন্ন জায়গায় যে ইলেকট্রিশিয়ান দেখতে পাও, তো ইলেকট্রিশিয়ানদের হাতে অ্যামিটার থাকে, ভোল্টমিটার থাকে। তো ওই অ্যামিটারে তো দেখো, তোমরা যারা বড় হবে, অনেক অনেক জ্ঞানীগুণী ব্যক্তি হবা, তারা অনেক রিসার্চ করবা, তারা দেখবা যে অনেক সুন্দর সুন্দর তোমরা জিনিস বানাচ্ছো। তো তোমাদের অনেক টাকা পয়সা থাকবে, তোমরা অনেক দামি দামি অ্যামিটার কিনতে পারবা। বাট যে ব্যক্তি মানে ইলেকট্রিশিয়ান, তার এত টাকা পয়সা নেই, অত দামি অ্যামিটার সে কিনতে পারবে না। সে আসলে কি করবে? সে দেখবা যে একটা কম দামে একটা অ্যামিটার কিনবে, ওই একটা অ্যামিটার দিয়ে সে সারা জীবন চালাই দিচ্ছে। ওই একটা অ্যামিটার দিয়েই সে দেখবা যে অনেক সময় সে ওই একটা ছোট অ্যামিটার, ধরো যে অ্যামিটার দিয়ে 5 ওহম রোধ মাপা যায়, ওটা দিয়ে সে 500 ওহম রোধ মাপতেছে, 500 ওহম সরি প্রবাহ মাপতেছে। ঠিক আছে, অ্যামিটার কাজই হলো প্রবাহ মাপা, তাই না? তো এই যে ছোট্ট একটা অ্যামিটার দিয়ে সে কিভাবে এত বিশাল অ্যামিটার মাপে, সেটা আসলে কিভাবে মাপা যায় সেটা ফর্মুলাতে বের করা যাবে। ঠিক আছে, যেমন এটা একটা ফর্মুলা, শান্টের রেজিস্ট্যান্স ব্যবহার করতে হয়, শান্টের রেজিস্ট্যান্স ব্যবহার করতে হয়। এই শান্টের রেজিস্ট্যান্স ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু এখানে বের করে ফেলতে পারবো সেটা কি কি হবে। যেমন তুমি একটা অ্যামিটার কিনছো, সেই অ্যামিটার দিয়ে সর্বোচ্চ কতটুকু মাপতে পারবা সেটা হলো ইনিশিয়াল এটা। তাই এই আই ইনিশিয়াল যেটা, তুমি সর্বোচ্চ আহ কতটুকু কতটুকু মাপতে পারবা, কতটুকু মাপতে পারবা, ধরো একটা মাপতে পারবা, ধরো একটা বাজার থেকে কিনতে আনছো, একটা অ্যামিটার কিনে আনছো, সেই অ্যামিটার দিয়ে তুমি সর্বোচ্চ 10 ওহম রোধ মাপতে পারো, সেটা হলো ইনিশিয়াল। এখন তুমি এই অ্যামিটারটাকে ব্যবহার করে তুমি 1000 ওহম মাপতে চাও, তাহলে তুমি কতটুকু চাও, তোমার ইচ্ছা কতটুকু, ঠিক আছে, তোমার ইচ্ছা কতটুকু তুমি চাচ্ছ, সেটা হলো আই ফাইনাল। আর রেজিস্ট্যান্স অফ অ্যামিটার, যে অ্যামিটারে যে রোধটা থাকবে, অ্যামিটার তো একটা রোধ থাকবে, সেই রোধের মানটা হলো আসলে এইটা। আলটিমেটলি এই জিনিসটা যদি আমরা একটু মানে একটা ম্যাথমেটিক্যালি একটু দেখি, তাহলে আরো সহজ হয়ে যায়। দেখো একটা প্রশ্ন, দেখো প্রশ্নটা ভালো করে খেয়াল করো, তাহলে তুমি একদম কনসেপ্টটা ক্লিয়ার বুঝতে পারবা। একটা অ্যামিটারে অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, মানে এই যে একটা অ্যামিটারে অভ্যন্তরীণ রোধ কি দেওয়া আছে, এটার মানে হলো আর অ্যামিটারে যে রোধটা দেওয়া আছে সেটা। ঠিক আছে, ওকে। এটা দিয়ে সর্বোচ্চ 5 ওহম অ্যাম্পিয়ার মাপতে পারো, সর্বোচ্চ কতটুকু মাপতে পারো, 5 অ্যাম্পিয়ার। এটাই কিন্তু তোমার ইনিশিয়াল। ঠিক আছে, যে তুমি 5 ওহম সর্বোচ্চ মাপতে পারো। এর সাহায্যে তুমি 50 ওহম মাপতে চাচ্ছ। তোমার আই ফাইনালের যে কনসেপ্টটা, তুমি সর্বোচ্চ কতটুকু মাপতে চাও তুমি, সেটা 50 ওহম। তাহলে কি ব্যবস্থা নিতে হবে? তাহলে চলো যে এটা কি ব্যবস্থা নিতে হবে। তাহলে ফর্মুলা হলো, আমরা যদি শান্ট নেই, শান্ট, সেটা যদি আমরা ফর্মুলা লিখি যে এরকম সহজভাবে, যে আই সমান আর সমান যে আই এফ ভাগ কত, আই আই মাইনাস কত একটা 1। তাহলে তুমি চিন্তা করে দেখো, তোমার অ্যামিটারের রোধের মান কত, 0.9, তুমি চাচ্ছ কত, 50 অ্যাম্পিয়ার। তুমি সর্বোচ্চ কতটুকু মাপতে পারো, 5 মাইনাস কত একটা 1। তাহলে এখানে পাচ্ছ 0.1, এখানে তুমি 5 কে 10 দিয়ে ভাগ করলে 10 মাইনাস 1, তাহলে এখানে 0.9 ভাগ কত একটা 9। তাহলে আলটিমেটলি এখানে পাচ্ছ কত, 9 ভাগ 90, আর 9 ভাগ 90 মানে 1 ভাগ 10, আর এখানে 1 ভাগ 10 মানে 0.1। অর্থাৎ তোমার শান্টের মান যদি এতটুকু করে দাও, তাহলেই কিন্তু এত ওহম, মানে এত ওহম রোধে শান্ট ব্যবহার করলেই তুমি এটা দিয়ে কি করতে পারবা, 10 কে তুমি 50 করতে পারবা। তাহলে কি বুঝতে পারছো যে ইলেকট্রিশিয়ানরা এত কম দামে একটা অ্যামিটার কিনে তারা কিভাবে এত বিশাল বিশাল মাপে? তারা আসলে কি করে, যে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র শান্ট ব্যবহার করে, ছোট্ট একটা অ্যামিটার কিনে ওটার সাথে ক্ষুদ্র ক্ষুদ্র শান্ট ব্যবহার করে তারা ওটা ছোট ছোট, যেটাতে তোমার 5 অ্যাম্পিয়ার প্রবাহ মাপতে পারে, ওটাতে অনেক সময় তারা 50 ওহম বা প্রয়োজন মতো তারা 100 ওহম মাপে, এটা দিয়ে মানে 100 অ্যাম্পিয়ার প্রবাহ মাপে। কথা বুঝতে পারছো? তাহলে তুমি আসলে এই যে বিশাল বড় কেনার দরকার নাই, ছোট একটা অ্যামিটার কিনে সেটা তুমি অতিরিক্ত একটা শান্ট যুক্ত করে দিয়ে সেটাতে তুমি কি করতে পারবা, মানে প্রবাহ বৃদ্ধি করতে পারবা। ওকে, তাহলে চলো প্রবাহটা বুঝে ফেললাম। এবার আসো আমরা বুঝতে যাচ্ছি ভোল্টমিটার, ভোল্টেজটা। যেমন অনেক সময় ইলেকট্রিশিয়ানরা ওই একই কাজ করে, যে ভোল্টমিটার, ওরা দেখবো ছোট্ট একটা ভোল্টমিটার কিনে, সেই ভোল্টমিটার দিয়ে ওরা বিশাল বিশাল ভোল্টেজ মেপে ফেলে। তো ওটার জন্য আসলে সিরিজ রেজিস্ট্যান্সটা কিভাবে মাপা হয় সেটা আসলে দেখতে যাচ্ছে। তাহলে এই একই ফর্মুলা, এটাই সায়েন্স না? আচ্ছা, তুমি ব্যবহার সহ বুঝাই দিলে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ওকে।
যেমন ধরো এখানে ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি করতে যাচ্ছে, যেমন একইভাবে ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি, ওই যে একটা ভোল্টমিটার ধরো ইলেকট্রিশিয়ানের কাছে আছে, তুমি নিজেও যদি চাও একটা ভোল্টমিটার, অনেকে টুকটাক ইলেকট্রিশিয়ানের কাজ বাজ করো বাসায় বসে বসে, তার এটা দিয়ে দেখো এই টেকনিকটা অ্যাপ্লাই করলে তোমরা এটা দিয়ে অনেক সুন্দর করে মাপতে পারবা। যেমন একটা সিরিজ রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স লাগাবা, এটা দিয়ে হলো যে ভি ইনিশিয়াল তুমি কতটুকু মাপতে পারো। বাজার থেকে একটা মাত্র ছোট্ট একটা ভোল্টমিটার কিনলা, যে ভোল্টমিটারের দাম মনে করো যেটাতে তুমি 50 ভোল্ট মাপতে পারো, আর তুমি চাও কত, তুমি ওটা দিয়ে 500 ভোল্টেজ মাপতে চাও, আর নিচে হলো একটা 1, আর ওই তোমার ভোল্টমিটার একটা রেজিস্ট্যান্স থাকে, প্রত্যেকটারই গ্যালভানোমিটার, ভোল্টমিটার, অ্যামিটার এগুলো সবকিছু ক্ষুদ্র ক্ষুদ্র একটা কি থাকে, রেজিস্ট্যান্স থাকে, সেই রেজিস্ট্যান্সে মানটা বসাই দিলে হয়ে যাচ্ছে। তাহলে চলো একটা মান দেখে ফেলে, এই যে দেখো একটা, দেখো 50 ভোল্টেজ মাপা যায় একটা ভোল্টমিটারের সাহায্যে, তাহলে তুমি ভোল্টমিটারটা মাপতে পারছো কত, মানে 50 ভোল্ট, যার রোধের মান বলা আছে, ভোল্টমিটারের রোধের মান বলা আছে, ঠিক আছে। আচ্ছা, ভোল্টমিটার দ্বারা সর্বোচ্চ তুমি মাপতে হচ্ছে 500 ভোল্ট, তুমি সর্বোচ্চ মাপতে হচ্ছে 500 ভোল্টেজ, তোমার টার্গেট হলো 500 ভোল্টেজ মাপা। এন্ড কত মাপের জন্য শ্রেণীতে কত মানের রোধ যুক্ত করতে হবে, ওই যে একই ফর্মুলা। তাহলে আমরা যদি আর লিখি, তাহলে একই ভাবে যে ফর্মুলা কি ছিল, উপরে ছিল ভিএফ, নিচে হলো ভিআই মাইনাস ইনটু 1, আর ইনটু হলো তার তোমার কি রোধের মানটা, ঠিক আছে, ভোল্টেজের যে তোমার ভোল্টমিটার আরভি মানে রোধ, রেজিস্ট্যান্স অফ ভোল্টমিটার। তাহলে আমরা যদি এখানে ভিএফ এর মান কত, তুমি সর্বোচ্চ কতটুকু মাপতে যাচ্ছ, 500 ভোল্টেজ মাপতে যাচ্ছ, দেখো তোমার সর্বোচ্চ মানে তুমি চাচ্ছ কতটুকু, আর তোমার কিনছো বাজার থেকে কত, 50 ভোল্ট মাইনাস 1, আর তার রোধের মান কত, 250। তাহলে আমরা একটু ক্যালকুলেট করে দেখি, এখানে কাটলাম 10, এখানে 10 মাইনাস 1, আর এখানে হলো কত, 250। তাহলে 10 ইন্টু 1 মানে কত, 9 ইন্টু 250, তাই না? তাহলে এটা একটু গুণ করে দাও, এটা একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে গুণ, 5 নং 45 এর 5 হাতের 4 9 2 18 19 20 21 22। ওকে, মানে এটা একটু অনেক বিশাল হয়ে গেছে, তুমি যদি 50 কে 500 করতে চাও, তাহলে তোমার প্রায় 2250 ওহম কি করতে হবে, মানে রোধ যুক্ত করতে হবে, তাহলে তুমি এটা সহজভাবে করতে পারবা। আদারওয়াইজ তোমার জন্য এটা খুব কষ্ট হয়ে যাবে বা কঠিন হয়ে যাবে। কথা বুঝতে পারছো? তবে পসিবল, অস্বাভাবিক কিছু না, তবে পসিবল, যে অ্যাটলিস্ট এটা তো তুমি বুঝলা যে আসলে একটা ছোট্ট অ্যামিটার দিয়ে আমরা অনেক ছোট্ট একটা অ্যামিটারকে ইউজ করে অনেক বড় মানে প্রভাব মাপতে পারি, ছোট্ট একটা ভোল্টমিটার দিয়ে অনেক বড় ভোল্টেজ মাপতে পারি, এটা তুমি অ্যাটলিস্ট বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে চ্যাট বক্সে একটা ওয়াই লিখে আমাকে জানাই দাও। ওরাও ম্যাথ করে, জি ভাই ওরাও ম্যাথ করে, ঠিক আছে, ওরা আসলে ম্যাথ করে না, ওরা আসলে প্র্যাকটিস করছে অনেকদিন ধরে এসব, মানে ওরা করে তো, করতে করতে ওদের এই জিনিসটা প্র্যাকটিস হয়ে যায়। কারণ ওরা তো একটা জিনিস হলো টেকনিক্যাল, আর হলো থিওরিটিক্যাল নলেজ, ওদের আসলে ওই যে থিওরির চেয়ে ওরা টেকনিক্যাল সাইডটা অনেক দক্ষ এর জন্য। ওকে, চলো সামনের দিকে যাচ্ছি, কই যায় না কেন। ওকে, আজকের দিনে তোমাদের লাস্ট পোল কোশ্চেন, ঠিক আছে, তো এই পোল কোশ্চেন আনসারটা সবাই একটু করো তো দেখি, আমাকে জানাও এবং করে এবং চ্যাট বক্সে আমাকে জানাও। আচ্ছা, মেনশন করে থাকবে। দেখো সবাই জানাচ্ছ, ওকে। প্রশ্নটা কি ছিল সেটা তো, প্রশ্নটা কি পড়ছো তোমরা সবাই? আচ্ছা, প্রশ্নটা পড়ো যে একটি 10 ওহম রোধকে একটি তামার তারের সাথে সমান্তরালে যুক্ত করা হলে তাদের তুল্য রোধ কত হবে, ঠিক আছে। 10, কেউ বলতেছে ডি 0.1। আচ্ছা, ইয়ামনি, তোমরা এত কঠিন কঠিন নাম কেন রাখছে ভাই? আকাশ, নামে উচ্চারণ করতে পারতেছি না, আবার দেখতে দেখতে চলে যাচ্ছে। আকাশ, জিরো, শিমু, সুন্দর সুন্দর নাম আছে, সহজ সহজ নাম, কত সুন্দর এগুলা। এপ্রিল নাকি এটা, যাই হোক। ওকে, তোমরা অনেকগুলাই বলতেছো যে মানে কেউ বলতেছে তোমার এখানে সবগুলো আনসার জাগাচ্ছ, বেশিরভাগই বলতেছো 10 10 0 1.1, দেখা যাচ্ছে যে ওই বেশিরভাগ এটা। তো চলো আমরা এটা জেনে নেই যে আসলে এখানে কি ঘটতেছে। এটার জন্য যদি তুমি সহজভাবে চিত্র অঙ্কন করো, চিত্র অঙ্কন করা ম্যান্ডেটরি না। তোমরা অনেক সময় প্রশ্ন করো ভাই চিত্র অঙ্কন করবো কিনা, আসলে চিত্র অঙ্কন করা ম্যান্ডেটরি না, তুমি চাইলে চিত্র অঙ্কন করতে পারো, চাইলে তোমার চিত্র অঙ্কন করার কোনো দরকার নাই, ঠিক আছে। তাহলে একটি 10 ওহম রোধকে একটি তামার তারের সাহায্যে সমান্তরালে যুক্ত করা হলে তাদের তুল্য রোধের মানটা কত হবে। ওকে, তাহলে দেখো একটি 10 ওহম রোধ, আমরা এই যে একটি 10 ওহম রোধ নিলাম, এই যে একটি 10 ওহম রোধ, হ্যাঁ। ওকে, এই রোধের সাথে একটি তামার তার, এই রোধের সাথে একটি তামার তার সমান্তরাল, এই যে একটা তামার তার যুক্ত করলাম এই রোধে, এই যে একটা তামার তার, উপরে হলো 10 ওহম, নিচে হলো কি একটা তামার তার, এই যে তামার তার। ওকে, যুক্ত করে দিলাম, ধরো আমরা এই যে সমান্তরালে যুক্ত করছি তো, এই যে এইভাবে। তাহলে আমাদের প্রশ্ন বলতে তাদের তুল্য রোধের মান কত হবে, তাহলে নিচেরটা হলো তামার তার, ঠিক আছে, তামা। এখন এখন একটা জিনিস এখানে আসলে একটু একটু টেকনিক্যাল, এই জিনিসটা আনসার করতে হয় না, তুমি না করো আনসার করতে পারবা, সরাসরি করতে পারবা। তুমি ধরো এই জায়গাটা হলো তোমার এ বিন্দু, হ্যাঁ। আচ্ছা, এই জায়গাটা হলো আমার বাসা, আর এই জায়গাটা ধরো উদ্ভাস। তো এই বাসাটার এই যে উপরে যে রোডটা দেখতে পাচ্ছ 10 ওহম যে রোডটা, এই রোডটা হলো মিরপুরের রোড,
ভাঙাচোরা মেট্রোলের কাজ চলতেছে, অনেক ঝামেলার এই রোডটা, খুব আমরা যাতায়াত করি তো খুব অবস্থা খারাপ। তো এই রোডটা প্রচুর বাধা, এখানে বাধা মানে 10 ওহম। আর এই তামার তারের মধ্যে, এই তারটার মধ্যে কোনো বাধা নাই, কোনো কিছু কি নাই, বাধাই নাই এখানে। তাহলে তুমি একটা জিনিস বুঝতেছো যে উপরে রোধটা 10, নিচে রোধের মান কত? এই তামার তারের রোধের এই জায়গার রোধের মান কত? এই জায়গার রোধের মান হলো 0, কারণ এখানে তো কোনো রোধই দেওয়াই নাই। এখানে তামার তারের মধ্যে দিয়ে কোনো রোধই দেওয়া নাই, তাহলে তুল্য রোধের মানটা কত হবে? তাহলে তুল্য রোধের মানটা তুমি চিন্তা করে দেখো। প্রবাহ, তোমার আমার মতো একটা বোকাশোকা মানুষ না ওরা। এত দেখো, যখন প্রবাহটা এদিক দিয়ে যাবে তখন কিন্তু উপর দিক দিয়ে যাবে না, কারণ উপর দিক দেখতে পাচ্ছ প্রচুর বাধা, এদিক দিয়ে প্রবাহটা যাবেই না। তো যাবে কোন দিক দিয়ে? যেদিক দিয়ে খুব সহজে, যেদিক দিয়ে কোনো বাধা নাই, সেদিক দিয়ে চলে যাবে, তাই না? তাহলে আসলে তুল্য রোধের মানটা আসলে এখানে কিন্তু প্রবাহটা আলটিমেটলি তুল্য রোধ, মানে এখানে উপর দিকে প্রবাহ যাচ্ছেই না। কথাটা সিম্পল, যে উপর দিকে যেহেতু এত বাধা, তাহলে উপর দিকে তো প্রবাহ যাবে না। যাবে কোন দিকে? শুধু তামার তারের মধ্য দিয়ে প্রবাহটা এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে বের হয়ে যাবে। তাহলে এখানে রোধের মান তো 0। কথা বুঝছো? আর যদি কেউ বলে যে না ভাই এভাবে আমি মানতে পারতেছি না, যে এভাবে আমি মানবো না, যে আপনি সরাসরি ভাবে বললেন মানবো না, আমি আসলে এই সূত্র দিয়ে ব্যাখ্যা করে ভেঙে বলতে চাচ্ছি, তাহলে সূত্র দিয়ে তুমি করে ফেলতে পারবা, আসলে সূত্র বসাও করতে পারবা। কিন্তু সূত্র বসানো অনেক সময় জিনিস খেয়াল করবা, যে কিছু জিনিস যদি টেকনিক্যালি হয়ে যায়, ঠিক আছে, কিছু জিনিস যদি তুমি টেকনিক্যালি বুঝতে পারো, তাহলে তো সেটার জন্য তো তোমার এত কমপ্লেক্স করে ম্যাথ করার তো কোনো দরকার নাই, তাই না? ওকে, তারপর আমি সূত্র আকার দেখাই দিচ্ছি, যে তুমি যদি এখানে 1 ভাগ আরপির মান বের করো প্যারালাল, তাহলে একটার মান হচ্ছে 1 ভাগ 10, আরটার মান হলো 1 ভাগ কত? 0। কথা বুঝছো? যে রোধের মান 0। আর 1 ভাগ 0 মানে কি? 1 ভাগ 0 মানে একটা ইনফিনিটি। তাহলে ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ করে দিলাম, মানে যে এটা কোনো কিছু, যে এটা ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ করে দেওয়া মানে তো সেটা আলটিমেটলি ইনফিনিটি। তাহলে এখানে যদি আমরা আরপি করি, তাহলে 1 ভাগ ইনফিনিটি হচ্ছে, উল্টাই দিলাম। তো 1 ভাগ ইনফিনিটি মানে 0। তাহলে দেখো তুমি যদি সূত্র আকারেও করো, সেই ক্ষেত্রে তোমার আনসারটা কত আসতেছে? 0 আসতেছে। আর সূত্র ছাড়া যদি করো, তাহলে সরাসরি তুমি চিত্র দেখে বুঝে করবা। মনে রাখবা, শর্ট সার্কিটের এটাও কিন্তু একটা ওয়ান কাইন্ড শর্ট সার্কিট, কারণ এখানে ভিতরে কোনো রোধ নেই, বাধা নেই, দ্রুত গতিতে এই রোধটা প্রবাহিত হয়ে গেছে। তাহলে একটু চ্যাট বক্সে তোমরা আমাকে একটু জানাও যে আমি যা যা পড়ালাম সেটা বুঝতে পারছো কিনা। ওয়াই লিখে জানালে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝছো। কই কেউ কিছু বলেও না তো, না বলতেছে? তুমি কি বুঝতেছো? না আমি বন্ধ হয়ে গেছি কোনটা? আমার মনে হয়। হ্যালো। ও হ্যাঁ 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 মিম, ঠিক আছে, সাউন্ড হ্যাঁ হ্যাঁ সাউন্ড ঠিক। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। এটা হ্যাঁ আমি, অনেকগুলা চ্যাট বক্সে সবাই ওয়াইল লিখতেছে, তো এটা হ্যাং আচ্ছা করতেছে আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ডান। যাই হোক, তোমরা বুঝতে পারছো, যদি বুঝে থাকো তাহলে এটার মাধ্যমে কই কই, আরে এমন এমন প্রবলেম করে মাঝে মাঝে। ওকে, এটার মাধ্যমে তোমাদের এটার মাধ্যমে তোমাদের আজকে মানে লেকচার টপিক যা ছিল সবগুলাই বলে দিলাম। এগুলাই, যে না বুঝে মুখস্থ করার অভ্যাস প্রতিভাকে ধ্বংস করে। আমাদের আসলে কোনো কিছু মুখস্থ করা যাবে না, সবকিছু কি করতে হবে? বুঝে বুঝে আনসার করতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। যদি বুঝে পড়ো তাহলে তোমার ভালো লাগবে, আর যদি বুঝে না পড়ো তাহলে তোমার কাছে পড়াটা বিরক্তকর মনে হবে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বেশি বেশি করে পড়ার চেষ্টা করবা। যাদের পড়তে ভালো না লাগে তারা আসলে কিছু করার নাই, আরো বেশি পড়ার চেষ্টা করবা যদি পড়তে তোমার ভালো না লাগে। ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ অবশ্যই অবশ্যই দোয়া করবেন ভাই, অবশ্যই দোয়া করবো তোমাদের জন্য, সবার জন্য দোয়া এবং রইলো। সবাই ভালো করে পড়ালেখা করো, বেশি বেশি করে পড়ালেখা করো, এটাই হলো বিষয়, আর কিছু না। ওকে।